তো আপনারা দেখতে পাচ্ছেন তো, না? স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি, দেখা যাচ্ছে। তো যেমনটা গ্রুপে বলছিলাম, আজকে আমাদের টপিকটা হচ্ছে হাউ টু রাইট আ রিভিউ পেপার। একটা রিভিউ পেপার আমরা কিভাবে লিখব? তো সে সম্পর্কে আমাদের যে যতটুকু নলেজ আছে, এই নলেজ গুলো আপনাদের সাথে শেয়ার। তো এইখানে এইসব জিনিস সম্পর্কে একটু বলা আছে যে একটা হাই কোয়ালিটি রিভিউ পেপার লিখতে হলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট একটা প্ল্যানিং রাখতে হবে। রিসার্চ সম্পর্কে একটা প্ল্যানিং রাখতে হবে। তারপরে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। ফার্স্ট আপনার কাজ এইটা। ১ম কাজটা হচ্ছে আপনি একটা মাথার মধ্যে চিন্তা রাখবেন যে আমি আসলে কোন টপিকটা নিয়ে রিভিউ পেপারটা লিখব। একটা মাথায় টপিক চিন্তা করবেন। সেই টপিক অনুযায়ী আপনি কি করবেন? একটা টাইটেল খোঁজার চেষ্টা করবেন। ধরেন এখন যেহেতু রবি সিজন, মানে আপনাদের অনেকের কাছে একটু জিনিসটা লাগতে পারে। কারণ আমি ধরেন এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডে তো। তো আমার এই এক্সাম্পলটা একটু এগ্রিকালচার বেসডই হয়। কারণ ধরেন আমার পড়াশোনাই ওইদিকে। ওইজন্য এক্সাম্পল গুলো এগ্রিকালচার বেসড। যদি তারপরেও কারো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে একটু জানাবেন, হ্যাঁ? আপনারা যেহেতু অন্যান্য ব্যাকগ্রাউন্ডেও আছেন। তো মানে আমি এটা বলতে চাচ্ছি যে ধরেন এখন হচ্ছে রবি সিজন। তো আপনাদের অনেকের মাথায় প্রশ্ন উঠতে পারে, তাহলে আমি একটা কাজ করি, একটা রিভিউ পেপার লিখব। তাহলে কি নিয়ে লিখতে পারি? তো আপনি চিন্তা করতে পারেন তাহলে যেহেতু রবি সিজন, রবি সিজনের যে ভেজিটেবল গুলো আছে, নরমালি আমরা খাচ্ছি। তো এই ভেজিটেবলে কি প্যাথোজেন অ্যাটাক করতেছে? বা এই ভেজিটেবল কেন আমাদের সবচাইতে বড় সমস্যা কোথায় আমাদের বাংলাদেশে? সেটা হচ্ছে আমাদের পোস্ট হারভেস্ট লসটা হচ্ছে। তাহলে পোস্ট হারভেস্ট লসটা কেন হচ্ছে? কি পরিমাণ হচ্ছে? হ্যাঁ? তো এই সম্পর্কে আপনি একটা রিভিউ পেপার লিখতে চিন্তা ভাবনা করতেছিলেন। মাথায় ফার্স্ট এই আইডিয়া রাখলেন যে আমি আ কি করব? আমি শীতকালীন শাকসবজি সম্পর্কে একটা রিভিউ পেপার লিখব। এটা আপনার ফার্স্ট আইডিয়া হলো। তারপরে আপনি আবার কি চিন্তা করলেন? তাহলে এখান থেকে আমি স্পেসিফাই করে নিলেন যে আপনি এটা কি লিখবেন? আপনি এটা কি আ এই মানে প্যাথোজেন সম্পর্কে লিখবেন? নাকি এটা লিখবেন হচ্ছে যে আপনার আ এগ্রোনমিক পার্সপেক্টিভ থেকে লিখতে পারবেন। এগ্রোনমিক পার্সপেক্টিভ কেমন? যেমন ধরেন এই শীতকালে আ যে ভেজিটেবল গুলা আমরা চাষ করতেছি, এই চাষ করতে কি প্রক্রিয়া আমরা অবলম্বন করতেছি? এর থেকে কি বেটার প্রক্রিয়া আমরা অবলম্বন করতে পারতাম, তাহলে আমরা বেটার ইল্ড পাইতাম আরকি। এ সম্পর্কেও আপনি একটা ধারণা দিতে পারেন। অথবা চিন্তা করতে পারেন যে না, সবজিটা আসছে, আসার পরে এটা মার্কেটিং পলিসিটা ভালোমতো হয় নাই। হ্যান্ডেলিং ভালোমতো হয় নাই। স্টোরিং ভালোমতো হয় নাই। যার জন্য এটা কি হচ্ছে, আমাদের পোস্ট হারভেস্ট লস হচ্ছে। তো এই লসটা কেন কিভাবে হচ্ছে সে সম্পর্কে আপনি একটা আইডিয়া নিতে পারেন। আবার অনেকে চিন্তা করতে পারেন, আচ্ছা পোস্ট হারভেস্ট লসটা তো হচ্ছে, এটার কারণ কি? এটা কি কারণে? প্যাথোজেন অ্যাটাক করতেছে, অথবা ইথিলিন প্রোডাকশন হওয়ার পরে সেটা ডিগ্রেড হয়ে যাচ্ছে। যেকোনো কারণ হতে পারে। কেন কি সমস্যার জন্য হচ্ছে এই সম্পর্কে আপনারা একটা আইডিয়া নিতে পারেন। তাহলে ফার্স্ট এর আইডিয়া হচ্ছে আপনি কি নিয়ে লিখবেন এটা নিয়ে একটা চিন্তা করবেন। তারপরে স্পেসিফিক একটা ডিরেকশন চিন্তা করবেন যে আমি কোন ডিরেকশনে জিনিসটা লিখব। তো সেই ডিরেকশনে লিখলেন। এখন ধরেন আপনি লিখলেন হচ্ছে প্যাথোজেন রিলেটেড লিখব। যে আমি প্যাথোজেন অ্যাটাক করে। তো এখন আপনার পক্ষে তো আর একটা মানে একেকটা ধরেন সবজিতে অনেকগুলো প্যাথোজেন অ্যাটাক করতে পারে। ব্যাকটেরিয়াল প্যাথোজেন অ্যাটাক করতে পারে, ফাঙ্গাল অ্যাটাক করতে পারে, ভাইরাল অ্যাটাক করতে পারে। অনেক রকম প্যাথোজেন অ্যাটাক করে। তো আপনি কি একাই সবগুলো সম্পর্কে লিখতে পারবেন? পারবেন না। তাহলে তখন আপনি আরো একটু স্পেসিফাই করে নিবেন। যে আমি কি লিখবো? আমি পার্টিকুলার একটা প্যাথোজেন সম্পর্কে লিখবো। যে এই প্যাথোজেনটা কোন আমার ভেজিটেবল গুলোতে অ্যাটাক করে। সে সম্পর্কে আপনি একটা উম মানে তারপরে আস্তে করে আমি বোঝাতে চাচ্ছি যে আস্তে করে আপনি স্পেসিফিক ডিরেকশন এ যাবেন। আবার চিন্তা করতে পারেন যে না, আমি কি করব? আমি যেকোনো একটা ভেজিটেবল চুজ করব। যে এই ভেজিটেবলটা আ আ মানে হারভেস্ট করার পরে যে ডিগ্রেড হইতেছে তার কারণ কি? কোন প্যাথোজেন অ্যাটাক করতেছে? বা কি সমস্যা হচ্ছে? সে সম্পর্কে আপনি লিখতে পারেন। আবার সেখান থেকে আপনি চিন্তা করেন যে না, আমার কাছে তো আমাদের সবার আইডিয়া আছে যে এই প্যাথোজেন অ্যাটাক করে। করার পর এই জিনিসটা হয়। তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি? তো মানে এখান থেকে পরিত্রাণের উপায় কি? তাহলে সে সম্পর্কে অনেকে হয়তো লিখছে যে এই প্যাথোজেন যেহেতু পার্টিকুলার একটা আপনি ভেজিটেবল চিন্তা করলেন। সেখানে কি প্যাথোজেন অ্যাটাক করে সে সম্পর্কেও আপনি জানেন যে, এই সম্পর্কে তো সবাই লিখছে। সে সম্পর্কেও আপনি জানেন, জ্ঞান আছে। তো এখন আপনি চাচ্ছেন এখান থেকে কিভাবে আপনি আ মানে বের হয়ে আসবেন। মানে এখান থেকে পরিত্রাণের উপায় কি এইসব অ্যাটাক থেকে? তখন আপনি চিন্তা করতে পারেন তাহলে আমি ওই দিকে যাব। যে সলিউশন গুলা কে লিখছে। সেই অনুযায়ী আপনি একটা আপনার রিভিউ পেপার সাজাতে পারেন। হ্যাঁ? তো এইটার জন্য সবার আগে কি বলছি যে আপনাকে কি করতে হবে? আপনাকে ফার্স্ট এ একটা বড় একটা মেজর একটা টপিক ধরবে। তারপরে আস্তে স্পেসিফিক ডিরেকশন এ যাবেন। হ্যাঁ? সেটা একটা স্ট্রাকচারাল ওয়ে তে যাবেন আপনি। বুঝতে পারছেন?
আপনি যদি ধরেন চিন্তা করেন যে আপনি চিন্তা করলেন যে না আমি শীতকালীন ভেজিটেবল নিয়ে লিখবো। লেখার পরে এখন আমি চিন্তা করতেছি আমি লিখবো হচ্ছে একটা আ আ ওই ভেজিটেবলের যে প্যাথোজেন অ্যাটাক করতেছে সে সম্পর্কেও লিখবো। yield কম কেন হচ্ছে সে সম্পর্কেও লিখবো। আবার এখান থেকে সলিউশনের উপায় কি সে সম্পর্কেও লিখবো। এটা তো বিশাল বড় একটা রিভিউ পেপার হয়ে যাবে, হ্যাঁ? তো রিভিউ পেপার গুলা কেমন? রিভিউ পেপার গুলা কেন মানুষ পড়তে চায়? এটা পড়তে চায় কারণ হচ্ছে সায়েন্টিফিক জার্নাল গুলো অনেক বড় হয়। আর স্পেসিফিক একটা ডিরেকশন থাকে। একটা পার্টিকুলার ডিরেকশন থাকে। যে সায়েন্টিফিক জার্নাল গুলো যে মানে একাডেমিক যে জার্নাল গুলো যিনি পাবলিশ করছে সে কি করছে সে পার্টিকুলার একটা ক্রপে পার্টিকুলার একটা প্যাথোজেনে আর পার্টিকুলার ভ্যারাইটি নিয়ে সে কাজ করছে। তো ওই জিনিসটা তো অনেক ডিটেইলস লেখা আছে। আপনার তো ডিটেইলস জানার দরকার নাই। আপনি একটা ওভারঅল আইডিয়া নিবেন। যে আচ্ছা এই একটা ক্রপে কি প্যাথোজেন অ্যাটাক করতেছে। সে সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিবেন। সে সম্পর্কে কে কাজ করছে, কাজ করে সে কি রেজাল্টটা পাইছে। সে সকল কিছু একটা সুন্দর মতো গুছায় একটা জায়গায় দেওয়ার নামই হচ্ছে আপনার রিভিউ পেপার। এইজন্য দেখবেন যে একটা আ রি আ ভালো একটা রিভিউ পেপারের যে পরিমাণ সাইটেশন হয়, তার তুলনায় হচ্ছে আপনার সায়েন্টিফিক জার্নাল গুলোতে খুব কম সাইটেশন হয় আরকি। একাডেমিক যে জার্নাল গুলো আরকি। খুবই কম সাইটেশন হয়। তার কারণ হচ্ছে ওইটা স্পেসিফিক একটা ডিরেকশন এ থাকে। আর এইটা ভাস্ট থাকে অনেকটা। হ্যাঁ? তো আপনি ধরেন এই যে আমি যেটা বললাম যে আপনি এরকম করে সাজাবেন। সাজানোর পরে আপনি একটা টাইটেল চুজ করবেন। যেমন ধরেন এখানে আমি টাইটেল চুজ করছি হচ্ছে CRISPR-Cas9 as a tool to combat biotic stress in plants। মানে প্ল্যান্টের যে বায়োটিক স্ট্রেস আছে। বায়োটিক স্ট্রেসটা কি? আপনাদের যাদের আইডিয়া নাই তাদেরকে একটু বলে দেই। সেটা হচ্ছে অ্যাবায়োটিক স্ট্রেস হচ্ছে আ ধরেন environmental লে কজ এর জন্য যে প্ল্যান্টের যে ডিজিজ হচ্ছে বা প্ল্যান্টের যে সমস্যাগুলো হচ্ছে অথবা ম্যান মেড যে সমস্যাগুলো হচ্ছে এগুলো হচ্ছে ধরেন অ্যাবায়োটিক স্ট্রেস। হ্যাঁ? যে ইরিগেশন কম হচ্ছে, তারপর হচ্ছে সানলাইট বেশি পড়তেছে। এগুলো সবই অ্যাবায়োটিক স্ট্রেস। আর বায়োটিক স্ট্রেস হচ্ছে প্যাথোজেন রিলেটেড যে জিনিসগুলো। হ্যাঁ? যে ভাইরাস, ব্যাকটেরিয়া যেগুলো অ্যাটাক করতেছে সেগুলো হচ্ছে বায়োটিক স্ট্রেস আরকি। তো ধরেন এইখানে আমি টাইটেল একটা চুজ করছি সেটা হচ্ছে CRISPR-Cas9 a tool to combat biotic stress in plants। তো একটা প্ল্যান্টে বায়োটিক স্ট্রেস কমব্যাট করার জন্য CRISPR-Cas9 এর ভূমিকা সম্পর্কে আমি একটু লিখব। তো আমি এখন এটা সম্পর্কে আমার যেহেতু লিখতে টাইটেল চুজ করছি সেই অনুযায়ী তো আমাকে একটু পড়তে হবে পেপার। তারপরের স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে আমি পেপার কালেক্ট করব। আমি যে এই টাইটেলটা চুজ করছি, তাহলে এই টাইটেল রিলেটেড CRISPR-Cas9 রিলেটেড যা আছে, হ্যাঁ? যে CRISPR-Cas9 ইউজ করে প্ল্যান্টের বায়োটিক স্ট্রেস সলিউশন করছে। আমি অ্যাবায়োটিক দিকে যাব না। প্যাথোজেন রিলেটেড যে কাজগুলা করছে। কারণ আমি লিখে দিছি আমার টাইটেলে কিন্তু বায়োটিক স্ট্রেস। তাহলে আমি অ্যাবায়োটিক এর কথা কেন তুলব? সর্বোচ্চ যদি আমার মনে হয় যে না আমি দিব, তাহলে আমি একটা পয়েন্ট দিতে পারি। একটা পয়েন্ট বলতে আমি একটা প্যারাগ্রাফ দিতে পারি। যেখানে শুধুমাত্র অ্যাবায়োটিক স্ট্রেস সম্পর্কে হালকা পাতলা আলোচনা করব। যে এক্ষেত্রেও করতে পারি। কিন্তু তারপরেও জরুরি না আমার ওইটা দেওয়া। আমি যেহেতু আমার টাইটেল বায়োটিক স্ট্রেস, আমি বায়োটিক স্ট্রেস রিলেটেড করব। তো ফার্স্ট এ আমার কাজ হচ্ছে কালেক্ট পেপার। পেপার গুলা কালেক্ট করতে হবে। তাহলে কি করব আমরে? পেপার কালেক্ট করার জন্য রিসেন্ট রিভিউ পেপার যেটা আছে লাস্ট ৩ থেকে ৫ বছরের যে রিভিউ পেপার গুলো আছে এই রিলেটেড সেই রিভিউ পেপার আমি ডাউনলোড করব। এখন আপনারা বলতে পারেন ভাই আমি তাহলে রিভিউ পেপার কেন ডাউনলোড করব? আমি নিজেই রিভিউ পেপার লিখতেছি। আবার ৩-৪ বছরে এই সেম টপিক রিলেটেড রিভিউ পেপার আমি কেন ডাউনলোড করব? এরকম একটা কোয়েশ্চেন আপনাদের থাকতে পারে। আসলে তো আমি একটা রিভিউ পেপার লিখবো, আমি কেন রিভিউ পেপার ডাউনলোড করব? আমি রিভিউ পেপার কেন ডাউনলোড করব? কারণ হচ্ছে আমি আইডিয়া নেওয়ার জন্য। আমি যে আমার রিভিউ পেপার লিখব, সেটা তো একটা সিস্টেমিক ওয়েতে সাজাতে হবে। যে কিভাবে সাজাবো। আমাকে একটা আইডিয়া লাগবে। এই আইডিয়ার জন্য আমি কি করব ৩ মানে ৫ থেকে ৬ টা আমি রিভিউ পেপার ১ম এ ডাউনলোড করব। এটা আমার ফার্স্ট কাজ। ফার্স্ট কাজ আমি একটা টাইটেল সিলেক্ট করলাম। এখন আমার হচ্ছে ওই টাইটেল রিলেটেড বা ওর কাছাকাছি রিলেটেড আগের যে রিভিউ পেপার গুলো আছে, সেই রিভিউ পেপার গুলো পড়ব। এটা পড়লে আমি বুঝতে পারবো যে এই ৫ টা রিভিউ পেপার পড়লে দেখবেন কেউ কোন একটা স্পেসিফিক ডিরেকশন এমফাসাইজ করছে। হ্যাঁ? কেউ CRISPR-Cas9 এর ওয়ার্ক ফ্লো টা খুবই এমফাসাইজ করছে। কেউ আবার কি করছে? কেউ করছে হচ্ছে এই CRISPR-Cas9 এর হচ্ছে আপনার কেস স্টাডি করছে। মানে কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা খুব সুন্দর মতো এমফাসাইজ করছে। আবার কেউ কি করছে? এইটার সাথে আরো যে জিন এডিটিং টুল গুলো আছে সেই টুল গুলোর সাথে সে কম্পারিজন টা দেখাইছে। কারো পার্সপেক্টিভ অন্যরকম। তো আপনি পড়লেন, আবার কেউ সবই অল্প করে দেখাইছে। আপনি যখন ৫ টা রিভিউ পেপার পড়বেন, পড়ার পর আপনি বুঝতে পারবেন যে আ উম গ্যাপটা কোথায়? রিসার্চ গ্যাপটা কোথায়? আপনি আসলে কোন জায়গাটাতে ফোকাসটা করবেন? কারণ ধরেন একই জিনিস আমি লিখছি ১ বছর আগে। তারপরে হচ্ছে ধরেন আপনাদের মানে ফাহিম আছে। মানে অনেকের নাম আমি এখন মুখস্থ হয় না তো ফাহিম যেহেতু আমার ডিপার্টমেন্টের ছোট ভাই ওইজন্য ওর নামটাই বললাম। ধরেন ফাহিম আছে। তো ফাহিম
ওই পেপারটা মানে আগের বছর লিখছে। তো সেম জিনিস যদি আমি লিখি, তাহলে আবার ওই একই জার্নালে যদি দেই, সে কেন পাবলিশ করবে আমারটা? কোনো না কোনো তো একটু স্পেশালিটি থাকতে হবে যেজন্য পাবলিশ করবে আমারটা। তো তখনই পাবলিশ করবে যখন আমি তার থেকে বেশি ইনফরমেশন দিতে পারব। আমি তাকে বলতে পারবো যে ও আগের বছর যেটা পাবলিশ করছে বা ও ৩ মাস আগে যেটা পাবলিশ করছে সেখানে ইনফরমেশন অনেকগুলা ঘাটতি ছিল। আমি আমার পেপারটাতে ওইটার পাশাপাশি আরো অনেক জিনিসগুলা এমফাসাইজ করছি। অনেক জিনিস সম্পর্কে আমি ব্রডার নলেজ দিছি। এইজন্য আপনাদের ১ম কাজ হচ্ছে লাস্ট ৩ থেকে ৫ বছরের ৫-৭ টা রিভিউ পেপার আপনি পড়বেন। সেটা অবশ্যই একটা ভালো রিলায়েবল জার্নাল থেকে আপনি নিবেন আরকি। হ্যাঁ? Q1, Q2 জার্নাল থেকে আপনি নিবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি, শোনা যাচ্ছে। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি, সমস্যা নেই কোনো। ফাইন? ভাই শোনা যাচ্ছে, কথা শুনতে পাচ্ছি। ও আচ্ছা, মানে কেউ রেসপন্স করতেছে না? আমি আরো ভাবলাম। আমি কথা বললেই যাচ্ছি, দেখা যাচ্ছে কেউ শুনতেছে না। আচ্ছা, কেউ একটু রেসপন্স করেন, হ্যাঁ? খুব ভালো হয় আরকি রেসপন্স করলে। আচ্ছা, তো আমাদের এখন কাজ হচ্ছে ফার্স্ট এ আমি কি বললাম? পেপার কালেক্ট করব। লাস্ট ৩ থেকে ৫ বছরের পেপারগুলো কালেক্ট করব। সেটা কোথা থেকে কালেক্ট করব? একটা রিলায়েবল ভালো জার্নাল থেকে কালেক্ট করব। Q1, Q2, Q3, Q4 এরকম। এখন অনেক Q4 কেন বললাম? কারণ হচ্ছে অনেকগুলো পেপারই পাবেন না, যেটা হচ্ছে Q1 এ পাবেন না আরকি। হ্যাঁ? আর হচ্ছে জেনেটিক্যাল যে বিষয়গুলো থাকে, যারা জেনেটিক্স নিয়ে পড়াশোনা করে, সেক্ষেত্রে দেখবেন ওই Q4 ও অনেক ভালো, ভালো জিনিসগুলা থাকে। Q1 তো অনেক হাই ক্লাস থাকে। Q2 বা Q3, Q4 মলিকুলার বেসিস এ যে পেপারগুলো থাকে সেগুলো দেখবেন Q4 অনেক, অনেক ভালো, ভালো ইনফরমেশন থাকে। তো ওই Q4 দেখে একটু নাক সিটকায়েন না আরকি। হ্যাঁ, আপনার টপিক রিলেটেড ইনফরমেশন এর জন্য যে পেপার প্রয়োজন সেই পেপারগুলো আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই পেপারগুলো সুন্দর মতো করে পড়বেন। একটা ওভারভিউ করবেন। ১ম এ অ্যাবস্ট্রাক্টটা পড়বেন। পড়ার পরে আস্তে, আস্তে তার পয়েন্টগুলা দেখবেন যে কোন, কোন পয়েন্টগুলো হাইলাইট করছে। পয়েন্টগুলা দেখলেন, সেগুলো একটু দরকার হলে নোট ডাউন করে নিলেন। নোট ডাউন করার পরে তারপর দেখলেন সে বিস্তারিত কোন জায়গাটাতে সে বর্ণনা করছে, কি বর্ণনা করছে সে সম্পর্কে লিখলেন। আবার একটু লেখার প্যাটার্নটা দেখলেন যে তারা কিভাবে লিখছে। সবগুলোরই তাহলে এই ৫-৬ টা পড়লে কি হবে? প্রত্যেকটারই দেখবেন লেখার প্যাটার্ন একটু আলাদা। হ্যাঁ? সেখান থেকে আপনি লেখার প্যাটার্নটা শিখতে পারবেন। না হলে পেপার লিখতে বসবেন, লিখতে বসে চিন্তা করবেন, হায়, হায়! কেমনে লিখব? এই জিনিসটা আমি কিভাবে লিখব? যা লেখা আছে আগের পেপার থেকে কপি করছেন, সেম লাইনই তো। উনি তো খুব সুন্দর করে লিখছে। এটা আমি কেমনে চেঞ্জ করব? এটা নিয়ে বিশাল একটা প্যারার মধ্যে পড়বেন। তো এইজন্য আপনাকে ১ম পেপার পড়তে হবে। তাহলে পড়লেন আপনি, পড়ার পরে হচ্ছে আপনি একটু আইডিয়া নিলেন। নেওয়ার পরে এখন হচ্ছে কি সরি, এখন হচ্ছে স্ট্রাকচার দেখবেন। হ্যাঁ? ওই পেপারগুলোর স্ট্রাকচার দেখবেন। এই সম্পর্কে আমি বলছি। তারপরে আমি আবার বলতেছি। স্ট্রাকচার দেখবেন যে কিভাবে তারা শুরু করছে, ইন্ট্রোটা কিভাবে দিছে। তারপর হচ্ছে মেইন বডিটা কিভাবে এক্সপ্লেইন করছে। তারপরে হচ্ছে শেষ কিভাবে করছে। হ্যাঁ? ফিউচার ডিরেকশন সম্পর্কে যে কথাগুলো বলছে, সেটা কি সুন্দরভাবে গুছায়ে বলছে। এই জিনিসটা দেখবেন। পুরো স্ট্রাকচারটা দেখবেন। ওই পেপারগুলোর স্ট্রাকচারটা দেখবেন। তারপরে ওই যে প্রেজেন্টেশন এর কথা বলবেন। হ্যাঁ? দেখবেন যে তারা কিভাবে টেবিলগুলা দিছে, তারপর ফিগারস দিছে, ডায়াগ্রাম কিভাবে ইউজ করছে। জানেন একটা ভালো, ভালো জার্নালে পাবলিকেশন করতে গেলে এখন কিন্তু হচ্ছে একটা রিভিউ পেপারের জন্য আপনার গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট দেওয়া খুবই জরুরি। তো আপনি আবার লিমিটেশনও থাকে। আপনি চাইলেই কিন্তু ১০-১২ টা টেবিল আপনি এড করতে পারবেন না। আপনি চাইলেই ১০-১২ টা ফিগারস এড করতে পারবেন না। আপনাকে একটা লিমিটেড জিনিস দিতে হবে। সব মিলে মনে হয় ৫ থেকে ৮ টা হয়তোবা জার্নাল ভেদে আপনার এটা এলাও করে আরকি। তো আপনাকে এই ৫ থেকে ৮ টার মধ্যেই টেবিল ফিগার দিয়ে সুন্দর মতো আপনার এই পুরো পেপারটা গুছায় দিতে হবে। তো এইজন্য আপনি দেখবেন তাদের প্রেজেন্টেশন ওয়েটা দেখবেন যে তারা টেবিলটা কোন জায়গাটায় দিছে, কোন পয়েন্ট গুলাতে তারা টেবিলটা এমফাসাইজ করছে। আর কিভাবে টেবিলগুলাতে দিছে। সেখানে কিরকম ইনফরমেশন গুলা দিছে। এখন ধরেন আ মানে আ আপনাদের ধরেন ইকোনমিক্স এ যারা আছেন, ধরেন একজন কি করছে? সে সে চিন্তা করছে যে আমি একটা রিভিউ পেপার লিখবো। সেই রিভিউ পেপারটা লিখবো হচ্ছে বাংলাদেশের রাইস প্রোডাকশন উপরে। রাইসের যে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন করার পরে কি পরিমাণ ফার্মার কি দামে বিক্রি করতেছে এই সম্পর্কে একটা রিভিউ পেপার লিখবেন যে পুরা বাংলাদেশের একটা টাইপের। তো সে আ আ আপনি একটা রিভিউ পেপার আগের রিভিউ পেপারে দেখলেন যে সে কি করছে? সে দিছে হচ্ছে ফার্মার টু যারা হচ্ছে কি বলে ওই বড়, বড় জায়ান্ট যে লোকগুলো আছে যারা মানে কোম্পানি গুলো আছে। হ্যাঁ? মানে ফার্মার থেকে কনজিউমার আসার আগের হাতটা পর্যন্ত। তো এইটুকু ইনফরমেশন সে দিছে। বিভিন্ন লোকেশনের
বড়, বড় জায়গাগুলো ফার্মারদের সম্পর্কে ইনফরমেশন দিছে। দেওয়ার পরে একটা টেবিলে শুধুমাত্র ওই মানে আ কি বলে ওটাকে একটা টার্ম আছে বাংলাদেশে। আড়ত। আড়তে সে কত টাকায় বিক্রি করছে সেরকম ইনফরমেশন দিছে। তো আপনি এখন কি করতে পারেন? আপনাকেও তো ইনফরমেশন একটু শেয়ার করতে হবে বা ওই টেবিলটা দিতে হবে। আপনি বুঝতেছেন যে আপনার এই রিভিউ পেপারে ওই টেবিলটা দেওয়া জরুরি। তো আপনি ওই ইনফরমেশন দিতে পারেন বা ওর থেকে একটু বেশি ইনফরমেশন নিয়ে আপনি চিন্তা করেন ও শুধুমাত্র এইটুকু লিখছে। আপনি ওইটার পাশাপাশি কনজিউমার পর্যন্ত তারা কি দামে বিক্রি করতেছে সেই একটা টেবিল দিতে পারেন। হ্যাঁ? আর এটা যদি ধরেন অন্যটা পার্সপেক্টিভ এ বলি যে এগ্রিকালচার রিলেটেড পার্সপেক্টিভ এ বলি যে কি হচ্ছে ধরেন কেউ একজন আ এই CRISPR-Cas9 এ দিছে হচ্ছে এইটা দিয়ে কিভাবে সে কাজ করে। CRISPR-Cas9 কোন জিনটাতে টার্গেট করছে। টার্গেট জিন সম্পর্কে কেউ একজন ইনফরমেশন দিছে। দেওয়ার পরে সেই জিনটাকে কি করছে নকডাউন বা কি ইফেক্ট করছে। হ্যাঁ? মানে এই জিনটাকে তো সরায় ফেলার জন্য কি ইফেক্ট ওই CRISPR-Cas9 টা ঘটাইছে। সেই জিনিস সম্পর্কে সে দিতে পারে। আবার আ কেউ হয়তো দিচ্ছে যে সাকসেসফুল অ্যাপ্লিকেশন কোন আ ক্রপটাতে করছে সেই ইনফরমেশন তারা টেবিলটা দিতে পারে। আপনি চাইলে কি করতে পারেন এই ৩ টার পাশাপাশি এক্সটার্নাল কোন একটা ইনফরমেশন ওই টেবিলটাতে এড করতে পারেন। হ্যাঁ? অথবা যদি চিন্তা করেন যে না এই একই টাইপের ইনফরমেশন বহুত পেপারে আছে তাহলে ওই একটা কলাম আপনি বাদ দিলেন। বাদ দিয়ে নতুন একটা কলামে আপনি নতুন একটা ইনফরমেশন গ্যাদার করে দিলেন। তো এইজন্য হচ্ছে রিভিউ পেপার গুলোতে সবচেয়ে থেকে বেশি সাইটেশন হয়। কারণ হচ্ছে আপনি যখন লিখতে যাবেন, তখন আপনি রিভিউ পেপারে কি পাবেন? একটা টেবিলে আপনি পাবেন হচ্ছে শাকিল বলছে এই গাছে এইভাবে CRISPR-Cas9 নিয়ে কাজ করা হয়েছে। তারপরে হচ্ছে ফাহিম বলছে অমুক গাছে অমুকভাবে কাজ করা হয়েছে। তারপর তন্ময় বলছে এইভাবে কাজ করা হয়েছে। তার মানে ৫০ জন লোকের ইনফরমেশনটা সুন্দর মতো টেবিল আকারে একটা জায়গায় গুছায়ে দেওয়া আছে। তাহলে আমি একটা রিভিউ পেপার পড়লে ৫০ টা লোকের ইনফরমেশন পাচ্ছি। আর আমি যখন সায়েন্টিফিক পেপার গুলা পড়তে যাব তখন কি করব? ওই একজনের ইনফরমেশন পড়তে হবে। এই শাকিলের ইনফরমেশন টা জানতে হবে। শাকিল কিভাবে কাজ করছে, ওই একটা জিন নিয়ে কিভাবে সে নকআউট ইফেক্ট ফেলাইছে বা নকডাউন কিভাবে করছে। এই টোটাল ইনফরমেশন এর জন্য আপনাকে শাকিলের পুরো পেপারটা পড়তে হতো। আর রিভিউ পেপারে কি হচ্ছে? আপনি একটা রিভিউ পেপারে সবার ইনফরমেশনটা পাচ্ছেন। তারপরে যদি আপনার আরো বিস্তারিত জানতে হয় তখন আপনি ওই শাকিলের পেপারটাতে গেলেন, গিয়ে আপনি বিস্তারিত দেখলেন। যারটা সম্পর্কে বিস্তারিত জানার দরকার আপনার। এইজন্য রিভিউ পেপার গুলো দেখবেন সবার এক মোটামুটি নলেজ নেওয়ার জন্য সবাই রিভিউ পেপারে প্রচুর সাইটেশন হয়। প্রচুর সাইটেশন হয়। আর রিভিউ পেপার লেখা কিন্তু মোটামুটি ইজি। আমরা সবাই একটু কথা বলি। আমরা সবাই হচ্ছে মানে ইউনিভার্সিটি লাইফে হচ্ছে পাবলিকেশন এর ফাঁদে পড়ে আছি। কারণ আমরা সবাই চাই বা সবাই শুনছি ইউনিভার্সিটি লাইফে সিনিয়রদের কাছ থেকে একটা পাবলিকেশন না হলে বিদেশে যাওয়া যায় না। একটা পাবলিকেশন খুবই জরুরি বা পাবলিকেশনের নাম থাকা খুবই জরুরি। তো এটার জন্য সবাই আমাদের কাছ থেকে ফায়দা নেয়। সেটা বড় ভাই বলেন, ছোট ভাই বলেন, টিচার বলেন, সবাই আমাদের কাছ থেকে ফায়দা নেয়। তো টিচাররা কিরকম? তাদেরও দিকটা ঠিক আছে। টিচাররা কি করে? টিচাররা চিন্তা করে যে না এই স্টুডেন্টকে সবাই না মানে উম কিছু টিচার আছে যারা আরকি চায় যে আ আমার স্টুডেন্টকে যদি আমি এখনই তাকে পেপার পাবলিশ করে দেই, তাহলে সে আর আমার ল্যাবে আসবে না। হ্যাঁ, যেটা সত্য কথা। কারণ আপনি 2nd ইয়ারে যদি আপনার পাবলিকেশন হয়, আপনি আর ল্যাবে যাবেন না। কেন? আমার ২-৩ টা পাবলিকেশন হয়েছে। আমি কেন ল্যাবে যাব? তো আপনি আর ল্যাবে যাবেন না। আর হচ্ছে স্যাররা চিন্তা করে যে যেহেতু আপনি ল্যাবে আসছেন, এতদিন স্যার আপনাকে এত কিছু শিখাইছে। তো তারা চায় হচ্ছে আরেকটা যে স্যারের যে আরেকটা জেনারেশন আসবে, তাদেরকে আপনি কিছু শিখাইয়া যাবেন। তাদের আপনার ওই গাইডলাইনসটা দিবেন যে ল্যাবে কিভাবে কাজ করতে হয় বা স্যারের ওই ল্যাবে বা স্যারের সাথে কাজ করার রুলস গুলা কিভাবে কি। তো স্যার প্রত্যেকটা ব্যাচকে স্যার নতুন করে শিখাবে এরকম মত না। আপনি শিখাবেন তাদেরকে। আপনার থেকে শিখবে, শেখার পরে তারা আবার আপনি বের হয়ে যাবেন। ওরা আবার তাদের জুনিয়রদের শিখাবে। এরকম করেই আরকি জিনিসগুলো চলে। তো এইজন্য স্যাররা চায় হচ্ছে আপনার ডিফেন্স দেওয়ার পরে আপনার পেপারটা পাবলিশ হবে। আপনি হয়তো ৩-৪ টা পেপার স্যারের হাতে লিখছেন কিন্তু পাবলিশ হচ্ছে না। ওইটা দেখবেন আবার দেখবেন যে ডিফেন্স এ দেওয়া শেষ। তারপর দেখবেন যে আপনার পেপার গুলো পাবলিশ হওয়া শুরু হচ্ছে। তো একেকজনের একেক রকম থিওরি থাকে। আবার অনেক স্যার চিন্তা করে যে না, ফার্স্ট এর ১ বছর তোমার পাবলিশ হবে না। সিনিয়র যারা আছে তারটা পাবলিশ হবে। এরকম অনেক টিচার থাকে। তো তাদের এথিক্স এরকম যে যেহেতু ১ম বছর এসে আপনি কি করবেন? আপনি সিনিয়রদের হেল্প করবেন। ল্যাবে গিয়ে কি কাজটা কি? আমরা সিনিয়রদের হেল্প করি, তাদের থেকে শিখি। তো বেনিফিট কাদের হচ্ছে? সিনিয়রদের হচ্ছে। তাহলে সিনিয়রকে হেল্প করছি। তাহলে ওই ১ম ১ বছর সিনিয়রের পেপারগুলো পাবলিশ হবে। তারপরের বছর আপনার জুনিয়র আপনাকে হেল্প করবে, তখন আপনার পেপার পাবলিশ হবে। এটা একেকজনের একেক রকম গাইডলাইনস থাকে বা একেকজনের একেক রকম থিওরি থাকে। তো আপনি চাচ্ছেন যে না আমার হচ্ছে এত টাইম আমি দিব না। যেহেতু পাবলিকেশন দরকার, হয়তো আমার ডিফেন্সের সময় আমার পাবলিকেশন হবে বা এত সময় আমি সারাদিন ল্যাবে এত সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। আমার দরকার হচ্ছে আমি বিদেশে একটা এপ্লাই করব। আমার টাইম চলে যাচ্ছে বা আমার বয়স শেষ হয়ে যাচ্ছে। তো আপনি তো টাইম দিবেন না। সেক্ষেত্রে কি দরকার? আপনাকে তো
মানে আপনি যে ওই যে এখানে অনেকেই আসছেন। দেখেন আপনাদের এখানে এনরোল করছে মনে হয় ১২ জন। তন্ময় বলছিল ১২ জন। কিন্তু ক্লাসে দেখেন অ্যাটেন্ড হচ্ছে মাত্র ৫ জন থেকে ৬ জন। হ্যাঁ? কারণ কি আপনারা কিন্তু টাকা দিয়ে এই কোর্সটা নিছেন। এখানে কিন্তু ধরেন আমার ঠেকা না। ঠেকা ধরেন আপনাদের হওয়া উচিত। কারণ আপনারা যারা আসছেন সবাই কিন্তু এই কোর্সটা করতে আসছেন টাকা খরচ করে এখানে আসছেন। আমি আমার সময় থেকে আমি আপনাদের ওই জিনিসগুলা দেখায় দিচ্ছি। কিন্তু মেক্সিমাম এই ক্লাসে অ্যাটেন্ড করেন নাই। কেন করেন নাই? কারণ আপনারা মনে করতেছেন ভাই আমাদের সার্টিফিকেট দরকার। এখান থেকে একটা সার্টিফিকেট দিবে সেটা তাদের ওয়েবসাইটে আপলোড থাকবে। আপনি চিন্তা করতেছেন যে সবাই বলতেছে সার্টিফিকেট, সার্টিফিকেট, সার্টিফিকেট। সার্টিফিকেট হলে কি হবে? আমি আমার সিভিতে এড করতে পারবো। তারপর প্রফেসর দেখবে যে, "ও আল্লাহ! আমি আর পারি, আমি জিআইএস পারি, আমি এসপিএসএস পারি।" তো এইটা সবার হচ্ছে মেইন টার্গেট যে সার্টিফিকেটটা। কিন্তু আল্টিমেটলি আপনি এটা করলে ফান্দে পড়বেন। কারণ কিভাবে ফান্দে পড়বেন? আপনি হচ্ছে যখনই এখন ২-১ জনের ক্ষেত্রে এটা নাও হতে পারে। কিন্তু মেক্সিমামের ক্ষেত্রে যখন আপনি ওই প্রফেসর ম্যানেজ করতে যাবেন, তখন প্রফেসর আপনাকে কি করবে? আপনার একটা ইন্টারভিউ নেবে। তো ইন্টারভিউতে আপনাকে ডিটেইলস জিজ্ঞেস করবে। আচ্ছা তুমি আর এর কাজ আর আপনি যে ধরেন বলছেন আমি আর পারি। তুমি আর এর কাজ পারো? তাহলে আচ্ছা ঠিক আছে। কিভাবে পারো? কিভাবে আর এই কাজটা করছো? বা কোন প্যাকেজ তুমি ইউজ করছো? আ তুমি ধরো ভিজুয়ালাইজেশন এ কি প্যাকেজ ইউজ করছো? তুমি বার গ্রাফের জন্য কি প্যাকেজ ইউজ করছো? এসব অনেক কিছু আ স্যাররা জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ? বা এলএসডি এর জন্য তুমি কি প্যাকেজ ইউজ করো? আ ডাঙ্কেন টেস্টের জন্য কিভাবে তুমি কাজ করছো? তো এই সকল জিনিস যখন জিজ্ঞেস করবে, আপনি কোনদিন ক্লাস করেন না, আপনার সার্টিফিকেট আছে। আপনি তখন তার সামনে কি অ্যান্সার দিবেন? হ্যাঁ? যখন জুমে আপনি তার সাথে মিটিং করবেন, ওই মিটিং এ আপনি কি অ্যান্সার দিবেন? আপনি কিছু অ্যান্সার দিতে পারবেন? পারবেন না তো আল্টিমেটলি। তো তখন কি করবে? তখন তারা বুঝবে যে না, এই সার্টিফিকেটের কোন দাম নাই। কারণ এইভাবে আমাদের সার্টিফিকেটের মূল্যায়নগুলো শেষ হয়ে গেছে। কারণ আমরা তো ভাই একটু ফাঁকিবাজি টাইপের। অনেক অন্যান্য কান্ট্রি দেখবেন সার্টিফিকেট দিলে তারা দাম দেয়। যে না তার মানে শিখছে। হ্যাঁ? কিন্তু বাংলাদেশের সার্টিফিকেটে তারা দাম দেয় না। কেন দাম দেয় না? কারণ আমরা আসলেই তো এরকম ফাঁকিবাজ। আমরা কি করি? আমরা ওই সার্টিফিকেটের জন্য একটা কোর্সে ভর্তি হই। কোর্স শেষ হয়ে যায়। আমি সার্টিফিকেট আমার নাম থাকে। ওকে আমি এক্সপার্ট। এই কোর্স নিয়ে আমরা ক্লাসে আসি না, আমরা ঠিকমতো দেখি না। কার বেনিফিটেড হবে? এটাতে কোনো লাভই নাই আরকি। আপনারা খালি কোর্সের উপর কোর্স করবেন, কোর্সের উপর কোর্স করবেন, কিছু শিখতে পারবেন না। তো যাই হোক, এটা আপনাদের ব্যাপার। আপনাদের যেটা ভালো হয় আপনারা কইরেন। তো এখন আমি কি বললাম যে একটা রিভিউ পেপার লেখার স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিচ্ছি আমি। ফার্স্ট এ কি করবেন? আমি আবার একটু বলি। ফার্স্ট এ করবেন হচ্ছে পেপার কালেক্ট করবেন। সে পেপারগুলো পড়বেন। তারপরে সেখান থেকে কি স্ট্রাকচারটা দেখবেন যে তারা কিভাবে ইন্ট্রো লেখছে, মেইন বডিটা কিভাবে এক্সপ্লেইন করছে, তারপরে হচ্ছে শেষ এন্ডিংটা কিভাবে করছে, আবার ফিউচার ডিরেকশনস গুলা কিভাবে দিছে। তারপর তাদের প্রেজেন্টেশনটা দেখবেন। যে আ তারা কতগুলো টেবিল বা ফিগার এবং ডায়াগ্রাম তারা ইউজ করছে। হ্যাঁ? আর সবথেকে বড় জিনিস দেখেন এখানে নোটিসের কথা বলা আছে হোয়াট মেক্স দ্য পেপার ইজি টু রিড। একটা পেপার রিভিউ পেপার লেখার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যাতে যে পড়বে তার কাছে জিনিসটা বোধগম্য হয়। সে ইজিলি যাতে পড়তে পারে। এমন পেঁচায় লিখলেন যে আমি কিছুই পড়তে পারতেছি না। তাহলে আমি আপনার থেকে কেন আমি সাজেশন দিব? আমি আপনারটা কেন শেয়ার করব? তো এটা এমনভাবে লিখতে হবে, এত সুন্দরভাবে গুছানো থাকবে যাতে যে আ রিডার আছে যে রিডার যাতে ইজিলি আপনারটা পড়তে পারে। এইজন্য আপনার রিভিউ পেপারটা ওইভাবে সাজাবেন। আচ্ছা, তারপরে কি হচ্ছে? তারপরে আপনি দেখবেন হচ্ছে হেডিং এবং সাব হেডিংস গুলা দেখবেন, পেপারগুলা। ওই যে পেপারগুলো আপনি পড়ছেন রিভিউ পেপারগুলা, সেগুলোর হেডিংসটা দেখবেন যে তারা কি হেডিংস ইউজ করছে, তারা কি সাব হেডিংস ইউজ করছে। হ্যাঁ? তারপরে হচ্ছে সেখান থেকে আপনি ধরেন ৫ টা রিভিউ পেপার পড়লেন। আপনার তো স্পেসিফিক টাইটেল দিয়ে তো রিভিউ পেপার নামাইছেন। সেখান থেকে ৫ টা পড়লেন। ৫ টা পড়ার পর কমন যেগুলো আছে সেগুলো আপনি আন্ডারলাইন করলেন বা লিখে রাখলেন। আবার আনকমন গুলো আলাদা করে লিখে রাখলেন। হ্যাঁ? অথবা একটা রিভিউ পেপার লিখলেন। লেখার পরে একটা পেজে আপনি সুন্দর ডায়েরিতে সুন্দর মতো লিখলেন। লেখার পরে কি করলেন? কমন গুলা একটু মানে হাইলাইটেড করে রাখলেন যে এই লাইনগুলা কমন আছে। আর তাহলে আনকমন কি আছে সেই জিনিসগুলো দেখলেন। তো দেখার পরে আপনি আইডিয়া পাইলেন যে এইখানে এই জিনিসটা বর্ণনা করছে, এইখানটাতে এই জিনিসটা বেশি বর্ণনা করছে, এইখানটাতে এই জিনিসটা বর্ণনা করছে। মানে ৩ টা জায়গায় ৩ টা পেপারে ৩ রকম জিনিস আছে। তো আপনি কি করতে পারেন? আপনি গুছায় ওই ৩ টা জিনিসই আপনার পেপারটাতে সুন্দর মতো গুছায় দিতে পারেন। এটা আপনার একটা মানে আইডিয়া পাইতে পারেন আরকি। তারপরে হচ্ছে এই যে ফাইন্ড দ্য গ্যাপস খুঁজে পারবেন যে হোয়াট ইস মিসিং, হ্যাঁ? যে আ কোন পোরশনটা এই রিভিউ পেপার গুলোতে কোন পোরশনটাতে খুব সুন্দর মতো তারা ডিসক্রাইব করে নাই। যে এই পোরশনটা এখনো ওইভাবে ভালো মতো ডিসক্রাইব করে নাই। সেই গ্যাপটা আপনি খুঁজে বের করলেন। আপনি সেই জায়গাটাতে ফোকাস মেইনলি করলেন। হ্যাঁ, কারণ একই জিনিস তো মানুষ বারবার পড়তে চাবে না ভাই। একই জিনিস বারবার কেন পড়বে? পড়বে তার একটা মাত্র কারণ হচ্ছে আপনি অন্য একটা জিনিসের সম্পর্কে বিস্তারিত জ্ঞান দিবেন।
হ্যাঁ? আর আমি একটা যে ক্লাস নিচ্ছি, সেম জিনিসই যদি আরেকদিন আরেকজন বলে, আপনাদের কোন ইন্টারেস্ট থাকবে? এখান থেকে কেউ যদি একটা আরো ইনফরমেটিভ কিছু জিনিস বলে বা স্পেসিফিক কোন জায়গা থেকে কেউ যদি এমফাসাইজ করে আপনাদের জানায়, তখন আপনাদের একটু আইডিয়া মানে ইন্টারেস্ট থাকবে যে না আমরা একটু জানি ওই সম্পর্কে। আচ্ছা, তাহলে কি হলো? আপনি হেডিং, সাব হেডিং দেখলেন, গ্যাপ ফাইন্ড করলেন। তারপরে কি করবেন? আপনি নিজের মতো একটা টেবল অফ কনটেন্ট এর জন্য আউটলাইন বানাবেন, এটা নিজের মতো একটা টেবল অফ কনটেন্ট বানাবেন। আপনি টাইটেলটা লিখলেন, লিখার পরে আপনি নিজের মতো করে একটা টেবল অফ কনটেন্ট বানাবেন। যেই টেবল অফ কনটেন্ট এর জন্য কিভাবে আপনি টেবল অফ কনটেন্ট ইউজ করতে পারবেন। মানে আপনি আপনার রিভিউ পেপারের জন্য কি টেবল অফ কনটেন্ট ইউজ করবেন। মানে কি হেডিং দিবেন, কি সাব হেডিং দিবেন, কোথায় ফিগার দিবেন, কোথায় আ আ টেবিল দিবেন, কোথায় ডায়াগ্রাম দিবেন। এটার জন্য সুন্দর মতো করে একটা টেবল অফ কনটেন্ট বানাতে পারবেন। তো এটার জন্য আপনারা এআই ইউজ করতে পারবেন। আমি ওই গতদিন বলছিলাম না এআই ইউজ করার দরকার নাই। কিন্তু এইটার সম্পর্কে আইডিয়া নিতে আপনারা এআই ইউজ করতে পারবেন। সেটা কিভাবে ইউজ করতে পারবেন দেখেন এখানে আরো ডিটেইলস করে দেওয়া আছে। এখানে আমি বলেও দিছি। হ্যাঁ? যে এরকম একটা প্রম্পট আমি দিয়ে দিছি। আমি এটা আপনাদের শেয়ার করব। তো আপনার মতো করে প্রম্পট বানাতে পারেন। তো এইভাবে একটা প্রম্পট লিখলে এআই সুন্দর মতো করে একটু আপনার একটা টেবল অফ কনটেন্ট আপনাকে সাজেস্ট করবে। ওর মতো করে ৩-৪ টা দিতে পারে। তো আমি এটা লিখছি নরমালি। এইভাবে যদি আপনি লেখেন যে তাকে বুঝায় দিবেন এআই কমান্ড দেওয়ার সময় যে আপনি কি করতে চাচ্ছেন। আপনি কোথায় পড়েন, কি না কি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ধারণা দিলেন। তার কাজটা কি সে সম্পর্কে ধারণা দিলেন। হ্যাঁ? আর আপনি এই টেবল অফ কনটেন্ট টা কি জন্য চাচ্ছেন, কোথায় পাবলিশ করতে চাচ্ছেন সে সম্পর্কে মানে বিস্তারিত একটা ধারণা দিলে ও সুন্দর মতো করে আপনাকে একটা টেবল অফ কনটেন্ট বানায় দিবে। ধরেন এই যে আমি একটা প্রম্পট দিছি, এই প্রম্পটটা আমি ধরেন আ অ্যা এই দাঁড়ান এটা হাইলাইটেড করি। কিরে? এই প্রম্পটটা আমি হচ্ছে ইউজ করছি টেবল অফ কনটেন্ট সম্পর্কে এআই যাতে আমাকে একটু ধারণা দেয়। তো ও এইরকম একটা রেজাল্ট দিছে। হ্যাঁ? দেখেন কি সুন্দর মতো করে সে তার আমার টাইটেলের মধ্যে টাইটেল দিছে। এখানে আমি ফন্ট ম্যাটার কি জিনিস ইউজ করতে পারি। এই যে গ্রাফিক্যালি অ্যাবস্ট্রাক্ট কিরকম জিনিসটা দিব, সে সম্পর্কেও সে বলছে। হ্যাঁ? কি পয়েন্ট সম্পর্কে বলছে, টাইটেল পেজ এগুলো সব সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। তারপর মেইন টেক্সটে আমার কি থাকবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন এর মধ্যে আমার কি সাব হেডিংস থাকতে পারে, সে সম্পর্কে একটা বলছে। তারপর আরো কি সাব হেডিংস থাকতে পারে। ও তারপরে কোথায় ফিগার দিতে পারবো, সেই ফিগারের টাইটেলটা কিরকম হতে পারে বা মানে ফিগারের নামটা কি হতে পারে, সে সম্পর্কে জিনিসটা দিছে। সে ফিগার কি অনুযায়ী হতে পারে সে সম্পর্কেও তো আপনাকে একটা আইডিয়া দিছে। তারপরে হচ্ছে ২য় পয়েন্ট কি থাকতে পারে? এই পুরো একটা টেবল অফ কনটেন্ট সম্পর্কে আপনাকে একটা বিস্তারিত সে আইডিয়া দিবে। তো এরকম ৩-৪ টা আপনি বানায় নিলেন। নেওয়ার পরে আপনি তারপর থেকে চুজ করলেন। যেহেতু আপনি কি করছেন? আপনি হচ্ছে ৫ টা রিভিউ পেপার আপনি নামাইছেন। নামানোর পরে সেখান থেকে আপনি কিন্তু আ কমন এবং আনকমন হেডিং, সাব হেডিং গুলা হাইলাইটেড করে রাখছেন। তারপরে আপনি হচ্ছে এআই থেকেও কয়েকটা জিনিস এআই এর সাহায্য নিয়েও কয়েকটা আপনার টেবল অফ কনটেন্ট আপনি নিছেন। তো নেওয়ার পরে এই সবগুলো একসাথে মার্জ করে আপনি সুন্দর মতো করে আপনার একটা টেবল অফ কনটেন্ট বানাবেন। আপনার থিংকিং অনুযায়ী যে আপনি যে সম্পর্কে একটু মানে আইডিয়া দিতে যাচ্ছেন সে সম্পর্কে আপনি একটা নিজের মতো করে টেবল অফ কনটেন্ট বানাবেন। কারণ এই এআই যে টেবল অফ কনটেন্ট দিছে এইটা এই রিভিউ পেপার লিখতে গেলে সিস্টেমিক রিভিউ এই রিভিউ পেপার লিখতে গেলে মিনিমাম ১৮-২০ পেজ হয়ে যাবে। তো এত বড় তো আর দেওয়া সম্ভব না আরকি। সম্ভব, অসম্ভব কিছুই না। তো নরমালি ছোট দেয় আরকি। তো আপনি এখান থেকে নিজের মতো করে মানে একটু চুজ করে নিবেন কোন জিনিসগুলা দিবেন আর কিভাবে লিখবেন। এই একটা মানে কমপ্লিট গাইডলাইন দিবে আপনাকে। তো এটার জন্য এআই ইউজ করবেন। ইউজ করতে পারেন আপনারা। আবার হচ্ছে টাইটেলের জন্য ইউজ করতে পারেন। আপনি ধরেন একটা টাইটেল চুজ করছেন। চুজ করার পরে আমি যেভাবে ওই যে প্রম্পটটা দিছি, প্রম্পটটা আপনি একটু প্র্যাকটিস করবেন। ওই প্রম্পটে আপনি কি করবেন? আপনার টাইটেলটা দিবেন। দিয়ে আপনি বলবেন যে এর থেকে ভালো বা এই রিলেটেড টাইটেল বর্তমানে যে ইয়াটা আছে মানে যে জার্নালগুলোতে যেগুলো চলতেছে বা এই অনুযায়ী আপনার কোন টাইটেলটা আপনার থেকে ভালো আপনি যে টাইটেলটা ইউজ করছেন এর থেকে বেটার টাইটেলটা আপনাকে সাজেস্ট করতে বলবেন। তখন ও ৮-১০ টা অ্যান্সার দিবে। আপনি ওখান থেকে আপনি একটা টাইটেল চুজ করতে পারেন, আপনার যদি ভালো লাগে। আর যদি টিচার বা কেউ মানে কেউ যদি থাকে তার সাথে শেয়ার করতে পারেন যে, "স্যার আমি এই টাইটেল গুলো চুজ করছি। এই ৫ টা বা ৭ টার মধ্যে থেকে আপনি একটা ফাইনালাইজ করে দেন। কোন টাইটেল নিয়ে আমি কাজ করব আরকি।" আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনি টেবল অফ কনটেন্ট বানানো শেষ। এখন আপনার কাজ হচ্ছে অরিজিনাল রিসার্চ আর্টিকেল গুলো ডাউনলোড করা। এতক্ষণ তো আমি আপনাদের বলছি হচ্ছে রিভিউ পেপার ডাউনলোড করবেন। এখান থেকে কিন্তু আমি ইনফরমেশন একটাও দিতে বলিনি যে ওখান থেকে আপনি আ কি ভাবে লিখছে সেম ইনফরমেশন আপনি গেদার করেন। না। আপনার রিভিউ পেপার কেন আপনি রিভিউ পেপারটা সে নিবে? কারণ আপনি ভাই ২০ টা বা ২৫ টা রিভিউ সায়েন্টিফিক পেপার ঘাঁটছেন। ঘেঁটে সেই ইনফরমেশন গুলা
সুন্দর মতো করে গুছায়ে আপনি আপনার রিভিউ আর্টিকেলে লিখছেন। মানে একটা রিপোর্টের মতো আরকি। হয় না? আমাদের ১ সপ্তাহে আমরা যে কাজ করছি। তো এই ১ সপ্তাহের কাজটা আমরা সুন্দর মতো গুছায়ে একটা পেপারে আমি লিখে দিলাম। যে ১ সপ্তাহে আমি যা করছি, ১ সপ্তাহে আমার যে জার্নিটা আছে, পুরো জার্নিটা আমি গুছায়ে সুন্দর মতো এক্সপ্লেইন করে দিলাম। তো এইজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ১০-১২ টা অথবা ১৫ টা, ২০ টা বা ৩০ টা, ৪০ টা যে যেরকম পারেন, এরকম আপনার সাবজেক্ট রিলেটেড, আপনার টপিক রিলেটেড আপনাকে কি করতে হবে? সায়েন্টিফিক জার্নাল নামাতে হবে। নামানোর পরে আপনার টপিক রিলেটেড যে মানে আপনি যে টপিকগুলো চুজ করছেন আরকি, এই টপিক রিলেটেড আপনি লেখা শুরু করবেন। সেক্ষেত্রে কিভাবে লিখবেন সে সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দিব। কিন্তু আপনি কি করবেন? আপনি আপনার টাইটেল অনুযায়ী ১০ টা হোক, ১২ টা হোক, ১৫ টা হোক, ২০ টা হোক, ৩০ টা হোক, মানে আপনার পছন্দ অনুযায়ী আপনি সায়েন্টিফিক জার্নাল নামাবেন। নামানোর পরে সেগুলো পড়বেন। পড়ার পরে আপনার এই টেবল অফ কনটেন্ট অনুযায়ী কোন ইনফরমেশন গুলো কোথায় দেওয়া অনুযায়ী মানে দেওয়া যায়, সে অনুযায়ী আপনি বসাবেন আরকি। আচ্ছা। এইখানে আবার তারপরের পয়েন্টটা কি? রাইট ইউর পেপার। ইউস 3, 6 কি পেপারস অ্যাজ পার সেকশন। এটা কি জিনিসটা বুঝাচ্ছি? যে ৩ থেকে ৬ টা কি পেপার পার সেকশনে আমি লিখতে বলতেছি। কেন আমি ৩ থেকে ৬ টার কথা বলতেছি? কারণ হচ্ছে ওই যে রিভিউ পেপারের কথা বললাম যে একটা রিভিউ পেপার তো মানুষ কেন পড়বে? কারণ এখানে অনেকগুলা পেপারের মিক্সচার থাকবে। এখানে অনেকগুলা পেপারের ইনফরমেশন থাকবে। এইজন্যই সে রিভিউ পেপারটা পড়বে। তো আপনি কি করবেন? আপনার যে সেকশন গুলা আছে, ধরেন ইন্ট্রোডাকশনটা লিখতেছেন। বা মেইন বডিতে কথা বলি। মেইন বডিতে আপনার একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টের আকারে যে সাব হেডিংস গুলা আছে। তো এই যে পয়েন্টটা আপনার যে ধরেন ২য় পয়েন্ট যেটা থাকলো যেটা সে কি হেডিং হলো আরকি। 2nd হেডিং হলো। 2nd হেডিংটাতে কি করতে পারেন? আপনি ৩ থেকে ৬ টা পেপারের ইনফরমেশন দিবেন। এখন 2nd হেডিংটাতে যে আপনাকে ২০ টা পেপারের ইনফরমেশন দিতে হবে তার দরকার নাই। কারণ এই ক্ষেত্রে দিতে গেলে দেখবেন আপনার অনেক বড় হয়ে যাবে। আপনি ৩ থেকে ৬ টা পেপারের ইনফরমেশন সেখানে দিতে পারেন। কারণ ওই আপনি তো ওই রিলেটেডই নামাবেন। আপনি যখন পেপারটা নামাবেন সবসময় আপনার টেবল অফ কনটেন্ট আপনার কাছে রাখবেন যখন রিভিউ পেপার লিখবেন। তো আপনি ফার্স্ট এ আইডিয়া করে নিবেন। আমার কাছে যেটা বেটার মনে হয় অন্যভাবেও করতে পারেন। আপনি ২ টা ওয়েতে আপনার রিভিউ পেপার লিখতে পারেন। ফার্স্ট এর ওয়ে হচ্ছে আপনি আপনার টেবল অফ কনটেন্ট অনুযায়ী আগাবেন। কিরকম? ধরেন আপনি চাইলেন যে আমি ইন্ট্রোডাকশন পরে লিখব। আচ্ছা ঠিক আছে ইন্ট্রোডাকশন আপনি পরে লিখতে পারেন। ইন্ট্রোডাকশন অ্যাবস্ট্রাক্ট আপনি পরে লিখতে পারেন। হ্যাঁ? কারণ গোটা পেপারের উপর বেস করে আপনি ইন্ট্রোডাকশনটা লিখবেন বা অ্যাবস্ট্রাক্টটা লিখবেন। তো আপনি চিন্তা করেন যে আপনার পেপারে টেবল অফ কনটেন্ট এ আপনি কি জিনিস দিছেন। ধরেন কেউ একজন দিছে হচ্ছে যেকোনো একটা টপিক ধরেন দিছে। তো আপনি কি করবেন? সেই অনুযায়ী আগে ১ম এ ৩ থেকে ৪ টা পেপার নামাবেন। ওই টপিক রিলেটেড। যে ধরেন আমি এই যেমন এইটাতে দেখলে হেডিং একটা দেখলে বুঝতে পারবো আরকি। হুম? আচ্ছা এটাতে মনে হয় প্রম্পট এর কথা বলা আছে। রেজাল্ট এর কথা বলা আছে। হ্যাঁ, এইখানে ধরেন রেজাল্ট এর জিনিস বলা যায়। দেন ২য় নাম্বার পয়েন্টটা কি ছিল? CRISPR-Cas9 সিস্টেম ইন প্ল্যান্টস, প্রিন্সিপলস অ্যান্ড ভ্যারিয়েন্টস। তাহলে আমি কি করব? এই যে আমার 2nd পয়েন্টটার যে হেডিংটা আছে, এই হেডিং রিলেটেড আমি ৩ থেকে ৪ টা পেপার নামাবো। তারপর সেটার ইনফরমেশন আমি গেদার করব। গেদার করার পর আমি আমার এই সাব হেডিংস গুলোতে এই ইনফরমেশন গুলো সুন্দর মতো করে যে অনুযায়ী টার্গেট অনুযায়ী গুছাইয়া লিখে দিব। তাহলে কি হচ্ছে? তাইলে যখন আপনি এইভাবে আগাবেন, তাহলে কি হচ্ছে? আপনাকে বেশি পেপার পড়তে হচ্ছে না এট a টাইম। এট a টাইম আপনাকে ২০ টা পেপারের ইনফরমেশন গেদার করতে হচ্ছে না। আপনি স্টেপ বাই স্টেপ আগাচ্ছেন। তাহলে এইটা আমার শেষ। তারপরে হচ্ছে কি ডিজাইন ডেলিভারি প্যাটার্ন সম্পর্কে। কিন্তু এইটাতে একটা ড্রব্যাক আছে। কি ড্রব্যাকটা? ড্রব্যাকটা হচ্ছে একটা পেপার আপনাকে মাল্টিপল টাইম পড়া লাগতে পারে। হ্যাঁ? কারণ এই যে ধরেন এই রিলেটেড যে আপনি পেপার নামাবেন, সেখানে এই রিলেটেড ইনফরমেশন গুলো থাকতে পারে। পারে না এমন কিছু নাই। পরবর্তী যে আপনার হেডিং গুলো হবে, সেই রিলেটেড কিছু ইনফরমেশন থাকতে পারে। জেনারেলি কম থাকে কিন্তু থাকতে পারে। তখন আপনাকে ওই সেম পেপারটা আবার ২-৩ বার পড়তে হবে। এছাড়া আপনারা কি করতে পারেন? একবারে ২০ টা পেপার নামাতে পারেন। নামানোর পরে আপনি মাথায় আইডিয়া নিবেন, আপনি টেবল অফ কনটেন্ট নিয়ে বসবেন। বসানোর পরে হাইলাইট করবেন। কিভাবে হাইলাইট করবেন? আলাদা কালারে হাইলাইট করবেন। যে আপনি হাইলাইট করে রাখলেন যে এই পোরশনটা আমি আমার এই হেডিং এর নিচে দিব। তাহলে ওটা এক কালারে হাইলাইট করলেন। তারপরে চিন্তা করতেছেন এই পোরশনটা আমার এই পেপারে ভালো লাগতেছে। এই পোরশনটা আমি ৩ নাম্বার হেডিংটাতে আমি দিব। হ্যাঁ? ৩ নাম্বার হেডিং এর প্যারাগ্রাফ গুলোতে আমি এটা দিব। তারপরে হচ্ছে আবার আরেকটা জিনিসের চিন্তা করে দেখতেছেন যে আচ্ছা ঠিক আছে। এইটা আমার সুন্দর মতো করে আমার প্ল্যান অনুযায়ী ৪ নাম্বার হেডিং এর যে ২ নাম্বার সাব হেডিংস আছে সেই প্যারাগ্রাফটাতে এই পেপার থেকে আমি ইনফরমেশনটা দিব। তো এইভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি পেপারগুলো গুছায় নিতে পারেন। আপনারা কি বুঝতেছেন আমার কথা? হ্যালো? জি ভাইয়া বুঝতে পারছি। কথা কি শোনা যাচ্ছে? মানে যদি কোন সমস্যা হয় একটু জানায়েন, হ্যাঁ? জি ভাইয়া। ওকে।
তাহলে কি করবেন ৩ থেকে ৬ টা পেপার আপনি পার সেকশন অনুযায়ী আপনি নিতে পারেন। হ্যাঁ? এটা আপনি একটা হাইপোথিসিস দেওয়া। এটা কম বেশি আপনি নিজের মতো করে নিবেন আরকি। এটা বেশিও হতে পারে, কমও হতে পারে। আচ্ছা। তারপরে কি করবেন? আপনি এইটা সামারাইজ করবেন। আপনি যে আপনার পেপারটা পড়লেন, পড়ার পরে অনেক ধরেন একটা পেপার থেকে আপনি ১০ লাইন পাইছেন। আরেকটা পেপার থেকে ১০ লাইন পাইছেন। আরেকটা পেপার থেকে ৬ লাইন পাইছেন। আরেকটা পেপার থেকে ১০ লাইন পাইছেন। আপনার কাছে সবই ভাল লাগতেছে। হ্যাঁ? ফার্স্ট এ পড়ার পর। এখন এইটা তো আপনি তো এখন চাইলে তো একটা হেডিং এ যদি আপনার ৬ পেজ হয়ে যায়, এটা কে পড়বে? কেউ কি পড়বে? পড়বে তো না। এটা তো বই। যে একটা মানুষ আপনার রিভিউ পেপার বইয়ের মতো করে ডাউনলোড দিয়ে সে পড়বে। মানে একটা টপিক আর বইয়েও তো একটা টপিকের উপরে এত কিছু লেখা থাকে না। তো তখন কি করবে সে? সেটা কি করবেন? আপনি সামারাইজ করবেন। ওই একটা প্যারাটা আপনি নিজের মতো করে সামারাইজ করবেন। করে ছোট করে নিবেন। সেটা কি করবেন? আবার আরেকটাতে যেটা পড়লেন সেটার সাথে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে দেখতেছেন যে তাহলে কি হচ্ছে? আমি ২ টা পেপার থেকে ইনফরমেশনটা একটার মধ্যে ঢুকাতে পারতেছি। তাহলে একসাথে আপনি মার্জ করে দিবেন। তারপর এই যে আইডিয়া গুলা কানেক্ট করবেন, করার পরে আপনি নিজের মতো করে লিখবেন আরকি। এই জিনিসটাই বলা হয়েছে এই জায়গাটাতে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, এইটা এই যে ওইটা যেটা বললাম আরকি যে একটা প্রম্পট এর কথা বলছি। যে আপনারা টেবল অফ কনটেন্ট এর জন্য আপনারা চাইলে এআই প্রম্পট ইউস করতে পারেন। কিরকম প্রম্পট ইউস করতে পারবেন? আমি আপনার সে সম্পর্কে একটু আইডিয়া দিছি। যে ফার্স্ট এ আপনি কি করবেন? আপনি কি করেন? আপনি সে সম্পর্কে নিজের ইনফরমেশন সম্পর্কে দিবেন। দিয়ে তারপর আপনি কি করতে চাচ্ছেন সে সম্পর্কে একটু আইডিয়া দিলেন। দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি কি চান? মানে আপনি তার কাছ থেকে কি চান? আপনি তো এই সম্পর্কে আইডিয়া দিলেন যে আপনার কাজ হচ্ছে আপনি একটা রিভিউ পেপার লিখবেন, আপনার স্যারের সাথে লিখবেন, আপনি এমন ডিপার্টমেন্টের, অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো এইটা হচ্ছে আপনার টাইটেল। এখন আপনি চাচ্ছেন তার কাছে একটা কম্প্রিহেন্সিভ টেবল অফ কনটেন্ট এর জন্য, রিভিউ পেপারের জন্য। তারপর হচ্ছে সে কি করবে? এই টপ রেঞ্জ জার্নাল গুলা বা বুক-টুক এসব ঘেঁটে-ঘুটে আপনাকে এটা দিবে। তো এই রিলেটেড যদি আপনি একটা এই টাইপের যদি একটা প্রম্পট লেখেন তাহলে আমি কি রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটাও আমি আপনাকে দিছি। যেরকম একটা গুছানো একটা টেবল অফ কনটেন্ট তারা দেয়। এইটা আপনারা আপনাদের নিজের মতো করে একটু চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের যেরকম ভালো হয়। আমার থেকে এক্সপার্ট অনেকে হতে পারেন। যে অনেক ভালো বোঝে। তারা নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু আমি এই আইডিয়া দিয়ে দেখছি যে এটা দিলেও মোটামুটি আমি যেরকম চাই সেই রিলেটেড টেবল অফ কনটেন্ট সে এআই প্রোভাইড করতে পারে আরকি। আচ্ছা। তারপরে হচ্ছে সে কি করছে? এই দেখেন। সে আমি বলছি না সে সুন্দর মতো করে একটা আমাকে আইডিয়া দিছে। তাহলে আমাকে কি করতে হবে? সে বলছে আমাকে একটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট তৈরি করতে হবে। কারণ আ মেক্সিমাম টপ জার্নাল গুলা এই গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট চায়। হ্যাঁ? তারপরে সে কি বলছে? যে আমাকে কি পয়েন্ট হাইলাইটেড থাকতে হবে। ৬ টা থেকে ৪ থেকে ৬ টা বুলেটস এগুলো সামারাইজ করে লিখতে হবে আরকি। এই সম্পর্কে আইডিয়া দিছে আরকি। তারপরে হচ্ছে আমার টাইটেল পেজ থাকতে হবে যেখানে অথরস, অ্যাফিলিয়েশন, করেসপন্ডিং অথর এসব জিনিস থাকবে। তারপরে আমার অ্যাবস্ট্রাক্ট টা কতটুকু হতে পারে সেটা বলছে। সে ১৫০ থেকে ২৫০ র মধ্যে আমার অ্যাবস্ট্রাক্ট টা হতে পারে। তারপরে এখান থেকে কিওয়ার্ডস কয়টা থাকতে পারে? ৫ থেকে ৮ টা কিওয়ার্ডস থাকতে পারে বা এর বেশিও থাকতে পারে আরকি। ও ইন জেনারেল আপনাকে একটা ধারণা দিছে। হ্যাঁ? একটা আইডিয়া দিছে আপনাকে যাতে সুবিধা হয়। তারপরে হচ্ছে আপনার মেইন টেক্সট গুলা কেমন হবে? যেমন ধরেন ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন এর মধ্যে আপনি কি জিনিসটা লিখবেন? দেখেন, একটা জিনিস কিন্তু রিভিউ পেপার লেখাটা কিন্তু খুবই জরুরি। এটা কিন্তু গতদিন আমি আলোচনা করছিলাম। আপনারা যারা শুনছেন কিনা জানি না। গতদিন আমি আপনাদের এটা বোঝার চেষ্টা করে দিছিলাম। মানে ওই ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বলছিলাম। তো আপনাদের কিন্তু একটা ইন্ট্রোডাকশন পার্টটা খুবই জরুরি একটা রিভিউ পেপারের জন্য বা যেকোনো একটা পেপারের জন্য। ইন্ট্রোডাকশন পার্ট প্রচন্ড জরুরি। কারণ হচ্ছে ওই আপনি আপনার যে রিভিউয়ার থাকবে, হ্যাঁ? সে ইন্ট্রোডাকশন পার্টটা পড়বে। সে ইন্ট্রোডাকশন পার্টটা পড়েই সে আইডিয়াটা নিবে। ফার্স্ট এ তো অ্যাবস্ট্রাক্ট পড়বে। অ্যাবস্ট্রাক্টে তো আপনি ইনফরমেশনটা দিবেন। অ্যাবস্ট্রাক্ট পড়ার পরে সে ফার্স্ট এ কি করবে? সে কিন্তু ইন্ট্রোডাকশনটা পড়বে। তো ইন্ট্রোডাকশনে যদি দেখে যে খুব সুন্দর করে আপনি জিনিসটা লিখছেন, আপনার লেখার ধরনটা সুন্দর। সে খুব সুন্দর মতো জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে। তাইলে সে ইজিলি ওই জিনিসটা আপনাকে মানে পাবলিশ করে দিবে আরকি। আর যদি দেখেন যে না খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, তিনি বুঝতে পারতেছে না। কারণ তারা তো তাদের কাজই হচ্ছে এই পেপারগুলো পড়া। সারাদিন তারা এটাই করে। তারাই যদি বুঝতে না পারে তাহলে ওইটা কেন পাবলিশ করবে তারা আরকি। তো তাহলে ইন্ট্রোডাকশন কিভাবে করতে পারেন? আপনারা ইন্ট্রোডাকশন এর জন্য স্কোপ দিতে পারেন। যেমন ধরেন আ এইটা ধরেন আমি লিখতেছি কিন্তু CRISPR-Cas9 নিয়ে। তাহলে আমি কি করছি? আমি ফার্স্ট এ শুরু করছি কিন্তু CRISPR-Cas9 নিয়ে না। ডিরেক্ট শুরু করছি যে জিন এডিটিং টুল। আমি এই টাইপের শুরু করতে পারি। শুরু করতে পারতাম যে জিন এডিটিং টুল নিয়ে করতে পারতাম। যে জিন এডিটিং এত সাল থেকে শুরু হইছে। এটা আমাদের খুবই একটা ইম্পোর্টেন্ট জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমাদের ফিউচার এর জন্য খুবই ভালো। এরকম কাহিনী দিয়ে শুরু করতে পারতাম।
কিন্তু আমি শুরু করছিলাম কিভাবে? আমি শুরু করছি হচ্ছে আমাদের আ পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ আছে, এর মধ্যে কত পার্সেন্ট হচ্ছে দারিদ্র্য বিমোচনায় আছে বা আ মানে কি বলে? আম ফুড ইনসিকিউরিটি তে কত পার্সেন্ট লোকজন আছে, ফিউচারে এটা কত পার্সেন্ট হতে পারে, এই সম্পর্কে কথা বলছি। বলার পরে আমাদের ১-২ লাইনে আমি বলছি যে আমাদের ট্র্যাডিশনাল ব্রিডিং এর স্ট্রাকচার গুলা বলছি যে আমরা ট্র্যাডিশনাল ব্রিডিং কি দিয়ে করতাম, ট্র্যাডিশনাল ব্রিডিং সম্পর্কে ১-২ লাইন বলছি। তারপরে বলছি কি আমাদের এই এত সালের দিকে এই মডার্ন যে আ ব্রিডিং কালচার গুলো আসছে বা মডার্ন জিন এডিটিং টুল গুলা যে আসছে সে সম্পর্কে বলছি। হ্যাঁ? যে তারপরে ব্রিডিং কালচারের মধ্যে বা রোগবালাই সম্পর্কে একটু বলছি যে প্ল্যান্টে আগে অনেক রোগ হতো। সেগুলো ট্র্যাডিশনাল ওয়েতে সলভ করা হতো। এরপরে কি আসছে জেনেটিক্যাল মেথড আসছে। এটাতে বলে আমি এইটুকু একটু বলছি। বলার পরে কি বলছে তখন আবার সেটার ইভ্যালুয়েশন করতেকো হইছে। সেখান থেকে আমি এক লাইনের মধ্যে আমি ধারণা দিচ্ছি। এক লাইনে এই যে ধরেন এত সালে শুরু হইছে। তারপরে এই জিনিসগুলো আসছে। আসার পরে আস্তে, আস্তে এই জিনিসগুলো আসার পরে নতুন এখন যখন আসছে তখন CRISPR-Cas9 থেকে শুরু হইছে। তাহলে আমার 2nd প্যারাতে কিন্তু CRISPR-Cas9 টাকে আমি আনলাম। তার আগ পর্যন্ত কিন্তু আমি CRISPR-Cas9 আনি নাই। তার আগ পর্যন্ত আমি হুদাই পেঁচাল পারছি। হ্যাঁ? পৃথিবীতে লোকজন কত আছে, কতজন আ ক্ষুধা মন্দায় ভুগতেছে। এটা একেকজনের একেক রকম লেখে আরকি। আমি এরকম চিন্তা করছিলাম। তো এই সম্পর্কে একটু আইডিয়া দিছি। তারপরে হচ্ছে জিন এডিটিং কি জিনিস এই সম্পর্কে ১-২ লাইন তাদের একটু আইডিয়া দিছি। দেওয়ার পরে এত বছর কি জিন এডিটিং চলছে সে সম্পর্কে তাদের আইডিয়া দিছি। আর এটাও যদি না দেন যেহেতু আপনি CRISPR-Cas9 নিয়ে আসবেনই 2nd প্যারাতে, আপনি ওইসব জিনিস নিয়ে 1st প্যারাটা কমপ্লিট করতে পারেন। হ্যাঁ? বা লাস্টের একটা লাইন লিখতে পারেন। লাস্টের একটা লাইন লিখতে পারেন যেটা আপনাকে যে আপনি যে জিন এডিটিং নিয়ে কথা বলবেন যেটা ফিউচারে মানে পরবর্তী প্যারাতে যেহেতু জিন এডিটিং নিয়ে কথা বলবেন সে সম্পর্কে আপনি একটা লাইনে লিখতে পারেন। হ্যাঁ? যে আ এত সালের পর থেকে অ্যা সায়েন্টিস্টরা একটা নতুন একটা পদ্ধতি জিন এডিটিং পদ্ধতি আবিষ্কার করছে। তারপরে আপনি কি করতে পারেন ধরেন CRISPR-Cas9 এর আগের যে মডিউল গুলা ছিল, টেলেন, জেএনএফ আরো যে মানে জিন এডিটিং টুল গুলা যেগুলো ছিল সে সম্পর্কে আপনি একটু ধারণা দিতে পারেন। তারপরে কি আসছে CRISPR-Cas9 আসছে। তাইলে CRISPR-Cas9 জিনিসটা নিয়ে আসবেন। এটা কিভাবে কাজ করে সেখানে পুরো জিনিসটা আপনি ১ লাইনের মধ্যে লিখে দিবেন। আপনি তো বিস্তারিত বলবেনই। তারপরে এটা যে সম্পর্কে আপনি কাজ মানে এটা কিভাবে কাজ করে সেটা ১ থেকে ২ লাইনের মধ্যে আপনি সেই জিনিসটা দিয়ে দিলেন। মানে তার ওয়ার্ক ফ্লো টা সম্পর্কে বললেন। এখন তারপরে বলবেন হচ্ছে কি আপনি এই পেপারটাতে কোন জিনিসটাতে আপনি হাইলাইট করছেন এই CRISPR-Cas9 বা আপনার টপিক রিলেটেড কোন জিনিসটা হাইলাইট করছে সে সম্পর্কে আপনি একটু আইডিয়া দিলেন। দিয়ে 2nd প্যারাটা শেষ হয়ে গেল। যাওয়ার পরে আপনার হচ্ছে এইটা ফিউচারে কিভাবে কাজে লাগবে সে সম্পর্কে একটা কথা শুরু করে 3rd প্যারাটা শুরু করলেন। তাহলে 3rd প্যারাটা কি শুরু করলেন? 3rd প্যারাটা শুরু করলেন আপনার এই CRISPR-Cas9 এর সফলতা সম্পর্কে ২-১ লাইন লিখলেন। লেখার পর এটা ফিউচারে আপনাদের কিভাবে বেনিফিট দিতে পারে, আমাদের কেন এদিকে আগানো উচিত সে সম্পর্কে ১-২ লাইন দিলেন। তারপর আপনার এই পেপারটা কিভাবে বা আপনার এই পেপারে ইনফরমেশন গুলো মানুষজনের কিভাবে উপকার আসতে পারে সে সম্পর্কে ২-৩ লাইন দিলেন। দেওয়ার পরে তারপরে এইটা হচ্ছে পরবর্তীতে ওই যে হাঙ্গার দিয়ে শুরু করছেন, হাঙ্গার দিয়ে শেষ করবেন। হ্যাঁ? যে এইটা কি পরিমাণ মানে ইফেক্ট ফেলতে পারে আমাদের ইকোনমিতে বা এই যে ফুড সেফটি তে কি পরিমাণ ইফেক্ট ফেলতে পারে সে সম্পর্কে আপনি একটা ধারণা দিলেন। তাহলে কি হলো একটা সুন্দর সে আইডিয়া পাইল। আপনি ইন্ট্রোডাকশন একটু বড়ই হলো বা এটা আপনার নিজের মতো করে গুছায় লিখতে পারেন। কিন্তু আইডিয়া হলো আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যেটাতে শুরু করছেন, যে জায়গা থেকে শুরু করছেন আপনি সেই জায়গাটাতে শেষ করলেন। কারণ সে ওই যে ১ম এ ওই মানে পৃথিবীতে লোকজন না খায় আছে এই একটা আইডিয়া সে মাথায় নিছে। কিন্তু সে শেষ করলো কি ওইটাতে যে বেনিফিট করতেছে ওই যে না খায় আছে সেটাতেও যে আপনার এই কাজটা মানে একটা কি বলে অবদান রাখতে পারে এইটা সম্পর্কে আপনি এক লাইন হলেও তাকে জানায় দিছেন লাস্ট মোমেন্ট এ। তো এটা হলে কি হবে? সে একটা সুন্দর আইডিয়া পাবে যে, না আমাকে ওই যে ১ম এ যেটা বলছে সেটা আউফাও সে কথা বলে নাই। ওটা দরকার ছিল বলে সে ওই কথা ফার্স্ট এর দিকে আমাকে এত ২-৪ লাইন সে বলছে। এখন ধরেন আপনি দিতে পারেন যে, কথা বার্তা না আপনি একটা জিনিস লিখছেন, লেখার পরে পরবর্তীতে ওইটা নিয়ে কোন কথাই বলেন না। তার মানে কি? সে বলছে এটা ফাও পেঁচাল পারছে আরকি। আপনার তো রিলেটেবল জিনিসটা পেঁচাল পারতে হবে। আপনার রিলেটেড জিনিসটাই কত সুন্দর করে গুছায় লিখতে পারেন আপনি আরকি। কারণ আপনি দেখবেন যে আপনি যারা রিভিউ পেপার লিখতেছেন না ওই সেম বা সিমিলার টাইপের টপিকে আরো ৮-১০ জন লিখছে। তো আপনার থেকে তাদের থেকে একটু ইউনিক হতে হবে। ইউনিক কিভাবে হবেন? এইভাবে সুন্দর মতো করে একটা গুছায় দিবেন। যাতে রিডাররা সুন্দর একটা ওভারভিউ পায় আপনার পেপারটা পড়ে। তার ভালো লাগে আরকি। মানে সে শান্তি পায়। আচ্ছা। তারপরে এখানে সে সাজেস্ট করছে হচ্ছে সে দেখেন অনেকগুলো কিন্তু সে ফিগার সাজেস্ট করবে। আপনি দেখবেন সব জায়গাতেই সে ফিগার টেবিল সাজেস্ট করবে। এআই এর কাজই এরকম। তো আপনি কিন্তু এতগুলা দিলে আপনার এটা পাবলিশ হবে না। এতগুলা ফিগার কোন
মানে রিভিউ পেপারে থাকে না আরকি। তো আপনি কি করবেন এখান থেকে চুজ করবেন কোন জায়গাটাতে আপনার ফিগার দেওয়া উচিত। সেটা কিভাবে জাজ করবেন? ওই যে আগে আপনি ৩-৪ টা রিভিউ পেপার বা ৫ টা রিভিউ পেপার পড়ছেন। পড়ার পরে আপনি তাদের প্রেজেন্টেশন গুলো দেখছেন, তারা তাদের প্লেসমেন্ট গুলো দেখছেন, তারা কোথায় ফিগার গুলা দিছে। তো ওইটা দেখে আপনি একটু আইডিয়া নিবেন আরকি। আচ্ছা, তাহলে এটা সম্পর্কে এইটাও ওই সেম জিনিসই। 2nd পয়েন্টটা তো আপনি ওইভাবেই জিনিসটা করবেন। এখানে যে ছোট প্যারাগ্রাফটা দিবেন, সেই প্যারাগ্রাফে যেভাবে শুরু করবেন, ঠিক সেই জায়গাটাতে শেষ করবেন। হ্যাঁ? যেমন ধরেন আমি এখানে বলছি, এটা হচ্ছে টার্গেট রিকগনিশন করে, জিন রিপেয়ার করে। তাহলে আমি কি করব? টার্গেট রিকগনিশন দিয়ে শুরু করে জিন রিপেয়ার দিয়ে শেষ করব। এটা যেহেতু ছোট প্যারাগ্রাফ থাকবে এটাতে, তারপরেও আমি টার্গেট করব যে হচ্ছে টার্গেট রিকগনিশন করব জিনটা কিভাবে ফুললি যাতে রিকভার হলো। মানে এই প্যারাতেই যাতে ওই জিনিসটা কভার হয়। আর এটা এমনও না যে এটা আমি খুব বড় করে লিখব। যেহেতু আমার সেটা সাব হেডিংস, এটা সর্বোচ্চ আমার ৫ থেকে ১০ লাইন বা ৬ লাইন বা ৭ লাইনের মধ্যে বা ২ থেকে ৩ লাইনের মধ্যে আমি দিতে পারি। যেহেতু আমার রিভিউ পেপার আরকি। আমার এই সম্পর্কে একটু আইডিয়া দেওয়া, এজন্য ৩ থেকে ৪ লাইনেও আমি এই জিনিসটা সম্পর্কে দিতে পারি। কিন্তু অবশ্যই এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করব যাতে রিডাররা বুঝতে ইজি হয় আরকি। তারপরে এই সাব হেডিংস গুলো আমরা মানে সাব হেডিংস এর যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো আমরা আস্তে বর্ণনা করব। কিন্তু এই যে আমি প্রত্যেকটা পয়েন্ট আমি লিখব, এই যে আমি বলছি ইন্ট্রোডাকশনটা অত বেশি এমফাসাইজ করে লিখছেন। পরেরগুলোতে আপনার অত বেশি এমফাসাইজ করার দরকার নাই। কিন্তু আপনি একটা সুন্দর স্ট্রাকচারে শুরু করবেন, আবার ওই স্ট্রাকচারে শেষ করবেন। হ্যাঁ? ধরেন এইখানটাতে কি বলছে যে CRISPR-Cas9 সিস্টেম ইন প্ল্যান্টস, প্রিন্সিপাল অ্যান্ড ভেরিয়েন্টস। তাহলে এই CRISPR-Cas9 প্রিন্সিপাল নিয়ে শুরু করলেন। করার পর লাস্টে কথা লিখলেন যে এই পুরো জিনিসটা দিয়ে বা এই সাব হেডিংস এর মাধ্যমে আপনি এটা শেষ করে ফেলছেন। হ্যাঁ? তো এই সম্পর্কে আপনি একটা ১ লাইন বা ২ লাইন দিলেন। আবার নাও দিতে পারেন। এই ক্ষেত্রে অনেকে আবার নাও চায়। সেটা রিভিউয়ার এর উপর ডিপেন্ড করে। কিন্তু আপনি দিবেন আরকি। মানে যেটাতে শুরু করবেন, এটাতেও একটা ছোট ইন্ট্রো দিবেন। ছোট্ট ১-২ লাইনের ইন্ট্রো। আবার এটা শেষ করার জন্য এন্ডিং ও দিবেন ১ লাইনের বা ২ লাইনের একটা এন্ডিং দিবেন। হ্যাঁ? যাতে এই প্যারাতে সে এই প্যারার ইন্ট্রো আর ওই এন্ডিং দেখে বোঝে যে এই প্যারাতে সে এই সম্পর্কে একটা ধারণা পাইছে। হ্যাঁ? টোটালটা। এখানে তো পয়েন্টগুলোতে বিস্তারিত আপনাকে বর্ণনা করবেনই। করার পরেও লাস্টে আপনি শেষের দিকে এসে কি করবেন? যে আপনি পুরোটাতে এই পয়েন্টের এই পার্টটাকে বর্ণনা করছেন যেটা হচ্ছে কি করতেছে এই যে আপনার সেকেন্ড পয়েন্টের যে ফার্স্টে যে কথাটা শুরু করলেন সেটার সাথে অ্যালাইন করতেছে আরকি বা সেটাকে জাস্টিফাই করতেছে আরকি। এরকম করে। তারপরে হচ্ছে ধরেন এই ৩ নাম্বার পয়েন্টে কি বলছে? ডিজাইন ডেলিভারি ইন প্ল্যান্ট সিস্টেম। এটা ডিজাইন কিভাবে কাজ করে? তারপরে এটা কিভাবে প্ল্যান্টে ডেলিভারি করা হয়? তাইলে এই ধরেন এই যে সাব হেডিং গুলাতে সেই সম্পর্কে আমি বিস্তারিত বর্ণনা দিলাম। দেওয়ার পরে ওই যে লাস্টে ২ লাইনে আমি কি করব? ২ লাইনে বলব যে তাহলে এই ডিজাইন গুলা প্ল্যান্ট সিস্টেমে কিভাবে কাজে লাগে? ডিজাইনটা এভাবে তৈরি করে এভাবে প্ল্যান্টের মধ্যে জেনারেট করতে হয় বা এইভাবে প্ল্যান্টে কাজ করতে হয়। তো এই একটা ২ লাইন দিয়ে আমি সুন্দর মতো তার ওয়ার্ক ফ্লোটা আমি বলে দিলাম আরকি কিভাবে কাজ করে। বা ওই ৩ নাম্বার প্যারাটার পুরো জিনিসটা কি আছে, কিভাবে কাজ করে সেটা আমি ২ লাইনের মধ্যে একটু বর্ণনা দিলাম। এভাবে আমরা লিখি না ছোটবেলায় হচ্ছে ওই যে আ সৃজনশীল প্রশ্নে আমরা লিখছি কিন্তু নিচের দিকে যে উপরে আলোচ্য বিষয় থেকে আমরা জানতে পারলাম এই জিনিস জানতে পারলাম। এরকম আরকি। তারপরে ৪ নাম্বার পয়েন্ট এই যে এরকম স্ট্র্যাটেজি থাকবে। তারপরে এই যে দেখেন ফিগার-টিগার টেবিল দিছে। সে তার মতো করে দিবেই। তো যখন সে তার মতো করে দিবে, আমি এখান থেকে চুজ করব আমি কোথায় ফিগার ইউজ করব, কোথায় টেবিল ইউজ করব। তারপর ধরেন কেস স্টাডি। এখন কেস স্টাডির ক্ষেত্রে কিন্তু আমাকে টেবিল ইউজ করতে হবে। এখানে আমার ফিগার দেওয়ার কোনো দরকার নাই। ফিগার দিতে পারি। এই যে দেখেন বলছে যে হিট ম্যাপ। আমি একটা হিট ম্যাপ দিতে পারি। যদি আমার ধরেন টেবিলটা অনেক বড় হচ্ছে বা আমার রিভিউ পেপার রিলেটেড এর জন্য এখানে আমার হিট ম্যাপটা দিলে বেশি সুন্দর দেখাবে আরকি। আমি ভেতরে বর্ণনা করছি তাহলে তো আমার টেবিল দেওয়ার দরকার নাই। আর হচ্ছে রিভিউ পেপারে আরো বড় জিনিস হচ্ছে কি যেহেতু আপনি টেবিলে হচ্ছে কেস স্টাডিজ এর সকল প্ল্যান সম্পর্কে বর্ণনা করবেন। যে টপিক গুলা আপনি টেবিলে দিবেন সেগুলো ভেতরে বলবেন না। যেহেতু এখানে জিন রিলেটেড কাহিনী। আমি যদি টেবিলও দেই, আবার ভেতরেও যদি ওগুলা নিয়ে বর্ণনা করি, তাহলে তো লাভ নাই। ডাবল হয়ে গেল। ডাবল কোন জিনিস করার দরকার নাই। আমাকে কি করতে হবে? আমি এখানে বলব যে সিরিয়ালের মধ্যে ধরেন ক্রপের নাম দিলাম যে এই ক্রপের নামে এই জিনিস করা যেতে পারে। এই একবারে আমি ৫ লাইনের মধ্যে এটা দিলাম। দেওয়ার পরে তারপর বললাম যে টেবিলটা দেখো। টেবিলে আমি বিস্তারিত বলছি। তারপর যে একটা টেবিল দিয়ে দিছি। টেবিল দেওয়ার পরে শেষ। তারপর নিচে ২ লাইনে লিখছি এই টেবিলে এই প্ল্যান্টে এই জিনিসগুলো বর্ণনা করা হয়েছে। এখান থেকে এই সম্পর্কে আইডিয়া পাওয়া যাচ্ছে আরকি। হ্যাঁ, সাকসেসফুল অ্যাপ্লিকেশন অফ CRISPR-Cas9 এর কোথায় অ্যাপ্লিকেশন আছে সেই জিনিসগুলা আইডিয়া পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন ৫ নাম্বার পয়েন্টটাতে? তাহলে আমি এটা আবার বলি। যে জিনিসগুলা আমি আমার বডিতে ইউজ করব, মানে হচ্ছে আমার রিভিউ পেপারের ভেতরে লেখার ক্ষেত্রে ইউজ করব, সেই সেম জিনিস আমি আবার টেবিলে দিব না। মানে ডাবল কোন কিছু আমি ইউজ করব না। আমি একবার সিঙ্গেল ইউজ করব। অ্যাবস্ট্রাক্ট টা ইউজ করতে হবে। কারণ অ্যাবস্ট্রাক্ট এ তো আপনাকে ওই সেম জিনিসই ভেতরে যা লিখছেন সেগুলোকেও দিতে হবে। বা ইন্ট্রোডাকশন এ আপনি ১-২ লাইন ইউজ করতে পারেন। তাও খুব কম ইউজ করবেন। যেখানে না দিলেই না। হ্যাঁ?
যে ভেতরে যেহেতু আমার এটা জিন নিয়ে কাহিনী, এখানে জিনের অনেক জিনিসগুলো আসবে। তো জিনের নাম তো আর নতুন করে আমি বানাতে পারবো না, সেমই নাম নিত। তো একই জিনের নাম যদি আমি ৪-৫ জায়গায় দিই, এটা একটা রিডারের জন্য এটা অস্বস্তিকর না? যে একই জিন আমি ৪-৫ জায়গায় দিছি। তো সেটা আমি কি করতে পারি, যেহেতু জিনের নাম যেখানে না দিলেই না, সেক্ষেত্রে আমি ইন্ট্রোডাকশনে আমি একটা জায়গায় দিতে পারি, অথবা অ্যাবস্ট্রাক্টে যদি প্রয়োজন পড়ে আমি অ্যাবস্ট্রাক্টে ১-২ জায়গায় দিলাম। আর এখানে টেবিলে লাগলাম, টেবিলে দিলাম। তাহলে আমার বডিতে আমার ওই জিনিসটা দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? আর যদি আমি হিট ম্যাপ দেই, হিট ম্যাপে যদি ওইখানে বর্ণনা করা থাকে, তাহলে আমি এটা সুন্দর মতো বডিতে বর্ণনা করলাম। করার পরে সেটা দিয়ে আমি একটা হিট ম্যাপ জেনারেট করে দিলাম, যাতে তাদের দেখতে সুবিধা হয়। সেটা কিরকম করতে পারি? ধরেন এখানে অনেক ক্রপের কথা আছে। এটা দিয়ে এরা কোন স্পেসিফিক লোকেশনে যদি আমি উল্লেখ করে থাকি, তাহলে এই লোকেশন দিয়ে একটা হিট ম্যাপ বা স্যাঙ্কি, আর যে স্যাঙ্কি মানে দেখবেন গোল একটা স্যাঙ্কির মতো হয়। হ্যাঁ? অথবা এই পাশে একটা কলাম থাকে, এই পাশে একটা কলাম থাকে, এই পাশে একটা কলাম থাকে। তো এই কলামের সাথে এর সাথে এরকম একবার মানে এখানে একটা সরি আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম। আপনারা তো ভিডিও নাই। এই পাশে একটা কলাম থাকে, এই পাশে একটা কলাম থাকে, এই পাশে একটা কলাম থাকে। দেখবেন অনেক সময় এই যে এভাবে ঢেউ খেলানোর মতো ওয়েভ আকারে একটার সাথে একটা লাগানো থাকে। দেখবা এটা আবার এর সাথে লাগানো আছে, এটা এইভাবে লাগানো আছে। হ্যাঁ? ম্যাচিং টেবিলের যে জিনিসটা আছে ওইটা একটু কালার ফর্মে সুন্দর মতো করে গুছানো দেওয়া থাকে আরকি। আর স্যাঙ্কিটা জিনিসটা কি? স্যাঙ্কিতে দেখবেন ওইটাও স্যাঙ্কির মধ্যেই পড়ে। আবার অনেক ক্ষেত্রে কি করে, এইভাবে গোল একটা স্ট্রাকচারের মধ্যে ভেতরে কিছু ইনফরমেশন থাকে। এইভাবে হাত দিয়ে লাগানো থাকে। আচ্ছা আমি দেখাবো না ওইটা। আমার একটা আছে। আমার কাছে একটা ডেমো আছে। আমি ডেমো আপনাকে দেখাবো। আচ্ছা। তো এইসব জিনিসগুলা দিয়ে আপনি ভিজুয়ালাইজেশন করে সুন্দর মতো করে গুছায় দেখাতে পারেন। আচ্ছা, তারপরে কি হচ্ছে? তারপরে পয়েন্ট গুলা যা আছে এই পয়েন্ট গুলো ওই আমি আগে যেরকম বললাম, আপনার টাইটেল অনুযায়ী যে সাব হেডিংস থাকবে সেই সেম ওয়েতে আপনি জিনিসগুলা লিখবেন আরকি। তারপর ফাইনাল সেকশনে কি? এইটাতে আপনার ওই যে রেগুলেটরি বা একসেপ্টেন্স জিনিসগুলো লিখবেন। তারপরে হচ্ছে মেথোডোলজিক্যাল গ্যাপ সম্পর্কে যদি আইডিয়া দিতে চান আপনি দিবেন। বা রিসার্চ অপরচুনিটি সম্পর্কে আপনি একটু ধারণা দিতে পারেন। যে রিসার্চ অপরচুনিটি কি হলো? সেই জিনিসগুলো দেখলেন। তারপরে হচ্ছে এই যে রিস্ক কনসিডারেশন, যদি যেহেতু আমার এই টপিকটা রিলেটেড এই জিনিসগুলো যায়, এইজন্য আমার এই টাইটেল গুলো আসছে। এখন আপনার টপিক অনুযায়ী এটা নাও থাকতে পারে। তারপরে যেহেতু মেথোডোলজিক্যাল গ্যাপ বা রিসার্চ অপরচুনিটি সম্পর্কে এটা আপনাকে দিতেই হবে। এটা সব টপিকে যেটাতে দেন সেটাতেই আপনার কিছু না কিছু লিখতে হবে আরকি। এই সম্পর্কে আপনি লিখে দিলেন। আবার নাও লিখতে হতে পারে। কিন্তু লেখা উচিত আরকি। তারপর হচ্ছে কনক্লুশন করে দিলেন। কনক্লুশনে বেশি বড় না, যেহেতু রিভিউ পেপার না, ছোট করে এই ১০-১২ লাইন বা ১৫ লাইনের মধ্যে আপনি একটা সুন্দর গুছানো কনক্লুশন দিলেন যে আপনি আপনার এই রিভিউ পেপারে এই জিনিসগুলো বর্ণনা করছেন, সেটাতে এই কাজ হচ্ছে বা একজন এটা দিয়ে এই বেনিফিটেড হচ্ছে, এটা দিয়ে এই কাজ হবে। সুন্দর একটা কনক্লুশন দিয়ে দিলেন। হ্যাঁ, আর এই কনক্লুশনে কোনো ফিগার দেওয়ার দরকার নাই। এরা ফিগারের কথা সব জায়গায় বলছে। এগুলো কোনো কিছুর দরকার নাই। আপনাকে তো বললামই, আপনি ওই ফার্স্টে ৫ টা পড়বেন শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্য। কিভাবে রিভিউ পেপারটা লিখবেন, কিভাবে ল্যাঙ্গুয়েজটা লিখবেন সেই সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য, এটা কিভাবে প্রেজেন্টেশন করবেন সেটা আইডিয়া নেওয়ার জন্য, এগুলো হেডিং, সাব হেডিংস গুলা কি, কি রাখবেন সেটা আইডিয়া নেওয়ার জন্য, কিভাবে গুছাবেন পুরোটা আইডিয়া নেওয়ার জন্য ১ম এ ৩ থেকে ৫ টা রিভিউ পেপার আপনি পড়বেন। আচ্ছা। তো এখন এই সম্পর্কে সবার কি আইডিয়া ঠিক আছে? মানে সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? তারপরে আমরা তাহলে নেক্সট স্টেপের দিকে যাই আরকি। হ্যালো? ভাই আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ। বলেন। ওই যে আপনি ১ম দিকে বলেছিলেন যে এই Q1, Q2 মানে একটা বলেছিলেন জার্নাল। হ্যাঁ। Q1, Q2, Q4 মানে এই বিষয়টা বুঝতে পারি নাই। মানে Q1, Q2 দ্বারা কি বোঝানো হচ্ছে? আচ্ছা। Q1 হচ্ছে স্কোপাস ইনডেক্স। এই যে জার্নাল গুলা হচ্ছে স্কোপাস ইনডেক্স থাকে। হ্যাঁ? দেখবেন অনেক ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে না? আপনি ধরেন এখন মানে অনেকের কাছ থেকে শুনছেন যে আমি এই জার্নালে পাবলিশ করছি, এটার ইমপ্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি। মানে আমি মোটামুটি আপনাকে ধারণা দিচ্ছি আরকি একটা মানে একবারে সায়েন্টিফিক ধারণা না, মোটামুটি ধারণা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অনেকগুলো জার্নাল থাকে। কিছু থাকে লোকাল জার্নাল। আমাদের বাংলাদেশে অনেকগুলো লোকাল জার্নাল থাকে। তো এই জার্নাল গুলার কোনো ভ্যালু নেই। বাস্তব কথা বলতে গেলে এটার কোনো ভ্যালু নাই। বাইরে এটা থেকে কোনো ভ্যালু দেয় না। এটাতে আপনার পাবলিশ করে আপনার খুব একটা বেনিফিট হবে না। মানে কোনো বেনিফিটই হবে না। স্কোপাস ইনডেক্স হচ্ছে এটাতে কি করে? এটাতে অনেকগুলো এরা এডিটর প্যানেল থাকে। ধরেন একটা বিশাল বাংলাদেশের টপ ১৫-২০ টা সায়েন্টিস্ট একই ফিল্ডের। ভাই আপনি কোন ফিল্ডের? শিবলি ভাই? ভাই আমি হচ্ছে এগ্রিকালচারে। আচ্ছা এগ্রিকালচার আচ্ছা। ধরেন আমাদের এগ্রিকালচারে হচ্ছে টপ সায়েন্টিস্ট। আ সবই ধরেন এগ্রোনমি ডিপার্টমেন্টে। তাহলে বুঝতে পারবেন। এগ্রোনমি ডিপার্টমেন্টে টপ সায়েন্টিস্ট, বাংলাদেশের টপ মোস্ট সায়েন্টিস্ট বা ওয়ার্ল্ড এর টপ মোস্ট সায়েন্টিস্টরা তারা এক জায়গায় হইছে। তারা চিন্তা করতেছে তাহলে আমরা কি করি? আমাদের এগ্রোনমির জন্য বিভিন্ন দেখবেন এগ্রোনমি সোসাইটি করে। হ্যাঁ? এগ্রোনমি সোসাইটি জার্নাল থাকে। তো এই তারা চিন্তা করছে এগ্রোনমির সবাই মিলে একটা জার্নাল তারা খুলবে বা একটা জার্নাল তারা করবে। শুধুমাত্র এগ্রোনমির জন্য। যাতে এখানে
মানে নতুন ডিরেকশন ঠিক হয় যে এখানে ইকোনমি রিলেটেড জিনিসগুলো তারা পাবে। অথবা চিন্তা করে যে যারা বড়, বড় মানে জার্নাল গুলো যারা খুলে ফেলছে আরকি, তারাও চিন্তা করে যে অনেকগুলা যারা ভালো, ভালো সায়েন্টিস্ট আছে তাদের ওইখানটাতে তারা এডিটর হিসেবে রাখে। তারপর রিভিউয়ার হিসেবে তারা রাখে। রাখার পরে আপনি যে কাজটা করছেন এই কাজটা অথেন্টিক কিনা সেগুলো তো রিভিউ করতে হবে। আপনি তো এমনি, এমনি তো পাবলিশ হবে না। তারা এই জিনিসগুলা রিভিউ করবে। এটা কিভাবে করবে? ২ বার, ৩ বার বা ৪ বারের মাধ্যমে বিভিন্ন ২-৩ জন রিভিউয়ারের মাধ্যমে এটা রিভিউ করবে। রিভিউ করার পরে এডিটরের কাছে যাবে। সেই এডিটর আবার আপনার এটা দেখবে, রিভিউ গুলো দেখবে, দেখার পরে দেখে যে তার স্ট্যান্ডার্ড মেইনটেইন হইছে। তখন সেটা সে কি করবে? তখন সে সেটা পাবলিকেশন করবে আরকি, পাবলিশ করবে। তার আগে আপনাকে বলবে তাদের স্ট্রাকচার অনুযায়ী সাজায় দিতে। তাদের এই পাবলিকেশনের জন্য যে, যে স্ট্রাকচার দরকার তাদের ওই পেপারে যে স্টাইলে আছে সেই স্টাইল অনুযায়ী সাজায় দিতে। তো এই যে এত বললাম যে এই যে রিভিউয়ার বা এডিটর, তো এরা একটা মানদণ্ড রাখছে, বুঝতে পারছেন? সবথেকে ভালো যে জার্নাল গুলো আছে, সবথেকে ভালো যে পেপার গুলো আছে, হাই কোয়ালিটি পেপার গুলো আছে, সেগুলো তারা হচ্ছে Q1, মানে Q1, Q2, Q3, Q4। কারণ একটা যদি আপনি বৃত্ত চিন্তা করেন এটাকে ৪ ভাগ করছে। ৪ টা কোয়ার্টারে ভাগ করছে। তো ফার্স্ট কোয়ার্টারে কোনগুলো যাবে? সবথেকে ভালোগুলো যাবে। সেগুলো হচ্ছে Q1। Q1 হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে। তারপরে যদি ওইটাতে ওই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন না করতে পারে তাহলে কোনটাতে যাবে? Q2 তে যাবে। সেকেন্ড কোয়ার্টারে যাবে। আর ওই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন না হলে Q3 তে যাবে। তারপরে ওইটাও মেইনটেইন না হলে Q4 এ যাবে। তো এইজন্য আমি Q1, Q2, Q3, Q4 বললাম, কারণ এগুলো একটা যেকোনো একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয়। আর যেগুলোর স্কোপাস ইনডেক্স নাই, হ্যাঁ? তো তাদের মনে করেন কোনো স্ট্যান্ডার্ডই নাই। বুঝতে পারছেন? ওইটাতে হচ্ছে একজন, আমি আমি কোনো কাজ করি না। আমি রুমে বসে ইন্টারনেট ঘেঁটে কিছু লিখছি। তাদের পাবলিশন করা দরকার। তারা টাকা দিয়েছে, তারা পাবলিশ করে ফেলছে। হ্যাঁ? আর একটা জার্নালে পাবলিশ করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। এই সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা জানি না। আপনি যে Q1 এর পাবলিকেশন করতে গেলে ভালো, ভালো Q1 এ আপনার হচ্ছে প্রায় ২ থেকে $২,৫০০, হ্যাঁ? বা $২,000 থেকে $2,500 ও লাগে ভালো, ভালো জার্নাল গুলাতে। তারপরে হচ্ছে বা $200-300 ও লাগে জেনারেলি। তো আপনি এত টাকা কই পাবেন? আপনাকে একটা একটা Q1 জার্নালে পাবলিশ করতে গেলে এত টাকা আপনি কই পাবেন? তো টিচারদের কি সুবিধা হয় বা আপনার কাজটা যদি ভালো হয় তারা কি করে? তারা হচ্ছে আপনাকে ওয়েবার দেয়। বা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে ওয়েবার দেয়। যে আপনার কাজটা ভালো হয়েছে, আপনাদের স্ট্যান্ডার্ডটা মেইনটেইন হয়েছে, সেক্ষেত্রে তারা আপনাকে 100% ওয়েবার দেয়, 80% ওয়েবার দেয়, 70% ওয়েবার দেয়। তো এই ওয়েবারটা পাইলে তারপরে আপনি আপনার ওই পেপারটা তারা তাদের ওইখানে, মানে তাদের এই ওয়েবসাইটে তারা আপলোড করে দিবে। সেখান থেকে মানুষজন পড়তে পারবে, দেখতে পারবে। সারা জীবন ওই জিনিসটা ওইখানে থেকে যাবে। তো সারা জীবন একটা তাদের ওই জায়গাটাতে আপনার পৌঁছানোর জন্য আপনাকে কিছু স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। এইজন্যই এই স্ট্যান্ডার্ড গুলোকে ৪ টা ভাগে ভাগ করছে। ৪ টা কোয়ার্টারে ভাগ করছে। একটা হচ্ছে Q1, Q2, Q3, Q4। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। ভাই এই যে ওএমআর কথা বললেন, এটা কি মানে ছাড় দেয়? কত পার্সেন্ট ছাড় এরকম? আচ্ছা, বুঝি নাই ভাই, আরেকটু যদি বলতেন। এই যে বললেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে ওগুলাতে ওএমআর নাকি কথা বললেন না, ওএমআর দেয় ১০০% ওএমআর এরকম আচ্ছা, বলছিলেন। ওয়েবার, হ্যাঁ, হ্যাঁ, মানে ছাড় দেয় আরকি, ডিসকাউন্ট দেয়। তো ওইটা হচ্ছে ও তারা, যেমন আচ্ছা, যেহেতু আচ্ছা। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো, কারণ আমাদের কাজের উপর ডিপেন্ড করছে না। আমরা যে কাজটা করছি এই কাজটা খুবই যদি ভালো হয় তাহলে তারা ডিসকাউন্ট দেয়। সবাইকেই দেয়। কারণ ভাই সব $২,৫০০ প্রত্যেকটা পেপারের জন্য কে খরচ করবে? ওরা ওটা ওটা রাখছে। যদি এদের ওখানে পাবলিশ করতে হয় তাহলে এইটাতে পাবলিশ করতে হবে। তারপরও ওদের স্ট্যান্ডার্ড মেইনটেইন না হইলে আপনি ২,৫০০ কেন? আপনি $১০,০০০ পাবলিশ করবেন। ভালো, ভালো জার্নাল গুলো যেগুলো ভালো, ভালো Q1 জার্নাল যেগুলো আছে। এখন আবার এই Q1 এর মধ্যে আবার ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে। ধরেন একটা আপনি একটা দোকান দিছেন, আমি একটা দোকান দিচ্ছি। ধরেন শহীদুজ্জামান ভাই একটা দোকান দিছে, ফাহিম একটা দোকান দিছে। তাইলে হচ্ছে আমাদের দোকানগুলোই একটা ক্রাইটেরিয়া ফলো করতে বলছে সরকার, যে এই জিনিসটা দোকানে রাখতে হবে। তো সেম ৪ টা দোকানেই সেম ক্রাইটেরিয়া ফলো করছে। তাহলে আমরা একটা সেম স্ট্যান্ডার্ড এ গেলাম, ধরেন Q1 স্ট্যান্ডার্ড এ গেলাম। এখন যাওয়ার পরে সেই দোকানটাতে আমার দোকান থেকে সবচেয়ে ভালো, ভালো জিনিস মানুষ পাইছে। নতুন, নতুন আপডেটেড যে জিনিসগুলো আছে সেগুলো আমি বিক্রি করছি। বা আমি আ এই যে আমার যে কাস্টমার আছে, কাস্টমারের পার্সপেক্টিভটা বেশি মূল্যায়ন দিছি। কাস্টমারের আ কি, কি চায় সেই জিনিসগুলোতে খুব মূল্যায়ন দিছি। কাস্টমার আমার প্রতি খুব বেশি প্লিজড। তাহলে এত বছরের কাস্টমার যে আমাকে, ধরেন ১০ বছর ধরে আমি দোকানদারি করতেছি। ১০ বছর ধরে কাস্টমার যে আমার কাছ থেকে সার্ভিসটা পাইছে, তাহলে কাস্টমারের তো একটা রেটিং আছে আমার উপর। তো কাস্টমার আমাকে একটা রেটিং দিছে। এই কাস্টমার গুলোর মধ্যেও চিন্তা করেন যে সব কাস্টমার গুলো একটা রেটিং দিছে। এই রেটিং যার বেশি, ধরেন আমার রেটিং অনেক বেশি। তাহলে আমি Q1 এর মধ্যে পড়লাম কিন্তু আমার রেটিং অনেক বেশি। তাহলে আমার ওই তখন সেটাকে ইমপ্যাক্ট ফ্যাক্টর বলে আরকি। ওই আরো সায়েন্টিস্ট গুলা ধরেন এই জার্নাল ভেদে একটা রেটিং দেয়। সব সায়েন্টিস্ট গুলো, সব রিভিউয়ার বা এডিটররা একটা রেটিং দেয়। এই রেটিং অনুযায়ী সেই ইমপ্যাক্ট ফ্যাক্টরটা হয় আরকি।
আবার অনেক জার্নাল দেখবেন যে নতুন, ইমপ্যাক্ট ফ্যাক্টর খুবই কম। দেখবেন ৫ থেকে ১০ বছর পর সেটার ইমপ্যাক্ট ফ্যাক্টর অনেক বেড়ে গেছে আরকি। আবার অনেকের ইমপ্যাক্ট ফ্যাক্টর বেশি। সেগুলো দেখবেন আস্তে, আস্তে রিটার্ন চলে গেছে বা নষ্ট হয়ে গেছে। এরকম খুব কমই হয় আরকি। তো এই সম্পর্কে অনেক বিস্তারিত জানার আছে। আপনারা যখন এটা করতে যাবেন তখন বা YouTube এ আছে অনেক ডিটেইলস। আপনি একটু ডিটেইলস এ দেখে নিয়েন। হ্যাঁ, আমি আপনাকে জি ভাই। মোটামুটি একটা আইডিয়া দিলাম। ইনশাআল্লাহ। ভাই আমার আরেকটা প্রশ্ন আছে, এটা ভাই ইনশাআল্লাহ লাস্টে করতে চাচ্ছি। বলেন, বলেন। আচ্ছা ভাই, এখনই করি। ভাই হচ্ছে যে লিটারেচার, অ্যাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে রিভিউ আর্টিকেল আর রিসার্চ পেপার, মানে এগুলোর ভিতরে পার্থক্য করতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার লিটারেচার, অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে কি? রিভিউ আর্টিকেল আর হচ্ছে রিসার্চ পেপার। আচ্ছা, এখন আমি বলি, ভাইয়া সবই হচ্ছে রিসার্চ পেপার। এই আপনি যে বললেন রিভিউ পেপারও একটা রিসার্চ পেপার। তারপরে হচ্ছে আমি যে বারবার বললাম সায়েন্টিফিক জার্নাল, এটাও একটা রিসার্চ পেপার। সেগুলো সবই সায়েন্টিফিক জার্নাল আরকি। মেইনলি কথাটা হবে হচ্ছে একাডেমিক জার্নাল। হ্যাঁ? বা থিসিস পেপার। হ্যাঁ, ভাইয়া এটা এই অ্যান্সার দিয়ে শহীদুল ভাই আমি আপনারটা নিচ্ছি আরকি। তো এটা হবে হচ্ছে থিসিস পেপার। তো এটা কিভাবে কাজ করবে? থিসিস পেপারটা ভাই হচ্ছে আমারও হ্যাঁ, একই কোশ্চেন আরকি। হ্যাঁ আমারও বলেন। আরকি আরেকটু বেসিক। হ্যালো? একই সেম কোশ্চেন আমারও, একটু বেসিক আরকি। আমি আরো ডিটেইলস জানতে চাচ্ছিলাম যে লিটারেচার, রিভিউ পেপার, আর্টিকেল, রিসার্চ পেপার, জার্নাল, থিসিস পেপার কোনটাকে কোন নামে ডাকতেছি। তারপরে পাবলিকেশনস গুলো আলাদা। এখানে কোনটা ভালো পাবলিকেশনস, কোনটা কিরকম, কার রেটিং কি, এগুলো আমরা কিভাবে বুঝবো? এগুলো তো ধরেন আমরা আগে এগুলো নিয়ে কাজ করিনি। আমরা তো একেবারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেসিক যারা করতেছি আরকি তাদের ক্ষেত্রে। একই বুঝতে পারছি। কোশ্চেন আমার সাথে, জাস্ট আমি আরেকটু করে জানতে চাই যে এগুলো কোথা থেকে পাবো? পাইলে সেটা আমি বুঝবো কোনটা ভালো কোনটা মন্দ। অনেক আপনার ইয়া আছে, কি বলে, পাবলিকেশনস আছে যেগুলা কিনা ভালো পাবলিকেশন হিসেবে না, যেগুলা রেপুটেশন খারাপ। হ্যাঁ, তো হ্যাঁ। সেগুলা আমরা কিভাবে চিনবো? আমরা কোনগুলা থেকে ইয়াগুলা নিবো, কোথা থেকে নিলে ভালো হবে? কোনগুলাতে ফ্রি পাবো বা অ্যাক্সেস পাইতে সুবিধা হবে? এই হ্যাঁ, ওটা আমি বিষয়গুলো দেখাবো। একটু আপনি জানতে পরে যে চাচ্ছি। কোয়েশ্চেন গুলো করলেন না ভাইয়া, ওইটা আমি দেখাবো। ওইটার জন্য আগে এটা সম্পর্কে কোয়েশ্চেন নিচ্ছি এতক্ষণ যা বললাম। তারপরে ওই যে মানে কিভাবে আপনি এটা নামাবেন বা কিভাবে কি করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো এখন আমি যেটা বলি, এটা একটা হচ্ছে থিসিস পেপার বা একাডেমিক জার্নাল যেটা। তো এটা কি? সেটা হচ্ছে আমরা হচ্ছে ল্যাবে নিজেরা যে কাজগুলা করি। ধরেন আপনি আম একটা পার্টিকুলার বিষয়ের উপর স্যারের কাছে গিয়েছেন, মাস্টার্স করছেন, করার পরে একটা বা পিএইচডি করতেছেন। পিএইচডি করার পরে যেকোনো একটা বিষয় সম্পর্কে আপনি নিজে হাতে কলমে একটা কাজ করছেন। সেটা তো একটা ভাস্ট কোনো বিষয় হয় না। একটা স্পেসিফিক জিনিস অনুযায়ী তো কাজ করা হয় আমাদের জেনারেলি আরকি। হ্যাঁ? বা ভাস্ট নিয়ে করলেও আমরা কিন্তু এটা আলাদা করে পাবলিশ করি। আলাদা নামে পাবলিশ করি। ধরেন একটা কি করে একটা বড় কাজ করলো সেটা আমরা ৩ টা পেপার বানায় পাবলিশ করি। যদি বড় কোনো টপিক হয় আরকি। তো মেইনলি আপনি মাথায় রাখবেন থিসিস পেপারটা হচ্ছে স্পেসিফিক একটা জিনিস নিয়ে কথা বলবে। মানে ধরেন এই শহীদুজ্জামান ভাই, আপনি ধরেন আপনাকে রিলেটেড আপনাকে নিয়ে কেউ একজন রিসার্চ করতেছে। আপনাকে নিয়ে। তো থিসিস পেপারটা হবে কি? থিসিস পেপারটা হবে হচ্ছে আপনার জব রিলেটেড একজন চিন্তা করতেছে। বুঝতে পারছেন? মানে আপনার জব রিলেটেড আপনি যে কি চাকরি করেন এই অনুযায়ী কেউ একজন একটা পেপার লিখছে। মানে একটা থিসিস লিখছে। বিশাল বড় ২০ পেজ বা ৩০ পেজ বা ৪০ পেজ তার ডিফেন্স এর জন্য বা সে ১০-১২ পেজে আপনার জব রিলেটেড পুরো ডিটেইলস সে জিনিসটা লিখছে। তাহলে এটা হলো হচ্ছে থিসিস পেপার বা নরমালি হচ্ছে আপনার সায়েন্টিফিক জার্নাল যেটা হচ্ছে বা একাডেমিক জার্নাল হচ্ছে। আর যদি রিভিউ পেপারটা কি? ওভারঅল আপনি শহীদুজ্জামান সম্পর্কে একজন এটা লিখছে। তার মধ্যে কি আছে? তার মধ্যে হচ্ছে আপনি ব্যক্তি মানুষ হিসেবে কেমন সেই জিনিসটাও আছে। আপনার জবের জিনিসটাও আছে। তারপরে হচ্ছে আপনার একাডেমিক আপনি পড়াশোনা কিভাবে কি করছেন সেই সম্পর্কেও একটা আইডিয়া দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি হচ্ছে মানে আপনার পারিবারিক জীবন কেমন যাচ্ছে, সাংসারিক জীবন কেমন যাচ্ছে। এই পুরো বিষয়টা সম্পর্কে মানে পুরো আপনার সম্পর্কে যে একটা হোলসাম যে আইডিয়াটা দিতেছে, এই জিনিসটা হচ্ছে একটা রিভিউ পেপার। আর স্পেসিফিক জিনিস ফার্স্ট যে আইডিয়াটা দিচ্ছে আপনার জব রিলেটেড আপনি যে কি কাজ করেন সে রিলেটেড যে একটা বিশদ একটা বর্ণনা যে একজন দিচ্ছে সেটা হচ্ছে আপনার একাডেমিক জার্নাল বা থিসিস পেপার। বুঝতে পারছেন ভাই বিষয়টা? মানে আমি আপনাকে স্পেসিফিক করে আরো বোঝানোর জন্য বলতেছি। জিনিসটা কি ভাই ক্লিয়ার? কথা কথা ভেঙে যায় আরকি। আচ্ছা দাঁড়ান আমি আচ্ছা ঠিক আছে ভালো কথা বলছেন। আমি দেখি একটা ওয়ে করি। থিসিস পেপার, জার্নাল ২ টা একই তাই বলতেছেন ভাই? জার্নাল তো হচ্ছে ভাই জার্নাল হচ্ছে একটা জায়গা। যে জায়গাটাতে এই জিনিসগুলো পাবলিশ হয়। হ্যাঁ? হ্যাঁ, এখন কি কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি, জি ভাই।
শুনতে পাচ্ছি। মাঝে মধ্যে কথাটা ভেঙে যায় আরকি। মনে হয় নেটের প্রবলেম। আমার একার কিনা না সবারই একই আমি বুঝতেছি না। না, আমারও এরকমই শোনাচ্ছে। আচ্ছা তন্ময়, এখন কি শুনতে পাচ্ছ আমার কথা? এখন ক্লিয়ার আছে। ক্লিয়ার না? হ্যাঁ। আচ্ছা, ওইটা ইফেক্টটা অফ করে দিলাম, কিন্তু আমি কথা খুব স্লো শুনতে পাচ্ছি, কেন বুঝতেছি না। হ্যাঁ তন্ময়, আমার কথা শুনতে পাচ্ছ? এখন ক্লিয়ার আছে ভাই। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। ক্লিয়ার। আচ্ছা, এটাই করে। আচ্ছা যে এখন থিসিস মনে পেপার হয় আর ক্লিয়ার। জার্নালটা একই তাই বললেন নাকি? কি বুঝি না, আবার একটু বলেন ভাই। মানে থিসিস পেপার আর জার্নাল ২ টা কি একই বললেন না কি বললেন কথাটা আমি হ্যাঁ, ক্লিয়ার বুঝতে পারছি জার্নাল জিনিসটা হচ্ছে, আমি বলি থিসিস পেপারটা কি, আপনি মাস্টার্স দিচ্ছেন, মাস্টার্স করার সময় আপনি ডিফেন্স দিচ্ছেন, ডিফেন্সের কাজে একটা থিসিস পেপার করছেন না, সেটা তো কোথাও পাবলিশ করেন না। জি। সেটা কি কোথাও পাবলিশ না, করছেন? করেন না। আপনি ওটা প্রিন্ট করে না। আপনার কাছে রাখছেন, আপনার স্যারের কাছে রাখছেন, ৩-৪ জনের কাছে আছে, এটা তো কারো পাওয়ার কোনো সোর্স নাই। তো এটা হচ্ছে থিসিস না। পেপার, মানে আপনি আপনার কাজের জন্য যে কাজটা করবেন, নিজের ডিগ্রির জন্য যেটা দিতেছেন, সেটা হচ্ছে আপনার ডিফেন্সিভ বা ডিফেন্সের থিসিস পেপার, বা আপনার লাইব্রেরিতে যেটা আপলোড আছে, আপনি যে ইউনিভার্সিটি পড়েন সেই ইউনিভার্সিটির লাইব্রেরিতে সেটা আপলোড থাকতে পারে আর কি। তো এটা হচ্ছে আপনার থিসিস পেপার। আর এই থিসিস পেপারটা কি করছেন আপনি, থিসিস পেপারটা ভাই একটা 40-50 পেজের। তো এইটা কি করছেন আপনি, মানুষ যাতে বুঝতে পারে, এখন পুরো ইনফরমেশন দিয়ে তো একটা থিসিস পেপার আপনি পাবলিশ করবেন না, বা একজন তো আর আপনার সম্পর্কে বা আপনি যেটা লিখছেন এখান থেকে তো 48 পেজ পড়বে না। তো আপনি কি করবেন, ওইখান থেকে মেইন পয়েন্টগুলা বা মেইন জিনিসগুলা সুন্দর মতো করে গুছায় ছোট করবেন, এটাকে বলা হয় মেনুস্ক্রিপ্ট। বুঝতে পারছেন? এই টার্মটা আপনার শুনতে পারবেন, যখন লিখতে পারবেন তখন বলবেন যে মেনুস্ক্রিপ্ট বানাও। তো এটা হচ্ছে আপনি মেনুস্ক্রিপ্ট বানাবেন, ওইখান থেকে আপনি ছোট করে নিবেন। আপনি ধরেন আপনি, আচ্ছা ভাই আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? আমি পড়াশোনা করছি ভাই জার্নালিজমে ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা হ্যাঁ, ধরেন আপনি জার্নালিজমে পড়াশোনা করছেন, হ্যাঁ, তো জার্নালিজমের মধ্যে আপনি ধরেন স্পোর্টস জার্নালের যে বিষয়টা, আপনি ধরেন স্পোর্টস জার্নালের উপর জি, একটা থিসিস দিয়েছেন পুরো ভাস্ট। তো এইখান থেকে আপনি জি, চিন্তা করছেন, আপনি পুরো বাংলাদেশের একটা আইডিয়া দিচ্ছেন স্পোর্টস জার্নাল, যে বাংলাদেশের স্পোর্টসের অবস্থা কেমন। এই একটা থিসিস পেপার দিচ্ছেন আপনি, আপনার অনার্সে থিসিস পেপার দিচ্ছেন, এটা 40 বা 80 পেজ বা 70 বা 100 পেজ হয়েছে। এখন আপনি কি করবেন, আপনি যখন এটা মেনুস্ক্রিপ্ট করবেন, আপনি ছোট করে নেবেন। আপনি ধরেন ওই যে আপনি থিসিস পেপারে কি করছেন, আপনি পুরো জেলার বা উপজেলা সম্পর্কে আপনি ইনফরমেশন দিচ্ছেন। আপনি এখানে কি করবেন, জি, মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য, এটা কিন্তু থিসিস পেপার বা একাডেমিক পেপারের কথা বলতেছি, মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য আপনি ধরেন ক্রিকেট সম্পর্কে আপনি বিভিন্ন জেলা বা বিভাগ সম্পর্কে আপনি একটা ইনফরমেশন দিবেন। হ্যাঁ, মানে অল্প ইনফরমেশন দিবেন, সবই থাকবে, সবগুলো টপিকই থাকবে, কিন্তু জি। অল্প করে যে জিনিসগুলো দরকার আর কি। আপনি বুঝতে চান বাংলাদেশে ওভারঅল, হ্যাঁ ওভারঅল। হ্যাঁ ওভারঅল পুরোটাই থাকবে, কিন্তু ছোট করে থাকবে। এটা হচ্ছে মেনুস্ক্রিপ্ট বলে। এইটা যদি আপনি কোথাও পাবলিশ করেন, মানে কোনো একটা জার্নালগুলো আছে, এটা হচ্ছে জার্নাল, এটা হচ্ছে আপনারা মানে আপনি গুগলে দেখতে পারবেন, অনেকে দেখবেন নেচার আছে, উইলি আছে, হ্যাঁ, স্প্রিঞ্জার আছে, এরকম বিভিন্ন নামের জার্নাল আছে। তো এইসব জার্নালগুলোতে আপনার এই যে আপনার যে ইনফরমেশনটা আপনি যে কাজটা করছেন এটা পাবলিশ করা যায়। তো বিভিন্ন রিসার্চাররা সায়েন্টিস্টরা কি করে, সেখানে তাদের এই কাজটা পাবলিশ করে। এই তো 80 পেজটা কমায় এনেছে আপনি কত করলেন, 10 পেজে আনলেন, এই 10 পেজটা সে জার্নালে পাবলিশ করবেন। সেই জার্নালে আবার কি করবে, আপনার এই কাজটা দেখবে যে অ্যাকচুয়ালি এটা পাবলিকেশন স্ট্যান্ডার্ড কিনা, বা তারা যেটা চাচ্ছে, বা সেটা দিয়ে, বা আপনি যে কাজটা করছেন এটা আপনাদের এই ফিল্ডে, জার্নালিজম ফিল্ডে কোনো উপকারে আসবে কিনা। তারা যদি চিন্তা করেন না আপনার কাজটা উপকারে আসবে, তাহলে আপনার পেপারটা সে নিবে। তাহলে আপনি একটা কাজ করলেন, তাহলে আপনি ধরেন কি করতেন, আপনি স্পোর্টস জার্নালের মধ্যে ক্রিকেট নিয়ে কাজ করছেন, আপনার আর একটা ফ্রেন্ড সে কাজ করছে ফুটবল নিয়ে, সেম টাইপের এরকম একটা পেপার পাবলিশ জি, করছে। তো এগুলো সবই হবে হচ্ছে একাডেমিক পেপার। আপনারা 10 জন বন্ধু 10টা স্পেসিফিক স্পোর্টস নিয়ে আপনারা কাজ করছেন, করার পরে এখন আপনার আরেকটা বন্ধু বা আপনার একটা টিচার কি করছে, আপনাদের এই 10 জন যে কাজটা করছেন, এই 10 জনের কাজটা ওভারঅল একটা সে ডিসক্রিপশন দিছে বাংলাদেশের স্পোর্টস সম্পর্কে। সে কি করছে, সে আর তখন ডিস্ট্রিক্ট ওয়াইজে যায় না, সে ক্রিকেটের একটা ওভারঅল দিছে, আপনার এই যে 10 পেজটা সে কমায় ছোট করে নিয়ে আসছে, বুঝতে পারছেন? বা সে একটা জি। 5 পেজের পেপারের মধ্যে আপনার থেকে আপনারা 10 জন যে 10 রকম খেলা সম্পর্কে ইনফরমেশন দিচ্ছেন, সেম জিনিসটা সে ছোট করে পয়েন্ট আকারে গুছায় সে হচ্ছে মানে 5 পেজের মধ্যে দিছে। রিপোর্ট রাইটিং এ যেরকম করে রিপোর্ট লেখে আর কি, মানে 1 মাসের যে একটা রিপোর্ট লেখে না মানুষ, যে 1 মাসে জি, জি। বিস্তারিত রিপোর্ট থাকে এরকম আর কি। রিভিউ পেপারটা হলো ওই পুরোটা সামগ্রিক যে বিষয়টা দিবে আর কি, যে ওভারঅল 10টা স্পোর্ট সম্পর্কে যে দিবে জিনিসটা দিবে, সেটা হচ্ছে রিভিউ পেপার। আর স্পেসিফিক যেটা দিবে, স্পেসিফিক যেটা কাজ করতেছে সেটা হচ্ছে একাডেমিক থিসিস
বা থিসিস পেপার বা সায়েন্টিফিক পেপার, এই সবগুলো সায়েন্টিফিক পেপার, এই থিসিস পেপার বলে। তো আপনি যখন এগুলো কোনো একটা সাইটে পাবলিশ করবেন, হ্যাঁ, অফিসিয়াল সাইটগুলোতে পাবলিশ করবেন, সেটা সেই সাইটগুলোকে বলা হয় জার্নাল। হ্যাঁ, এই সাইটগুলোকে জার্নাল বলা হয়। তো এই আচ্ছা। তখন সেটা হচ্ছে জার্নাল হবে। আর যদি আপনি পাবলিশ না করেন, তাহলে আপনার ওটা থিসিস পেপারই থেকে যাবে, বা আপনার ওটা কোনো কিছু হিসেবে গণ্য হবে না, কারণ আপনি পাবলিশই করেন না। সেই ইনফরমেশন আমি জানবো থেকে আপনি কি করছেন না করছেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যেমন ধরেন জি। নিউজটা পাবলিশ করেন, সেটা কি হয়, নিউজ আর্টিকেল হয়, কিন্তু ওটাকে বলে নিউজ আর্টিকেল। আর এইটা হবে জি। হচ্ছে রিভিউ আর্টিকেল, এইরকমই। বুঝতে পারছেন? আপনি একটা রিভিউ করবেন 10টা স্পোর্টস সম্পর্কে। আর হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা কি? অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে আপনি ধরেন আপনি এই যে ধরেন ক্রিকেট নিয়ে একটা আপনি নিউজ করছেন যে মুশফিকুর রহিমের আজকে 100তম ক্রিকেট খেলছে আর কি। তো এটা একটা বিস্তারিত লিখছেন যে মুশফিকুর রহিমের ছোটবেলা থেকে শুরু করে তার প্রথম টেস্ট থেকে শুরু করে তার 100তম টেস্ট পর্যন্ত পুরো একটা ডিটেলস আপনি লিখছেন। তো লিখার পরে এখন এই পুরো জিনিসটা এই আপনার মানে একটা পুরো একটা কি বলে নিউজ আপনি কভার করছেন, মানে একটা তার স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা আপনি কভার করছেন, তার ফার্স্ট স্টেজ থেকে শুরু করে তার সকল, তার জীবনের সকল কিছুই, তার জার্নিটা পুরোটা আপনি কভার করছেন। তা আপনি এটা টাইটেল দিচ্ছেন দ্য জার্নি অফ মুশফিকুর রহিম, মুশফিকুর রহিমের জার্নি দিচ্ছেন, টাইটেল দিচ্ছেন। দেওয়ার পরে এখন আপনি ধরেন একটা জিনিসটা লিখছেন, তো সেটা তো আমাকে দিতে হবে। তো এটা কি করতে হয়, আমি তো আপনার এই জিনিসটা পড়বো, তো পড়ার জন্য তো আমাকে আমি কি প্রথমেই পড়া শুরু করবো সে জার্নি অফ মুশফিকুর রহিমের পরে আপনি বিস্তারিত ধরেন 4 পেজ লিখছেন, 4 পেজ তো আমি পড়বো না। তাহলে কি করবেন, আপনি করবেন কি অ্যাবস্ট্রাক্ট একটা পয়েন্ট থাকে, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সূচনা আকারে আপনি এই যে মুশফিকুর রহিমের জীবনীতে, মুখবন্ধ বা সূচনা, হ্যাঁ হ্যাঁ ভূমিকা। হ্যাঁ হ্যাঁ ভূমিকা, এই ভূমিকাতে আপনি কি করবেন, গোটা আপনার এই পুরো জার্নির মুশফিকুর রহিম সম্পর্কে যা যা লিখছেন এই জিনিসটা আপনি ওই 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে আপনি এক্সপ্লেন করবেন। তাহলে আমি 150 থেকে 250 ওয়ার্ড পরে আমি যদি চিন্তা করি যে না আমার ফার্দার ইনফরমেশন মুশফিক সম্পর্কে জানা দরকার, হ্যাঁ, যে ইনফরমেশনগুলো আমি জানি না, তখন আমি বিস্তারিতটা পড়বো। তারপরে আপনারা যে ইন্ট্রোডাকশনটা শুরু করবেন সেটা তো আপনি বোঝেন, যেহেতু জার্নালিজমের আপনি স্টুডেন্ট, আপনি জানেন যে কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, ওই অনুযায়ী আপনি শুরু করে শেষ করবেন আর কি। তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আলাদা কোনো জার্নাল না বা কোনো পেপার না। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনি ওই যে যখন লিখছেন, ওই আপনার হচ্ছে সাইন্টিফিক পেপার লিখছেন বা একাডেমিক থিসিস যেটা লিখছেন, সেখানেও আপনাকে অ্যাবস্ট্রাক্ট দিতে হচ্ছে। আপনি যখন রিভিউ আর্টিকেল লিখবেন সেখানেও অ্যাবস্ট্রাক্ট দিতে হবে। আপনি যখন নিউজ আর্টিকেলের সম্পর্কে আমার আইডিয়া নাই, আমি ওটা সম্পর্কে জানি না, বাকি এই দুইটা সম্পর্কে বললাম আর কি। তো এইগুলো অ্যাবস্ট্রাক্ট আপনি দিবেন হচ্ছে ভূমিকা দিবেন, এই ভূমিকাটা তো আপনার সব ক্ষেত্রে দিতে হবে আর কি, সেটা আপনি যেখানে যাই দেন। আশা করি আপনি অ্যান্সার পাইছেন আর কি, এই সম্পর্কে আইডিয়া হয়েছে। জি ভাই। আচ্ছা, শিবলি আর কোনো কোশ্চেন আছে আচ্ছা ভাই? ভাই, ওই যে লিটারেচার সম্পর্কে বলছিলাম আর কি। লিটারেচার সম্পর্কে জানতে চাচ্ছিলাম। লিটারেচার সম্পর্কে কি জানতে চাচ্ছিলেন? লিটারেচার রিভিউ? লিটারেচার, লিটারেচার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, লিটারেচার সম্পর্কে কি জানতে চাচ্ছেন? মানে লিটারেচারটা মানে কাকে বলতেছে? লিটারেচার হচ্ছে, এটা কিভাবে বোঝাবো আপনাকে, লিটারেচার হচ্ছে ধরেন কোনো একটা জিনিস সম্পর্কে যে বিস্তারিত জ্ঞানগুলো আছে, হ্যাঁ, মানে পাঠ্যসূচক যে জ্ঞানগুলো থাকে, হ্যাঁ, এটা একটা পয়েন্ট থাকতে পারে। আপনি হয়তো চিন্তা করতে হচ্ছে, আপনি আমার কাছে শুনতে চাচ্ছেন লিটারেচার রিভিউ কিভাবে লিখবো, বা লিটারেচার রিভিউ সম্পর্কে যা কথা বলে সেটা কিরকম। লিটারেচার রিভিউটা কেমন কিরকম, সেটা হচ্ছে ধরেন আপনি কাজ করতেছেন, সাপোজ আপনি যেহেতু এগ্রিকালচারে আপনি কাজ করতেছেন, ধরেন আপনি হিট স্ট্রেস নিয়ে কাজ করছেন, আপনি যে কোনো একটা পার্টিকুলার ক্রপ ধরেন আপনি, না আচ্ছা আপনাকে আরো বলি, আপনি ধরেন টমেটো বায়োচারে কাল্টিভেশন করবেন, বুঝতে পারছেন, টমেটো বায়োচারে কাল্টিভেশন করবেন, তো এটা নিয়ে আপনি কাজ করবেন। তো এটা তো আপনি হুদাই এই টমেটো বায়োচারে কাল্টিভেশন করবেন, এই টপিকটা আপনি এমনি এমনি নেন নাই, এটা কি এমনি এমনি নিছেন? আপনি যে এটা নিয়ে রিলেটেড কাজ করবেন, তো এটা তো আর এমনি এমনি আসমান থেকে আপনার হঠাৎ করে আজকে ঘুম থেকে উঠলেন মনে হলো যে বায়োচারে টমেটো চাষ করি, আপনি চাষ করা শুরু করলেন, এটা তো আর আপনি এভাবে পান নাই। আপনি কি করছেন, আপনি এই যে সিদ্ধান্তটা নিচ্ছেন যে বায়োচারে টমেটো কাল্টিভেশন করবেন, অথবা হাইড্রোফোনিক উপায়ে আপনি চেরি টমেটো কাল্টিভেশন করবেন, এই যে আইডিয়াটা নিচ্ছেন, এটা আপনি কোত্থেকে নিচ্ছেন? আপনি বিভিন্ন পেপার পড়ছেন, বিভিন্ন জার্নালগুলো পড়ছেন, হ্যাঁ, সাইন্টিফিক পেপারগুলো পড়ছেন, এই যে এতক্ষণ সাইন্টিফিক পেপার বা রিভিউ পেপারের কথা বললাম। তো অনেকে অনেক রকম এভাবে কাজ করছে, সেগুলো পড়ছেন, পড়ার পরে তারা ওই যে ফিউচার গোল সম্পর্কে বলছে, অথবা তারা আগে এই জিনিসটা নিয়ে কাজ করছে, হ্যাঁ, বা এটা নিয়ে অল্প কম বেশি কাজ করছে, বা কেউ হয়তো চিন্তা করছে যে না এটাতে কাজ করলে ভালো বেনিফিট পাওয়া যাইতে পারে, হ্যাঁ, খুব একটা কাজ করে না, এটা নিয়ে স্কোপ আছে। তো ওইটা হচ্ছে লিটারেচার। সো লিটারেচার হচ্ছে মানুষজন এই যে
এই যে জার্নালগুলো পাবলিশ করছে এই পুরোটাই হচ্ছে লিটারেচার, মানে শিক্ষার যে জায়গাটা রাখছে আপনি। আপনি কি করতেছেন, আপনি যে এই বায়োচার নিয়ে কাজ করবেন এটার জন্য আরো 15-20 জনের পেপারগুলা ঘাটতেছেন, পেপারগুলা পড়তেছেন, তার ওই জিনিসগুলা দলিল হিসেবে দিচ্ছেন। যে ধরেন তন্ময় মজুমদার তার পেপারে এই জায়গাটাতে বায়োচারে সে আপনি ধরেন টমেটোর জায়গায় সে বায়োচারে কি করছে, সে বায়োচারে কলিফ্লাওয়ার চাষ করছে, হ্যাঁ তন্ময় মজুমদার। তা আপনি সেখানে কি করছেন, আপনি দিবেন যে তন্ময় মজুমদার এখানে তাহলে বায়োচার সম্পর্কে কলিফ্লাওয়ার করছে, বায়োচার সম্পর্কে এটা ধারণা দিচ্ছে। ফাহিম কি করছে, ফাহিম হচ্ছে চেরি টমেটো নিয়ে কাজ করছে, তাহলে ফাহিমের একটু লিটারেচার জিনিসটা দিবেন যে চেরি টমেটোর স্বভাব চরিত্র কেমন বা চেরি টমেটো কেমন কি করা লাগে সে সম্পর্কে ফাহিমের পেপারে আপনি নলেজ পাইছেন। তারপরে হচ্ছে কি সোহেল কবির ভাই কি করছে, সোহেল কবির ভাই বিভিন্ন ফার্টিলাইজার ইউজ করছে সে সম্পর্কে আপনি তথ্য দিলেন। মানে আপনার এই বায়োচারে চেরি টমেটো যে আপনি কাল্টিভেশন করবেন, এইটা তো আপনি যে মানে রাতের বেলা ঘুমায়া কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যে মানে স্বপ্নে যে এটা আপনি দেখেন নাই, এটা সম্পর্কে একটা অকাট্য তথ্য দেওয়া লাগে। এটা হচ্ছে রিভিউ অফ লিটারেচার। হ্যাঁ, যে আমি এতগুলো পেপার পড়ছি, পেপার পড়ার পরে আমি অনেকগুলো বায়োচার সম্পর্কে আইডিয়া পাইছি, চেরি টমেটো সম্পর্কে আইডিয়া পাইছি, চেরি টমেটোর বিহেভিয়ার সম্পর্কে আইডিয়া পাইছি, পাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি বায়োচারে আমার এই চেরি টমেটোটা কাল্টিভেট করব। আর যদি এরকমও পেতে পারেন যে ফিউচারে বা মানে পাস্টে অনেকেই বায়োচারে চেরি টমেটো কাল্টিভেট করছে, আপনি আবার করতে যাচ্ছেন কিন্তু অন্যান্য জিনিসগুলো ইউজ করতে যাচ্ছেন। ধরেন কেউ একরকম ফার্টিলাইজার দিচ্ছে, আপনি অন্য টাইপের ফার্টিলাইজার ইউজ করতে যাচ্ছেন, বা আপনি ফার্টিলাইজার ছাড়া ইউজ করতে যাচ্ছেন। তো সেইগুলো কেন ইউজ করতে যাচ্ছেন সে সম্পর্কে কোথায় থেকে আপনি জ্ঞান আহরণ করছেন, সেই জ্ঞানের আহরণটা রিভিউ অফ লিটারেচারে দিতে হয়। আর লিটারেচার জিনিসটা এটা যে পাঠ্যপুস্তক যে জিনিসগুলো আছে যেখান থেকে আপনি এই জ্ঞানটা নিচ্ছেন আর কি, সেই জিনিসটাই হচ্ছে লিটারেচার আর কি। ওই যেমন আছে না, ওই কি বলে, ওই যে উপন্যাস সাহিত্য, এগুলো সবই লিটারেচারের মধ্যে পড়ে আর কি। আর সায়েন্টিফিকের ক্ষেত্রে রিভিউ অফ লিটারেচারটা কেমন, সেটা হচ্ছে এই যে আমি এতক্ষণ যে আপনার বিস্তারিত বললাম আর কি, যে আপনি যে কাজটা করবেন সেটার সম্পর্কে অকাট্য দলিল দিবেন আর কি, বা আপনি যে টাইটেলটা চুজ করছেন সে সম্পর্কে অকাট্য দলিল। এই লিটারেচার রিভিউটা তো একটা পার্ট, তাই না ভাই? হ্যাঁ রিসার্চের এটা পার্ট আপনার এটা একটা পার্ট। হ্যাঁ, আপনার থিসিস পেপারে পার্ট। ভাই খুব সম্ভবত জানতে চাইছিল যে আসলে লিটারেচার রিভিউ বলে আমরা আসলে কি বুঝাইতেছি। তো আমার কাছে মনে হয়েছে যে লিটারেচার মানে হচ্ছে যতগুলো কাজ হয়েছে বা যা হয়েছে সেইগুলাকে বলতেছি, আর সেইগুলাকে নিয়ে তখন আমরা এটার এই বিশেষ অংশগুলা কোথায় কি হয়েছে সেইটা নিয়ে যখন আমরা বলতেছি রিভিউতে, তখন মানে রিভিউ মানে কোন একটা আমি জিনিস পড়ছি সেটা সম্পর্কে আমি একটা কমেন্ট করতেছি। এরকম। হ্যাঁ যে আমি ওই থিসিসটা পড়ছি বা ওই পেপারসটা পড়ছি, ওটার মধ্যে এই আছে। সেটা হচ্ছে আমি লিটারেচার রিভিউ বলতেছি। মানে ওই থিসিস ওই সবগুলাকে আমরা লিটারেচার বলতেছি আরকি। না, এরকম ওটা কিছু। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি আপনি যে থিসিসটা নিচ্ছেন, আপনি যে একটা টাইটেল চুজ করছেন, এই টাইটেলটাকে জাস্টিফাই করা মেইনলি। জাস্টিফাই করা যায় হ্যাঁ আসলে ওইটাই। মানে এখন লিটারেচার বলতে আসলে ওইটাই। লিটারেচারের ওইভাবে কোনো আমিও ব্যাখ্যা করে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ বিষয়টা ওইগুলাই যে এগুলাকেই আমরা লিটারেচার বলি। যে লিটারেচার রিভিউ জার্নাল বলি, তারপরে লিটারেচার বলি হ্যাঁ। না, লিটারেচার রিভিউ বলি। মানে আমাদের এই সাইন্টিফিক না টার্মে মানে শব্দটা আছে লিটারেচার রিভিউ। লিটারেচার তো সবই, আপনার বই পুস্তক হ্যাঁ, পাঠ্যপুস্তক সবই ওইটাই, লিটারেচার। ওইটাই বলছি। লিটারেচার মানে ওইটাই যে যত যা কিছু পড়ছি আমি সেগুলোই হচ্ছে লিটারেচার, সেগুলোকে আমি রিভিউ করতেছি একটা পার্টে এসে। হ্যাঁ। এটা হচ্ছে লিটারেচার আর এই রিভিউটা। লিটারেচার রিভিউটা লাগে শুধুমাত্র আপনি যখন ওই থিসিসটা করবেন, নিজের থিসিসটা করবেন, হ্যাঁ, একাডেমিক জি, যে থিসিসটা করবেন, তখন লিটারেচার রিভিউ পার্টটা লাগে। রিভিউ অফ লিটারেচারের মধ্যে আপনি তো রিভিউই করতেছেন লিটারেচারে, হ্যাঁ। জি। তো এইটার মধ্যে আপনি এটা পুরোটাই তো আপনার ওই একটা টপিকের উপরই কাজ। ওইটাতে যে পার্টটা দিবেন সেই পার্টটাই হোলসাম পার্টটাই এখানে বিস্তারিতভাবে আপনি বর্ণনা করতেছেন। ওইখানে ছোট করে বর্ণনা করবেন, যে 5-10 লাইনে বর্ণনা করবেন, কিন্তু এই জায়গাটাতে কি করবেন, এই জায়গাটাতে আপনি বিভিন্ন পয়েন্ট আকারে আরো বিস্তারিত বিশদভাবে বর্ণনা করবেন, আরো সুন্দর মতো গুছায় বর্ণনা করবেন। এইটাই আর কি রিভিউ আর্টিকেল বা রিভিউ অফ লিটারেচার যেটা বলে আর কি। বুঝতে পারছেন? আর আপনি যে থিসিসটা জি নিচ্ছেন, হ্যাঁ ভাই, ঠিক এই আছে। থিসিসটা কেন নিচ্ছেন সেটা সম্পর্কে অকাট্য দলিল দেওয়ার জন্য আপনারা ওই রিভিউ অফ লিটারেচারের পার্টটা আপনাদের থিসিসে আপনারা অ্যাড করেন আর কি, বা অ্যাড করতে হয় আর কি। যে আপনি ওই যে বললাম মানে স্বপ্নে দেখে আপনি যে এই কাজটা হাতে নেন নাই, এটা প্রমাণ এটা। কারণ পৃথিবীর কেউ তো আর আপনার এই সাইন্টিফিক স্বপ্নে দেখছেন যে আপনি এটা চাষ করবেন, এটার পিছিয়ে তো সরকার ইনভেস্ট করবে না, বা আপনার টিচারও তো আপনাকে ইনভেস্ট করবে না। যে স্যার একটা যদি বলে যে স্যার আমি স্বপ্ন দেখছি যে আমি এই কাজ করলে এটা হতে পারে, হ্যাঁ, তা আমার স্বপ্নের উপর তো স্যার কোনো কেউ ইনভেস্ট করবে না। তো ইনভেস্ট কখন করবে, যখন এটার পিছনে কোনো অকাট্য দলিল পাবে,
তখন মানুষ ইনভেস্টটা করবে, বুঝতে পারছেন? আচ্ছা জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এই সম্পর্কে আর এই রিভিউ পেপার লেখা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? আরো কারো কিছু জানার আছে? ফাহিম, তোর কি কোনো কিছু জানার আছে? ফাহিম ক্লাসে নেই, যাই হোক। ভাই আসি ভাই, আমাদের যদি একটা মানে একটা প্রিভিউ পেপার একদম দেখায় যে একটু রিলেট করাতে পারতেন যে এটা আসলে এটা এটা হলো এটা। হ্যাঁ, এই যে এটা শোনার জন্য আমি এতক্ষণ ধরে বসে আসছিলাম যে ভাই কেউ একজন একটু বলুক যে ভাই একটু দেখায় দেন না ভাই, খুদাই আপনি কইলেন সেটা কোনো কিছু নাই, একটু দেখায় দেন। দাঁড়া, খুঁজে আছে, আগে ক্লাসটাতে মনে হয় দেখেছিলাম, এর মধ্যে রাখার কথা। না। আমার মুখ ব্যথা হয়ে গেছে, একটু 1 মিনিট রেস্ট নেই। হ্যাঁ, আমি এটা খুঁজি আর 1-2 মিনিট একটু রেস্ট নেই। আচ্ছা, এখানে না, অন্য জায়গায় আছে। আচ্ছা, what? এটা কি? আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন সবাই? আমি দেখতে পাচ্ছিস? হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা ধরেন, এটা অনেক এটা ছোট, এটা হ্যাঁ, ছোট লাগতেছে? অনেক ছোট। জি, আমাদের এখান থেকে জুম করা যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন এবার ঠিক ঠিক আছে? আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে টাইটেল, এটা একটা ধরেন একটা রিভিউ পেপার, তার টাইটেল, বুঝতে পারছেন? এটা তার টাইটেল। হ্যাঁ, তো এইটা হচ্ছে ধরেন এই যে জার্নালের নেমটা, হ্যাঁ, 4 ডিকেডস অফ এক্সটেনশন বায়োলজি, এটা একটা জার্নাল, এই জার্নালের নেম, বুঝতে পারছেন? সেই জার্নালগুলোতে আপনি যে কাজ করছেন এইভাবে সুন্দর মতো করে পেপার আকারে পাবলিশ হয়ে থাকে। এই দেখেন, এত সুন্দর করে গুছায় সে এটা পাবলিশ করে দিচ্ছে আপনার পুরো জিনিসটা। তো সে কি করছে, এই পেপারটাতে প্রথমে থাকে হচ্ছে টাইটেল, আবার প্রথম দিকে যায়, এটা হচ্ছে টাইটেল। তারপরে কি কে কাজ করছে, এই এখানে সেগুলা সব নাম দেওয়া আছে, তাদের অ্যাফিলিয়েশন দেওয়া আছে আর কি, সে কোন ডিপার্টমেন্টের কি কি, কোন ইউনিভার্সিটি, এগুলো সব অ্যাফিলিয়েশন দেওয়া আছে। হ্যাঁ, আর এই যে পার্টটা আছে এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বুঝতে পারছেন? এই পার্টটা অ্যাবস্ট্রাক্ট। তারপরে সে শুরু করছে ইন্ট্রোডাকশন দিয়ে, মানে অ্যাবস্ট্রাক্টে মানে প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি পেপারে অনেক সময় দেখবেন কি জার্নালগুলো পেপারগুলোতে ঢুকলেই ফার্স্টে আপনার অ্যাবস্ট্রাক্টটা দেখায়, যেগুলো ক্লোজ থাকে বা ইয়াগুলোতে অ্যাবস্ট্রাক্টটা দেখায়, বা আপনি এই পেপারটা নিলেন, নিয়ে আগে অ্যাবস্ট্রাক্টটা পড়বেন, পড়ার পরে দেখতে পারবেন যে অ্যাবস্ট্রাক্টের মধ্যে পুরো পেপারের সম্পর্কে একটা ভূমিকা দেওয়া আছে, পুরো একটা আইডিয়া দেওয়া আছে। তো পড়ে যদি মনে করেন যে না, এই পেপারটা আমার পুরোটা পড়ার দরকার, আমি যে ইনফরমেশনগুলো খুঁজতেছি সেই ইনফরমেশনগুলো এর মধ্যে দেওয়া আছে, তখন আপনি পুরো পেপারটা পড়বেন। তার আগে আপনি যেটা খুঁজতেছেন সেটা এর মধ্যে নাই, তো হুদায় আপনি এই 10-12 পেজ পড়ে সময় নষ্ট করার মতো সময় তো আপনার হাতে নাই, কেন পড়বেন? দেখেন এইখানে সুন্দর মতো করে সে অ্যাবস্ট্রাক্টগুলো লিখে দিছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর তারপরে সে ইন্ট্রোডাকশনটা শুরু করছে। দেখেন ইন্ট্রোডাকশনটা, তার টপিকের নাম কি ছিল, ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ CRISPR-Cas9 ফর জেনোম ইঞ্জিনিয়ারিং। সে কি করছে, সে কিন্তু দেখেন শুরু করছে কি, দ্য ডেভেলপমেন্ট অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, সে শুরু করছে। দেখেন কথা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ CRISPR-Cas9 শুরু করছে, কিন্তু সে কি করছে, সে শুরু করছে ডিএনএ টেকনোলজি দিয়ে শুরু করছে কথাবার্তা। আমি এটাই বললাম যে দেখবেন আগা মাথা নাই, সে শুরু করছে ডিএনএ টেকনোলজি নিয়ে। 1970 সালে এটা শুরু হয়েছে, বায়োলজিতে নতুন একটা এরা তৈরি করছে। তারপর ফার্স্ট টাইম মলিকুলার বায়োলজিস্ট কিভাবে কি কাজ করছে এগুলো সব দেখেন প্রথম প্যারাতে ওই সব জিনিস সম্পর্কে লিখছে, ডিএনএ সিকোয়েন্স মিকুয়েন্স সব জিনিসটা লিখছে। লাস্ট লাইনে সে কি বলছে, জেনেটিক ভেরিয়েশন, জেনেটিক শব্দটা সে কোথায় উল্লেখ করছে, লাস্ট লাইনটাতে, ফার্স্ট প্যারার লাস্ট লাইনটাতে সে সুন্দর মতো জেনেটিক শব্দটা উল্লেখ করছে। তারপরে সেটা ব্রডলি এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি করছে, সে সেকেন্ড প্যারাতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা শুরু করছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জিনিস সে সম্পর্কে একটা সংজ্ঞা বা একটা আইডিয়া দিচ্ছে, দেওয়ার পরে এটা কিভাবে কি, এটার কাজ কি, মানে এটা কিভাবে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কাজ করছে এটার উপকারটা কি
সে সম্পর্কে 1-2 লাইন জিনিসটা বলছে যে এটা ইজিলি অ্যান্ড ইফিসিয়েন্টলি ইউক্যারিওটিক অ্যান্ড স্পেশালি ম্যামাল সেলে মানে একটা ইনফরমেশন দিছে আর কি। সেই জিনিসটা বলছে যে এটা এইভাবে কাজ করে, মানে এটা বেনিফিট এক লাইন দিছে। দেওয়ার পরে তারপরে হচ্ছে লাইফ সায়েন্স রিসার্চের মধ্যে ঢুকছে সে, যে এইটাতে সেই এই যে জিন ইঞ্জিনিয়ারিং এটা কিভাবে কাজ করে দেন। এখানেও সে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তথ্য দিছে, মানে ফার্স্ট পার্টটা, তার টাইটেলের ফার্স্ট পার্টটা, হ্যাঁ, জেনোম ইঞ্জিনিয়ারিং এর পার্টটা, জেনোম ইঞ্জিনিয়ারিং পার্টটা দিচ্ছে। ডেভেলপমেন্টের জিনিসটা বলছে যে ডেভেলপমেন্টের অ্যাপ্লিকেশন, ডেভেলপমেন্টের প্রসেসটা দিচ্ছে, কিভাবে ডিএনএ ডেভেলপমেন্ট হয়। এখানটাতেও সে ডেভেলপমেন্টে শুরু করছে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কখন ডেভেলপ হচ্ছে, ডেভেলপের কাহিনী এখানে শেষ হচ্ছে, কাহিনী বলছে। আবার সে কি করছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্টে গেছে, ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। দেওয়ার পরে এটার মধ্যে যে CRISPR-Cas9ও একটা পার্টিকুলার পার্ট, হ্যাঁ, সে এইটা তথ্যটা এইখানে আসে দিছে, দেখেন থার্ড প্যারাতে আসে সেইগুলা জায়গার মধ্যে সে যেটা নিয়ে কাজ করতে চায় সেই CRISPR-Cas9 বিষয়গুলো এইখানেও দেয় নাই, সে আরো পরে দিছে, মানে সেই আরো তথ্যগুলো দিছে CRISPR-Cas9, যেহেতু এটা কমপ্লিকেটেড টপিক, তো এই জন্য আমি আপনাদের বিস্তারিত বোঝাচ্ছি না, কারণ এখানে ধরেন এটা সম্পর্কে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন না। এটা বিস্তারিত ধরেন ফাহিম বুঝতে পারবে, যেহেতু আমাদের একই ফিল্ডে, বা তন্ময় বুঝতে পারবে, বাকিরা আপনারা বুঝতে পারবেন না, এই জন্য আপনাদের বিস্তারিত বলতেছি না আর কি। তো আপনাদের যে জিনিসটা বললাম যে সে এই টপিকটাতেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিচ্ছে, কারণ তার ইন্ট্রোডাকশনটাই এরকম, দেখেন তার টাইটেলটা এরকম, তার টাইটেলটা হচ্ছে ডেভেলপমেন্টের অ্যাপ্লিকেশন অফ CRISPR-Cas9 ফর জেনোম ইঞ্জিনিয়ারিং। তার মানে তার টাইটেল অনুযায়ী তার ইন্ট্রোডাকশনে বিস্তারিত একটা ধারণা দিতে হবে, সবাইকে আইডিয়া দিতে হবে যে জেনোম ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, তাই না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনোম ইঞ্জিনিয়ারিংটা জিনিসটা কি, সেগুলো কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, এগুলো তো বিশাল একটা তথ্যের ব্যাপার স্যাপার আছে। সেইগুলো আবার কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে সেই সম্পর্কে তার তথ্য দিতে হচ্ছে, সেই সব তথ্যগুলো সে এগুলো দিছে। তারপর বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশ্ব, এই সেই করে সেগুলো সব দিছে, যে কোন কোন জিনিস শুরু হয়েছে, হ্যাঁ, তারপরে যে CRISPR-Cas9 ঢুকছে, দেখছেন স্পেসিফিক, কিন্তু সে CRISPR-Cas9 ঢুকছে, ঢোকার পরে সে CRISPR-Cas9 কাজ কিভাবে করে, যেমন নেজ, তারপরে তার হচ্ছে আরো যে তার প্রসিডিউরটা সেগুলো দিছে। তারপরে এর আগের যে মানে CRISPR-Cas9 এর আগের যে জেনারেটিং যে ইয়াগুলো আসছিল, অন্যান্য যে জেনারেটিং CRISPR-Cas9 ছাড়া, সেগুলো সম্পর্কে সে তথ্য এখানে দিছে, দেখেন সে তথ্য এগুলো এই জায়গাগুলোতে দিছে, সেগুলো কিভাবে কাজ করতো সে সম্পর্কে 1-2 লাইন করে সে একটু বিশদ তথ্য দিছে আর কি। এইগুলো হচ্ছে আগের প্রসেসগুলো, তো এগুলো সব আগের প্রসেস সম্পর্কে দিছে। দেওয়ার পরে তারপরে সে আরো পরে সে CRISPR-Cas9 এর জায়গাগুলোতে আসছে, হ্যাঁ। বুঝতে পারছেন বিষয়টা, এভাবে সে ইন্ট্রোডাকশন শেষ করছে। তারপরে হচ্ছে না সরি, এটা তো এইখান থেকে শুরু, তারপরে এইখানে এই পার্টটাতে আসবে, এটাই সেকেন্ডার প্রোগ্রামে, তাই তো বলি এত ইনফরমেশন কেন দিছে। আচ্ছা, সেই এইটা দিছে, দেওয়ার পরে সেটা কি করছে, সে দেখেন ভিজুয়ালাইজেশন সুন্দর মতো বোঝানোর জন্য সে একটা ফিগার জেনারেট করছে, হ্যাঁ। এই ফিগার তো এআই জেনারেটেড মনে হচ্ছে, না হলেও তাহলে বিভিন্ন টুলসগুলো কিনছে, ওরা তো অনেক বড় লোক, বায়োরেন্ডার বা অনেক বিভিন্ন ধরনের আপনার যেগুলো মানে একসেপ্টেবল বিভিন্ন থাকে, সফটওয়্যার থাকে, মানে থাকে, ওইখান থেকে আপনি সুন্দর মতো ফিগার বানাতে পারবেন, হ্যাঁ। তো যেগুলো ধরেন আমাদের এক্সেস করার মতো টাকা আমাদের নাই, বা যাদের অনেক টাকা পয়সা আছে তারা চাইলে ওটা করতে পারে, কিন্তু এত সুন্দর ফিগার জেনারেট করা এআই ছাড়া আমাদের করা সম্ভব না। আর যদি ওইরকম অনেকগুলোতে কি করা থাকে, বায়োরেন্ডার, তারপরে আরো অনেক যে প্ল্যাটফর্মগুলো আছে, চাইনিজ অনেক কিছু আছে, সেগুলোতে এগুলো সুন্দর মতো বানানো থাকে। আপনি কি চাচ্ছেন সব টপিকে ওরা সুন্দর মতো ধরেন প্ল্যান ওরা নিজের মতো বানায় রাখছে, আপনি খালি এই জিনিসটা এরকম ডিজাইন করে আপনার থিঙ্কিং মধ্যে ডিজাইন করে বসায় দেবেন, সেগুলো এরকম এত সুন্দর লাগে আর কি। তো ওগুলোতে আবার টাকা লাগে, মানে ফ্রি না, এত সুন্দর করে দিতে হবে তারও দরকার নাই। আপনি কি করতে পারেন, এই যে এই ফিগারটা এআই দিয়ে জেনারেট করতে পারেন। আপনি ধরেন আপনার চিন্তা ভাবনা করছেন এই যে সেম টাইপের, এই ফিগারটা এত সুন্দর করে যে সে দিছে, হ্যাঁ। তো এই জিনিসটা আপনি আইডিয়া কই পাবেন, এটা কি আপনার মাথায় ঠাস করে ঢুকবে না তো তা আপনি কি করতে পারেন, আপনি যে ফিগারের নামটা চিন্তা করলেন যে অ্যাপ্লিকেশন অফ জেনোম ইঞ্জিনিয়ারিং, এই যে দিয়ে আপনি এআই জেমিনি আছে, তারপরে হচ্ছে ChatGPT আছে, পারপ্লেক্সিটি আছে, এগুলোতে কমান্ড দিতে পারেন যে একটা আমাকে এই রিলেটেড অ্যাপ্লিকেশন অফ জেনোম ইঞ্জিনিয়ারিং এ কয়েকটা আমাকে ফিগার বানায় দাও, তো ওরা আপনাকে ফিগার বানায় দেবে এআইরা। ওই ফিগারটা দেখলে আপনার একটু ব্রেন খুলবে, 3-4টা ফিগার দেখলে, ও আচ্ছা এইভাবে আমি ডিজাইন করতে পারি। প্রথম অবস্থায় আপনার মাথায় এগুলো নাও ঢুকতে পারে, এনিমেলের কথা নাও ঢুকতে পারে, এইসব জিনিস মাথায় নাও ঢুকতে পারে, বা আপনার কাছে ওভারঅল আইডিয়া আছে একটা ফিগার দিব, কিভাবে দিব সেটা, এরকম একটা বিভিন্ন রকম ডিজাইন, এই যে একটা তো সুন্দর একটা ডিজাইন দিছে, আরেকটা দেখবার আরেক রকম ডিজাইন দিছে,
এগুলো দেখলে আপনার মাথায় আইডিয়া হবে, সেখান থেকে আপনি যেটুকু পারেন সেই অনুযায়ী আপনি সুন্দর মতো করে গুছাই দেবেন আর কি। এখানে দেখেন বায়োটেক, মেডিসিন, বায়োলজি সব সেক্টরটাতেই সুন্দর মতো বোঝানোর জন্য একটা পুরো পেপারের জিনিসটা আপনার এই মানে এই টাইটেল অনুযায়ী একটা পুরো একটা ডিসক্রিপশনের মতো করে একটা সে ফিগার দিছে আর কি। সে ফিগারের এখানে আবার বর্ণনা করছে, এগুলা সব বর্ণনা করছে, এখানে ডিটেলস জিনিসগুলো দিছে। দেওয়ার পরে এই যে এই জায়গাটাতে সুন্দর মতো করে লিখছে দেখেন, এই যে CRISPR-Cas9 এইখানে সে কথা তুলছে যে CRISPR-Cas9 একটা টেকনোলজি আসছে যেগুলো খুব ভালো মতো কাজ করে। এই রিভিউ পেপারে আমরা কি করব, দ্য ডেভেলপমেন্ট আর অ্যাপ্লিকেশন অফ CRISPR-Cas9 টেকনোলজি ইউজ করবো, যেগুলো টার্গেটেড করবে জিনোম এলিমেন্ট এবং বিভিন্ন চ্যালেঞ্জ এবং ফিউচারের যে জিনিসগুলো ইনোভেশন আছে সেগুলোতে সে মোকাবেলা করবে। দেখেন সে থার্ড প্যারাতে লাস্ট প্যারাতে CRISPR-Cas9 সম্পর্কে দিছে। তা আপনি এটা কেন সে এটা দিছে, কারণ আমি আপনাকে বলি। কারণ এই টপিকটাই কিন্তু ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর জেনোম ইঞ্জিনিয়ারিং। তাহলে এর টপিকটা কি, এটা হচ্ছে ডেভেলপমেন্ট হতে হবে, মানে উদ্বোধন, মানে এটা কি ডেভেলপমেন্ট তৈরি করা লাগবে। আবার অ্যাপ্লিকেশনও করতেছি, সেটা আমার অ্যাপ্লিকেশনও করতেছি। তারপর কি করতেছি, মেইন পারফেক্ট মানে মেইন টার্মটা কি আমার জেনোম ইঞ্জিনিয়ারিং। এই CRISPR-Cas9 এটা তো জেনোম ইঞ্জিনিয়ারিং প্রসেসটা এই জায়গাটাতে করতেছে, সেই সম্পর্কে সে একটা তথ্য দিচ্ছে আর কি। এই জন্য সে লাস্টে CRISPR-Cas9টা দিচ্ছে। CRISPR-Cas9 মেইন জিনিসটা ওর মেইন পার্সপেক্ট মানে মেইন দরকারটাই হচ্ছে জেনোম এডিটিং। জেনোম এডিটিং এর একটা পার্ট হচ্ছে CRISPR-Cas9। এই জন্য সে CRISPR-Cas9টা পরের দিকে সে উল্লেখ করছে। কিন্তু আমার টাইটেলটা কি ছিল, আমার টাইটেল ছিল CRISPR-Cas9টাই মেইন প্রতিপাদ্য বিষয়, ওইটা রিলেটেড ছিল, আর বায়োটিক স্ট্রেস ছিল। তাহলে আমাকে বায়োটিক স্ট্রেস আর CRISPR-Cas9 এই দুটো সম্পর্কে বেশি ইনফরমেশন দিতে হতো, এই আর কি। তারপরে এখানে বিভিন্ন ধরনের সেকেন্ড যে তার টাইটেল মানে সেকেন্ড যে তার হেডিং আছে, সেকেন্ড হেডিং দিছে। দেওয়ার পরে সে সাব হেডিংস রাখে নাই, সে এরকম প্যারা করে দিছে। আর আপনারা চাইলে সাব হেডিংস রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। এই পেপারটাতে সাব হেডিংস সে রাখে নাই। তারপর সেখানে একটা তার এটা অর্থ সম্পর্কে একটা জ্ঞান দেওয়ার জন্য সে একটা এরকম দেখেন ফিগার সে দিছে। তারপরে হচ্ছে আর একটা সাব হেডিং দিছে। দেওয়ার পরে তারপরে এটা সে এই যেরকম দেখেন এটা কখন ডেভেলপ হচ্ছে, কিভাবে কে ডেভেলপ করছে, ফার্স্ট কে রিপোর্ট করছে, এই সম্পর্কে পুরো একটা তথ্য সে দিছে। এগুলা সম্পর্কে সে তথ্য দিছে। দেওয়ার পরে এটার ওয়ার্কফ্লো সম্পর্কে তথ্য দিছে, এর মেকানিজম, এটা কিভাবে কাজ করে সে সম্পর্কে সুন্দর একটা সে দেখেন ফিগার বানিয়ে দিছে। আর এই ফিগারগুলো কিন্তু আপনি AI বেস দিতে পারবেন না। কারণ কি, কারণ এই ফিগারগুলো দেখে মনে হচ্ছে AI বেসড। হ্যাঁ, আমার কাছে তো দেখে AI বেসড মনে হচ্ছে, এত সুন্দর করে করা। অথবা কোনো একটা ডক্টর হতে পারে, জানি না, অথবা যে করছে সে হাইলি এক্সপার্ট হতে পারে। এত সুন্দর ফিগার, মানে এত ক্লিন, যাই হোক। হ্যাঁ, এগুলোতে সে করছে, এখানে মেকানিজমগুলো দিছে। দেওয়ার পরে এই দেখেন অর্গানাইজেশন বা কিভাবে আপনি এইগুলো কাজে লাগে সেই সম্পর্কে তার তথ্য দিচ্ছে, মেটাজেনোমিক সম্পর্কে তথ্য দিচ্ছে। মানে তার ওই রিভিউ পেপার সে যেভাবে সাজাইছে সেটা অনুযায়ী আবার একটা ফিগার দিয়ে সে এখানে দেখেন বর্ণনা করছে। হ্যাঁ, এই দেখেন এখানে আবার এই বিভিন্ন জিনগুলোতে যে অ্যাপ্লিকেশনগুলো হয়েছে সেগুলো সম্পর্কে সে সুন্দর মতো করে তুলে ধরছে মলিকুলার জিনিসটাতে। আবার এই দেখেন এখানে একটা ট্রি স্ট্রাকচার দিয়ে সে জিনিসটা এক্সপ্লেন করছে, ফ্রিকুয়েন্সি দিছে, বিভিন্ন রকম এক্সপ্লেনেশন সে দিছে আর কি। তারপরে এখানে আরো তথ্য সে দিছে তার অনুযায়ী, সেখানে একটা ফিগার দিছে। এটা একটা সিস্টেমিক রিভিউ হয়ে গেছে আর কি, বিশাল বড় আর কি। দেখেন তারপরে কি করছে লাস্টের দিকে সে কনক্লুশন দিচ্ছে। দেখেন কনক্লুশন কত বড়, কটুক, দেখছেন পেপার কত বড়, তার কনক্লুশন মানে যেটুক না হলেই না, পেপারের জন্য পাবলিকেশনের জন্য যে ইনফরমেশনগুলো যেটুকু দরকার সেইটুক জিনিসটাই দিলেই হচ্ছে। আমার ওই রিভিউ মানে থিসিস পেপারের মতো একদম 3 পেজ 4 পেজ কনক্লুশন দরকার নাই তো। একদম সুন্দর মতো গুছায় আমার যেটা আসছে, যেটা এটাতে ফুলফিল করতে সেই জিনিসগুলো সে তথ্য দিয়ে দিচ্ছে। তারপরে যে সাপ্লিমেন্ট ইনফরমেশন দিচ্ছে, তারপরে অ্যাকনোলেজমেন্ট দিচ্ছে যে কে তাকে হেল্প করছে না করছে এইসব জিনিস। তারপরে রেফারেন্স দিয়ে দিচ্ছে। দেখেন এটা যেহেতু সিস্টেমিক রিভিউ এই জন্য রেফারেন্সগুলো অনেক বেশি, মানে অনেক সিস্টেমিক রিভিউ বলতে বোঝাচ্ছে যে রিভিউ পেপারগুলো অনেক তথ্য দেয়, অনেক কিছু সম্পর্কে তথ্য দিচ্ছে, বুঝতে পারছেন? অনেকগুলো টপিক সম্পর্কে একদম বিস্তারিত তথ্য দিচ্ছে, সেগুলোকে সিস্টেমিক রিভিউ বলে। আর নর্মাল রিভিউ আর্টিকেল যেটা হয় সেটা হচ্ছে একটা ওভারঅল তথ্য দিবে আর কি। হ্যাঁ, এত ডিটেল তথ্য দিবে না, এই অনেকগুলো টপিক কভার করছে না। আর যদি আপনি দেখতে চান, আপনাকে যদি যে টপিকটা আমি দেখাইছি মানে আমারটা, সেটা কোথায় কোথায়
আচ্ছা, আপনাকে যে থ্যাংক ইউ দেখাতে যাচ্ছিলাম, হ্যাঁ, একটু আগে থ্যাংক ইউর কথা বলছিলাম, এটা হচ্ছে এক প্রকার থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো? ভাই দেখতে পাচ্ছি। ওকে ওকে ওকে। এইটাও এক প্রকার স্যাঙ্কি, এটা আর দিয়ে আপনি তৈরি করতে পারেন, বা এক্সট্রা আপনার স্যাঙ্কি আছে সফটওয়্যার, এটা দিয়েও তৈরি করতে পারেন। এটাতে দেখেন যে যেমন দেখেন ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, সেই ব্যাকটেরিয়ার সাথে কি করছে, এই ব্যাকটেরিয়াগুলা কোন কোন প্যাথোজেন, এগুলো হচ্ছে প্যাথোজেনের নাম, হ্যাঁ, বা এই ক্রপের নাম, এখানে মেইনলি প্যাথোজেনের নাম, না 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 সরি, এটা ক্রপের নাম। এটা যেমন গ্লাইসিন ম্যাক্স, তারপরে হচ্ছে অরাইজা সেটিভা, হ্যাঁ, তো এটা হচ্ছে ধরেন রাইস, যেটা আর কি বলে রাইসকে আমরা অরাইজা সেটিভা, সাইন্টিফিক নেম অরাইজা সেটিভা। তাহলে কি হচ্ছে, রাইসের যে ব্যাকটেরিয়াল ডিজিজটা অ্যাটাক করতেছে, দেখেন এইটা একটা হাত দিয়ে বোঝাচ্ছে যে এটা রাইসে গেছে, রাইসের সাথে এটা কোন জিনটাকে সে মানে নক আউট করছে, সেই জিনের নামটা বলছে সুইট 11, 13 and 14। তো এটা আপনাকে সুন্দর মতো অনেক পেপার দিয়ে মানে টেবিল আকারে বোঝাতে হতো না। দেখেন এই সুন্দর মতো ব্যাকটেরিয়াল ডিজিজ কোন কোন প্ল্যান্টের হচ্ছে, একটা রাইসের হয়েছে, আরেকটা কোথায় হচ্ছে, আরেকটা হচ্ছে এই যে এই প্ল্যান্টেটাতে হয়েছে, এটার আবার কোন কোন জিন, এটা এই যে জ্যাস-2 জিনটাকে সে নক আউট করছে, মানে এটা ধরেন থ্যাঙ্কি দিয়ে বোঝানো হয়েছে। আবার আরেক রকম থ্যাঙ্কি আছে, সেটা দেখায় এখন আবার। তো ভাই করেছিলাম কি রে, ফোল্ডারটা করে গেল। এইটা আর এক রকম, এটা একটা দেখেন, এইটাতে কি করছে, এইটাতেও দেখেন, এইটাতে এটা হচ্ছে সার্কুলার ওয়েতে বোঝাচ্ছে, সার্কুলার স্যাঙ্কি বলা হয়, টার্গেট ফ্লোর অনুযায়ী। এটা তো দেখেন সেম জিনিসটাই বোঝাচ্ছে, যেমন ধরুন এই যে এই পাশে এই যে প্যাথোজেনের নামগুলো আছে, ব্যাকটেরিয়া আছে, গোল গোল করে এবার ডিজাইন করে আর কি। এইখানে এইগুলো সবগুলো হচ্ছে ক্রপের নাম, আর এগুলো সবগুলো জিন। তাহলে এই ব্যাকটেরিয়া কোন কোন ক্রপের সাথে কি করছে সেগুলো একটা ইয়ে করে দেখাচ্ছে, ওটা আবার কোন জিনিসের সাথে করছে সেই জিনিসগুলো দেখাচ্ছে। জিনিসটা কমপ্লেক্স হলেও দেখতে সুন্দর লাগে, তো এগুলো আবার তারা ইনকারেজ করে আর কি। এটা কিন্তু বোঝা অনেক কষ্টকর ভাই, একটা টেবিল দিলে কিন্তু বোঝা অনেক ইজি, কিন্তু তারপরে এরা এরা এই জিনিসগুলা বেশি ইনকারেজ করে, না একটু কঠিন জিনিস শিখে গেছো এইটাই। এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার যে রিভিউ পেপারটা, সেটা কই রাখছি আমি ভাই, একটু না, এর মধ্যে না তো। ভাই উপর একটা ছিল অল্টারনেটিভ রিভিউ পেপার, ওই যে না না, ওর মধ্যে ডাউনলোড দেওয়ার রিভিউ পেপার আছে, আমি লিখছিলাম একটা, হ্যাঁ, আমি তো সেমিনার দিছি না, সেমিনারের সময় লিখছিলাম, আমি সেটা খুঁজতেছি। এটা তো আলাদা, এটা আরেক স্যারের কাজ করছিলাম, ওইটা ওই একই টপিকে আমি আরেক স্যারের কাজ করছিলাম, এর মধ্যেই ছিল মনে হয়, ডিলিট করে দিয়েছি মনে হয়। এটা তো গুছানো নাই, মানে আমি যেটা দেখাচ্ছি ওপেন করতেছি না, কারণ এইটাতে যেটা আছে এটাতে গুছানো নাই, এটাতে এক সিরিয়ালে লেখা আছে এইভাবে, মানে এটাতে কেন দেখাচ্ছিলাম না, কারণ এটাতে গুছানো নাই। কি রে? আচ্ছা এটা দেখেন, এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট দেওয়া আছে, তারপরে এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, আমি ইন্ট্রোডাকশন তুলে দিচ্ছি, তারপরে হচ্ছে এখানে হিস্ট্রির পয়েন্টটা আমি এখন এক্সপ্লেন করি নাই, এখানে এই জিনিসটা বসাবো। এখানে ফিগার নাই, এই জন্য আমি এটা দেখাচ্ছিলাম না, ফিগার সহ একটা ছিল, আমি এটা পাচ্ছি না, সরি, ওইটা মনে হয় আমি তাহলে ডিলিট করে দিচ্ছি, বা আমার অন্য ল্যাপটপে থাকতে পারে, আগের ল্যাপটপটাতে ছিল আর কি, এই ল্যাপটপে নাই। আচ্ছা আমি নেক্সট দিন আমি আপনাদের এটা দেখাই দেবো নি, হ্যাঁ, তাহলে আপনাদের একটু সুবিধা হবে, নেক্সট দিন আমি নামায় রাখবো নি, নামায় রেখে আমি জিনিসটা দেখাই দেবো নি। ভাই একটা কথা, ওই এআই হ্যাঁ, জেনারেটেড ফিগার দিলে আসলে কি সমস্যা? এই জেনারেট ফিগার ভাই ওরা নেয় না, আমার কাছে আমিও প্রথমে এরকম একটা প্রশ্ন ছিল, বুঝতে পারছিস, যে ভাই এআই জেনারেটেড ফিগার দিলে তারা সুন্দর, আরো এত এত ক্লিনলি জিনিসটা দিচ্ছে, এটা নেয় না কেন? কারণ হচ্ছে কি, ধর আমরা যে জিনিসটা করতেছি, আমাদের বাদে তো মেডিকেল রিলেটেডও তো পেপার পাবলিশ করে, তাই না? তাহলে এই সবাই যদি এআই জেনারেটেড পেপারগুলো দেয়, এই জিনিসগুলো দেয়, তো মেডিকেল জিনিসে আমাদের মনে হয় ধর 2% 3% ইরর আমরা হচ্ছে মেনে নিতে পারবো, মেডিকেলে কি 2% ইরর মেনে নিতে পারবে? বুঝিস না, কেউ একজন এমন জিনিস পাবলিশ করে, এমন একটা মুখরোচক করে, সবাই যদি এআই দিয়ে কি করে, এআই দিয়ে তো তুই তোর মনের মধ্যে যা আছে তাই তো তুই জেনারেট করতে পারবি, বুঝিস না? কেউ একজন পেপার করলো,
করে দিল, এমনভাবে ছবি জেনারেট করলো যে এটা 100% হচ্ছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে জিনিসটা দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওই যে মিসলিড করার সম্ভাবনা থাকে, বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে মেডিকেল রিলেটেড যে জিনিসগুলো, মানে হিউম্যানের ক্ষেত্রে যে জিনিসগুলো হচ্ছে, সেই জন্য ওরা এআই এই ফিগার জেনারেশনের ক্ষেত্রে এআই ইউজটা বন্ধ করে দিচ্ছে। এটা থাকলে তো খুব বেস্ট হতো ভাই। এটার জন্য আমি বসে আছি ভাই, আমার একটা ফিগারের জন্য আমি 2 মাস বসে আছি জানিস, মানচেক দিয়ে করে নেবো দেখে, মানে একজন পারে এক্সপার্ট তার জন্য বসে আছে আর কি, যাতে সুন্দর মতো করে দেয়। এই ফিগার ভাই নিজে যদি তৈরি করতে হয় তাহলে তো ওইটা তো পারবি না, ওই যে ফিগারটা তখন দেখালাম, এটা আমাদের পক্ষে পসিবল না, ইম্পসিবল। ওটা আমাদের পক্ষে বানানো ইম্পসিবল, বায়ো রেন্ডার দিয়েও পসিবল না। ওর ধর 10 ভাগের 1 ভাগ করলো এনাফ, বুঝতে পারছিস? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ডাউনলোড রিসার্চ পেপারগুলো ডাউনলোড করবো কোত্থেকে, এটা আমি গতদিন কিন্তু আপনাদের দেখাই দিয়েছিলাম। তারপর আমি আবার বলি যে ধরেন এটা আমরা কোথা থেকে ডাউনলোড করবো। ট্রাস্টেড কিছু রিসার্চ পেপার মানে কিছু হচ্ছে সার্চ ইঞ্জিন আছে আর কি, হ্যাঁ, যেমন গুগল স্কলার সম্পর্কে আপনাদের আইডিয়া আছে তাই না? যে আপনাদের যে নর্মাল গুগল আছে ওইখানে গিয়ে টাইপ করবেন গুগল স্কলার, করলে সে গুগল স্কলার মডিউলে আপনাকে নিয়ে যাবে। তো ওইখানে সব পেপার থাকে জেনারেলি। সেখানে গিয়ে আপনি আপনার টাইটেল লিখে সার্চ করবেন, বা আপনার যে টাইটেলে পেপার চাচ্ছেন সার্চ করবেন, সার্চ করলে দেখবেন পেপার চলে আসবে। আসার পরে সেইগুলো কি করবেন, সাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আমি দেখাবো একটু পরে। তো এখান থেকে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, সার্চ করার পরে পিডিএফ লেখার যে অপশনটাতে পিডিএফ ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, আবার সেম ওয়ে আছে, গুগল স্কলার আছে, আবার পাবমেডও আছে, হ্যাঁ, পাবমেড নামে এক জায়গা আছে, পাবমেডে ঢুকেও আপনি জিনিসটা মানে সার্চ করতে পারেন। আবার রিসার্চ গেটে অনেকের অ্যাকাউন্ট আছে নাকি, সবার অ্যাকাউন্ট থাকার কথা তো রিসার্চ গেটেও অনেকে শেয়ার করে, খুব ভালো পেপারগুলো শেয়ার করে না যদিও, তবে অনেকে শেয়ার করে, দেখবেন অনেক টিচাররা রিসার্চ গেটে অনেক পেপারগুলো শেয়ার করে, সেখান থেকেও আপনি ডাউনলোড দিতে পারবেন আর কি। সেগুলো অবশ্য গুগল স্কলারই পাবেন, গুগল স্কলার সবই পাওয়া যায় আর কি। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে পাবমেড ইউজ করতে পারেন, বা যদি আপনার পাবমেড ভালো লাগে পাবমেড ইউজ করতে পারেন, গুগল স্কলার ইউজ করার দরকার নেই, রিসার্চ গেট ইউজ করতে পারেন, এরকম আর কি। আবার এইখানে গুগল স্কলার রিসার্চ গেটের পেপার পাবেন, সেটা ডাউনলোড দিতে আবার আপনাকে রিসার্চ গেটের মধ্যে ঢুকতে বলতে পারে, অনেক কিছু থাকে। আবার রিসার্চ গেটে কিছু থাকে, ওই কি বলে ক্লোজ অ্যাক্সেস পেপারগুলো থাকে, সেগুলো কি করতে পারে, সেগুলো আপনি হয়তো পার্সোনালি মেসেজ দিয়ে স্যার একটু অ্যাক্সেস দেন, অনেকে হয়তো দেয়, পার্সোনালি মেসেজ দিলে সে আপনাকে মেইলে পাঠিয়ে দিচ্ছে, অথবা আপনার ইনবক্সে পাঠিয়ে দিচ্ছে, অনেকে দেয় আর কি, এরকম। তারপরে হচ্ছে আবার হচ্ছে এই যে আপনি ডাউনলোড পেপার ওপেন অ্যাক্সেসগুলো ইজিলি ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ, ফ্রি জার্নালগুলো। আর যদি আপনার ওপেন অ্যাক্সেস না থাকে তাহলে যে আপনার ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির যে একটা মেইল দিবে, আইডি বলতে মেইল দিবে, সেই মেইলগুলা বিদেশি যে ইউনিভার্সিটিগুলো আছে, মানে ফরেন কান্ট্রিগুলো আছে, যেগুলো ভালো ভালো কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে, তো তাদের যে মেইলটা দেয়, তাদের মেইলে সব কিছুর অ্যাক্সেস দেওয়া থাকে আর কি, তারা সব কিছু কিনে দেয় স্টুডেন্টদের। তো তাদের মেইল দিয়ে আপনি সুন্দর মতো করে ডাউনলোড দিতে পারবেন ইজিলি, বুঝতে পারছেন? ইজিলি আপনি সবকিছু ডাউনলোড দিতে পারবেন। তো আমাদের ওরকম সুযোগ সুবিধা খুবই কম। আমাদের যে আমার পার্সোনাল আমাদের ইউনিভার্সিটির মেইল দিয়ে খুবই কম, এই যে ধরনের যেসব জার্নালগুলোর নাম কথা বললাম, এইসব জার্নালে একটাও আমরা ক্লোজ অ্যাক্সেসে আমরা নামাতে পারি না, মানে আমাদের কোনো অনুমতি নাই, মানে কেনা নাই আর কি। আমাদের ইউনিভার্সিটি মেল দিছে, একটা ইউনিভার্সিটি মেল দরকার দিছে, ইনস্টিটিউশনাল মেল দরকার দিছে, ওই রিসার্চ গেটে অ্যাকাউন্ট খুলতে লাগে, বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খুলতে লাগে, এই আর কি। তারপরে হচ্ছে এইখানে আর একটা বলছে যে ডিওয়াই নাম্বার রাখবেন সাজেশনের জন্য। ডিওয়াই নাম্বারটা কেন সেভ করে রাখবেন সাজেশনের জন্য, ওইটা তো আপনাদের যদি জুটির ইউজ করবেন আর দরকার নেই, কিন্তু তারপরও যদি ম্যানুয়ালি করতে চান ডিওয়াই নাম্বার থাকলে ওই ডিওয়াই নাম্বারে ক্লিক করলে আপনি ডিরেক্ট ওই পেপারটাতে ঢুকতে পারবেন আর কি, এই জন্য বলছে আর কি। এই দেখেন, প্রিফার অথেন্টিক জার্নাল, অ্যাভয়েড ফেক ওয়েবসাইট। অথেন্টিক জার্নালের জন্য ফেক ওয়েবসাইট ইউজ করবেন না আর কি। জার্নালের নামগুলো একটু খোঁজ নেবেন। এই দুজন মানুষ যে ভাই দুজন আছেন আর কি, শিবলি আর একটা হচ্ছে নামটা ভুলে গেলাম, সরি, শহীদুজ্জামান মনে হয়, যাই হোক। তো ভাই আপনারা দুজন যেহেতু আপনাদের আইডিয়া কম, আপনারা একটু ইউটিউবে সার্চ দিবেন যে জার্নাল সম্পর্কে সবচেয়ে ভালো জার্নালগুলো কি কি, আপনি আপনার সেক্টরের জার্নালগুলো সার্চ দিবেন, একটু 1-1.5 ঘন্টা বা আধা ঘন্টা একটু পরিশ্রম করলে দেখবেন যে আপনি এই সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আর কি। তাছাড়া আমি যতই বলি না, আপনার কাছে সবকিছু নতুন লাগবে, বুঝতে পারবেন না আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাক্সেসিং, কিভাবে অ্যাক্সেস করতে পারেন সেটা তো আমি গতদিন আপনাদের ক্লাসে আমি দেখাই দিয়েছি, যারা দেখেন নাই তারা প্লিজ আগের ভিডিওটা হয়তো
তন্ময় আপলোড করে দিছে, ওই ভিডিওতে দেখবেন যে কিভাবে আপনারা হচ্ছে যদি অ্যাক্সেস না পান, ইলিগাল দুটো ওয়েবসাইট আছে, একটা হচ্ছে সাইহাব আর একটা হচ্ছে আনাস আর্কাইভ। মানে আমরা যারা গরিব কান্ট্রি আছে তাদের যাদের ক্লোজ মানে এই পেপারগুলো, ক্লোজ অ্যাক্সেস পেপারগুলোর যাদের দরকার, হ্যাঁ, তাও সব পাবেন না, মোটামুটি পাবেন, মানে যে মন্দের ভালো আর কি, যতটুকু পাওয়া যায়। নাই মামার থেকে কানামা বলে একটা কথা আছে না, এরকম। তো আপনারা সাইহাব এবং আন্নাস আর্কাইভ থেকে কিভাবে কি করবেন, ওই ডয়টা কপি করেন, ডিওয়াই নাম্বারটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। এটা আমরা আগের ভিডিওতে দেখানো আছে। এইটাই আর হচ্ছে এটাই তো, এই আজকের ক্লাস এই পর্যন্তই, মানে এই রিলেটেডই ছিল আর কি। এখন আপনাদের দেখায় হচ্ছে কিভাবে কি করবেন। হ্যাঁ, এই জিনিসটা দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন? তাহলে আমি কি করছি দেখেন, সবার আগে কি করবেন, একটা বুকমার্ক সেভ করে নেবেন। আমি সুন্দর মতো করে দেখেন একটা বুকমার্ক বানিয়ে নিয়েছি। তো এখানটাতে কি আছে, এখানটাতে আমার সার্চ ইঞ্জিনগুলো আছে, এখানটাতে আমার এআই টুলগুলো আছে। সার্চ ইঞ্জিন কি কি, যেমন গুগল স্কলার, পাবমেড, আনাস আর্কাইভ, যতগুলো সার্চ ইঞ্জিন আমার দরকার হয় আর কি। যেগুলো দরকার না হয় সেগুলো রাখছি আমি। ও বারবার টাইপ করার দরকার নাই, তো আবার মনেও না থাকতে পারে, কি জানি ভাই কি বলছিল জানি, আন্নাস না ফান্নাস, মনে থাকে না, নাই থাকতে পারে। সেক্ষেত্রে আমি এরকম করে আমি বানায় রাখছি যে সার্চ ইঞ্জিন দরকার এখানে। আবার এআই টুলগুলো আমি আমার যে কটা দরকার সেই কটা এইভাবে আমি গুছায় রাখছি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে প্ল্যাটফর্মসগুলো কি কি দরকার, ধরেন আমার যে প্ল্যাটফর্মগুলো, যেমন ধরেন আমি যেহেতু আমার এই সেক্টরটা আমি কোনো ফেসবুক এসবের জন্য ইউজ করি না, তো আমার বিডি জবসের অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন আছে, তারপরে ধরেন আমার রিসার্চ গেটে আছে, অর্কিড আছে। তো এইসব যে জিনিসগুলো আছে সেগুলোর জন্য আমি একটা মানে বুকমার্ক বানিয়ে রাখছি, যেখানে ঢুকে আমি প্ল্যাটফর্মে ঢুকবো, যাতে আমার একসাথে এলোমেলো না হয়। আবার রিসার্চ টুলগুলোর জন্য আমি কিছু টুলসগুলো রাখছি, যেমন ধরেন পেপার পাল, তারপরে হচ্ছে জুটেরু, এগুলো সব কিছু, টিঙ্কা মিঙ্কা, ডিসকভার, প্লট, এইসব অনেক জিনিসগুলো, ক্যানভা ট্যানভা, এইসব জিনিস রাখছি। যদি আমি ইউজ করি না, কিন্তু রাখছি আর কি, যদি আমার দরকার হয়। আমার আবার এই সার্চ করা দরকার না, আমি ডিরেক্ট ধরেন এখন আমার গুগল স্কলার যেতে হবে, সার্চ ইঞ্জিন আমি ইউজ করবো, তা আমি দিলাম, সার্চ ইঞ্জিনে চলে গেলাম। তারপরে আমার ধরেন আমার আবার একটা দরকার হচ্ছে, এখন আমি আপনাদের পাবমেডে যাবো, গেলাম, পাবমেডে চলে গেলাম। জিনিসটা ইজি না আমার জন্য, এটাই। আর পাবমেডে হচ্ছে মেইনলি এই যে মেডিকেল রিলেটেড জিনিসগুলো, ম্যাক্সিমাম জিনিসগুলো পাবমেডে পাওয়া যায়। দেখেন গুগল স্কলারে চলে আসছে, এখন আপনি যা ইচ্ছা দিতে পারেন। এই দেন মেকানিজম অফ সাপোজ স্যালানিটি টলারেন্সের জিনিসটা দিলাম, সার্চ দিলাম, দেখেন সব চলে আসছে, দেখছেন, সবগুলো চলে আসছে। এখন আমার কি দরকার, এখান থেকে আমার যেটা দরকার, ওপেন অ্যাক্সেস আর ক্লোজ অ্যাক্সেসের একটা প্রশ্ন বলতে পারে, ভাই ওপেন অ্যাক্সেস ক্লোজ অ্যাক্সেস খুব বললেন, এটা মানে কি? এই যে এইটা হচ্ছে ক্লোজ অ্যাক্সেস, বুঝতে পারছেন? দেখেন এটাতে কিন্তু সুন্দর মতো পিডিএফ দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি ডিরেক্ট পিডিএফটা ডাউনলোড হওয়া শুরু হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ওপেন, মানে সবার জন্য ওপেন করা আছে, এটা আমার ডাউনলোড হচ্ছে, এটা আমার ওপেন, আমি ইজিলি ডাউনলোড করতে পারবো। বা এখানে পিডিএফ ইজিলি ডাউনলোড না হলে ভেতরে ঢুকে আমি ডাউনলোড করতে পারবো, না কোনো না কোনো ওয়েতে আমি এটা ডাউনলোড করতে পারবো। এইটা হচ্ছে ক্লোজড, এটা আমার ডাউনলোড করার কোনো ওয়ে নেই। এটাতে কি করবে সে, আমাকে ওই যে ক্লিক বেট টাইপের ওই যে থাকে না অনেক জিনিসগুলোতে মুখরোচক জিনিসটা, সে এটা টাইটেল দিছে, টাইটেল দিয়ে সে এই পেপারের আমার কি করবে, এই যে ইয়াটা দিবে, ওই যে কি বলে অ্যাবস্ট্রাক্টটা সে লিখে দিবে, দেখেন সে অ্যাবস্ট্রাক্টটা দিবে, বা পুরো পেপারটা এইভাবে দিছে, আমি ডাউনলোড করতে পারবো না, এটা ডাউনলোড করা যাচ্ছে আর কি, অনেকগুলো ডাউনলোড করা যায় না, এটা করা যাবে আর কি, এটা ক্লোজ থাকলে এটা করা যাবে, ওইটা সোর্স দেওয়া আছে আর কি। তো এইখানে দেখেন, এখান থেকে আমাকে পড়তে হবে, বা ডাউনলোড করতে গেলে আমাকে অনেক হ্যাসেল পোহাতে হবে আর কি, ইজিলি ওইভাবে পিডিএফ আকারে দেয় না, এটা অনেক কষ্ট করে আমাকে ডাউনলোড করতে হবে। তো এই একটা অ্যাপের আরও কিছু ক্লোজ থাকে যেগুলো আপনারা হচ্ছে ডাউনলোড করতেই পারবেন না, এটা মনে হয় দেখি বিলির, হ্যাঁ এটা ক্লোজড, এটা আপনাকে কোনোভাবে দিবে না। সে কি করছে, সে দেখেন একটা টাইটেল দিছে, সে টাইটেল দিছে দিয়ে অ্যাবস্ট্রাক্ট দিছে, তার এই পুরো পেপারটা এতটুকু, এইসব জিনিস আছে। এখন এই পেপার তুমি যদি পড়তে চাও তাহলে ভাই সুন্দর মতো তুমি আমাকে এখানে লগ ইন করো, আমার এদের এই পেপারগুলোতে লগ ইন করো, লগ ইন করে মান্থলি টাকা দাও বা কিছু একটা করো, করলে তুমি পড়তে পারবা। আর যদি এটা এখান থেকে অনেক ক্ষেত্রে আবার দেয় যে না, তারপর ওপেন করে দিয়েছি কিছু দিতে পারবা, সেক্ষেত্রে এরকম করে এটা পিডিএফে চাপ দিবেন, দিলে এই যে দেখেন 48 ঘন্টার অনলাইন অ্যাক্সেস $12, অনলাইন অনলি অ্যাক্সেস $20, পিডিএফ ডাউনলোড অ্যান্ড অনলাইন অ্যাক্সেস $50। বুঝতে পারছেন? এগুলো দিলে আপনি ওটা ডাউনলোড দিতে পারবেন, তাছাড়া ডাউনলোড দিতে পারবেন না। এছাড়া সাইট করতে পারবেন, সাইট করতে কোনো সমস্যা নাই,
রেফারেন্সের লিস্ট সব দিয়ে দিচ্ছে, এখানে কি কি রেফারেন্স তারা ইউজ করছে এগুলো দিচ্ছে, কারণ যেহেতু রেফারেন্স আরেকজনের জিনিসটা ইউজ করছে, রেফারেন্সগুলো আর দেয়, কিন্তু ওরা কি কি লিখছে, ভেতরে কি কি ইনফরমেশন আছে সেসব জিনিস আপনি পড়তে পারবেন। তখন আপনাকে কি করতে হবে, এই ডিওয়াইটা কপি করতে হবে, তারপরে আপনি কি যাবেন, আপনি যাবেন সাইহাবে গিয়ে এই যেগুলো ব্লক থাকে ভাই, যেহেতু বোঝেন না, চুরি করা ওয়েবসাইট এরকমই হয়, এরকম ব্লক থাকবে, এর মধ্যে থেকে এই সাইহাবে দিলেন, সাহেব বলছে দূর গরিবের বন্ধু আমরা আছি না, আমরা থাকি তোমার টেনশন বন্ধু, দেখছেন সাহেব সুন্দর মতো তার পেপারটা ওই সেম পেপার সে নামাই দিছে, মানে পেপার পাবলিশ হলেই ওরা কিছু এক্সেস নাই, ওই যে আপনার কি বলে মুভি সাইটগুলো থাকে না, যে মুভিগুলা নেটফ্লিক্সের যে মুভিগুলো আমরা বিভিন্ন টরেন্ট গুলোতে পাই, এটা ওই টরেন্ট টাইপের সাইহাবটা, টরেন্ট। হ্যাঁ টরেন্ট টাইপের সাইহাবটা, এই টরেন্টের মতো এখানে সবই থাকবে, তার তো কোনো মানে নাই, এর ম্যাক্সিমাম গুলোই থাকে আর কি। তো এরা থাকলে এরকম করে দিছে, এখান থেকে আপনি এখন ডাউনলোড দিতে পারবেন, এই যে ডাউনলোড এখানে ক্লিক করলে ঠাস করে ডাউনলোড হওয়া শুরু হবে। এগুলা হচ্ছে আমাদের গরিবের জন্য, আমরা যারা গরিব আছি তাদের জন্য আর কি সাইহাব জায়গা দিচ্ছে, এতটুকু আপনি কতগুলো জার্নাল কিনবেন, বুঝলেন না, মেইনলি ওর ইনস্টিটিউশনাল ইয়াগুলো থাকে। তারপরে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে দাঁড়ান নাম কি, না আচ্ছা একটা জিনিসের নাম ভুলে গেছি আমি, ওটা খুবই গুরুত্বপূর্ণ, ও অবশ্য নাম ভুলে হলাম না, আমাদের কোনো কিছু নাই, হ্যাঁ ওটার নাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স, হ্যাঁ এই যে ওয়েব অফ সায়েন্স। এই ওয়েব অফ সায়েন্সে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, মানে এরকম প্রিমিয়াম যে অ্যাকাউন্ট থাকে, মেইলগুলো ইউনিভার্সিটির যে মেইলগুলো থাকে, ওই ওয়েব অফ সায়েন্স থেকে আপনি সব পেপার ডাউনলোড দিতে পারবেন। মানে ওই আমার এক স্যার আছে, আমাদের এক টিচার ছিল, নাম না বলি যেহেতু এটা ইয়াতে হচ্ছে, আমাদের মানে বিশ্ববিদ্যালয়ে এক টিচার আছে, তার সাথে আমি কাজ করছিলাম। তো স্যার বলতো যে তোমার যা যা নামানো লাগবে, তুমি আমার একটা ল্যাবে স্যারের একটা পিসি বানানো আছে, পিসি থেকে নামো। ওই স্যারের অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির ওই মেইল দেওয়া ছিল, ওখানে ফুল অ্যাক্সেস ছিল, যে কোনো পেপার নামানো যায় ওইখান থেকে, কিন্তু আমরা নামাতে পারবো না আর কি, যেহেতু আমাদের ওই খালি ইনস্টিটিউশনাল মেইল আছে, অ্যাকাউন্টটা খুলতে পারছি এইটুকুই, কিন্তু নামানোর মতো মেইলের সেই রকম মেইল আমাদের না, মানে এরকম স্ট্রং আমার কোনো মেইল না, কিন্তু ওখানে অ্যাকাউন্ট খুলতে আপনার ইনস্টিটিউশনাল মেইল লাগবে। এই উপকারটা আমাদের ইউনিভার্সিটি আমাদের করছে আর কি। তাহলে এই হচ্ছে টোটালটা একটা ধারণা দিলাম। এখন আপনাদের যে জিনিসটা বলবো, যে ধরেন আপনারা যারা রিভিউ পেপার লিখতে চান, মানে যারা আগ্রহী যে না আমি একটা রিভিউ পেপার লিখবো, কারণ একটা রিভিউ পেপার কি জিনিসটা, এইটা হচ্ছে আপনার অনেক কিছু সহজ করে দেবে, বুঝেন না এই বিষয়টা, আপনার টাইম কমায় দিবে, আপনি ওই স্যারের পিছে ঘোরা বা অনেকের পিছে ঘোরার মতো সময় আপনার নাই। তো যারা যারা রিভিউ পেপার লিখতে চান একটু ইন্টারেস্ট শো করবেন, আমাদের জানাবেন, পার্সোনালি জানাবেন, যদি আপনার টপিক রিলেটেড থাকে সেই টপিক রিলেটেড পার্সোনালি জানাবেন, আমরা টপিক চুজ করতে দিব, মানে চুজ করে দিতে আপনাকে হেল্প করবো, আপনি আবার লিখবেন সেখানে কোথায় কোথায় ভুল হচ্ছে, হ্যাঁ সেই জিনিসগুলা যদি জানান, সেই জিনিসগুলোতে আমরা আপনাদের হেল্প করব, তারপর ওই জিনিসটা হবে। কিন্তু এই হেল্পগুলো কেন করব, বা কোনো জিনিসটা যেটা আপনাদের হচ্ছে না, বা যেগুলোতে আমাদের কোনো একটি ইম্প্রোভাইজেশন দরকার, সেগুলো ইম্প্রোভাইজেশন করবো, করার পরে এগুলো পাবলিশ করা পর্যন্ত পুরো প্রচেষ্টাতে আমি আপনাদের সাথে থাকবো, কাজটা আপনি করবেন, হ্যাঁ আমরা আপনাদের টোটাল গাইডলাইন দেবো আর কি, আর যে জায়গাগুলোতে আপনাদের প্রবলেম হবে সেই জায়গাগুলোতে হেল্প করবো। ধরেন এই যে অনেক রকম ফিগার বা যে জিনিসগুলো জেনারেট করার যে বিষয় থাকে, যেটা আপনি পারেন না বা পারতেছেন না, সেই জিনিসগুলো ধরেন আমরা করে দিলাম, তাহলে কোঅপারেটিভ ওয়েতে আপনার একটা পাবলিকেশন হয়ে গেল আমাদের থ্রুতে বা আমাদের সাথে, আপনি থাকবেন ফার্স্ট অথর, আমাদের সাথে আমরা 2-3 নাম্বার অথর থাকলাম, কিন্তু কোঅপারেটিভ ওয়েতে হয়ে গেল। কিন্তু আপনার ফুল জার্নিটাতে আপনার ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখবেন, সেখানে কী প্রবলেম ফেস করবেন, সেগুলো জিনিস আমরা দেখাই দিব। তারপরে হচ্ছে সেগুলোতে কীভাবে মানে আপনি বেনিফিটেড হওয়া যায় সে সম্পর্কে আপনাদের আমি আইডিয়া দিব, এই সব সম্পর্কে আপনাদের জ্ঞান দিব। যারা যারা লিখতে চান তারা পার্সোনালি একটু আমাদের জানায়, আমি আছি, তন্ময় আছে, আমাদের একটু পার্সোনালি জানায়েন যে ভাই আমরা লিখতে চাই, তাহলে সেই অনুযায়ী আপনাকে কোন জিনিসটা লিখতে চান, যে প্রথমে বলছি আমি আপনাদের ফার্স্টে কিন্তু বলছিলাম যে একটা ফার্স্ট টপিক সিলেক্ট করবেন, যে আমি চাচ্ছি এই টপিক রিলেটেড, সেখান থেকে স্পেসিফিক একটা জায়গায় যাবেন, যা সেটাতেও আমরা হেল্প করে দিব না, যে এই জায়গাগুলোতে আপনি যেতে পারেন, বা সেটা যদি আপনি চুজ করতে পারেন, যেহেতু আলাদা আলাদা ফিল্ডে আছেন, সেই জায়গাগুলো চুজ করবেন, চুজ করার পর একটা টাইটেল আপনি নিজের মতো করে টাইটেল সিলেক্ট করবেন, সেক্ষেত্রে এআইয়েরও হেল্প নিতে পারেন চাইলে, হ্যাঁ কিন্তু না নেওয়াই ভালো আর কি টাইটেলের জন্য, কারণ এআই আপনাকে এমন বড় টাইটেল দিবে, অত বড় জিনিস কভার করা মুশকিল। তো আপনি একটা চিন্তা করেন, আপনাদের ফিল্ড সম্পর্কে তো আইডিয়া আছে সবারই, তো ওই অনুযায়ী টাইটেলটা সিলেক্ট করে আসলেন, তারপরে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট বানালেন, আমরা ওটা দেখে বলতে পারলাম যে কোথায় কোথায় রাখবেন, কোনটা কোনটা কাটতে পারেন, তারপর আবার লিখবেন, ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখবেন, কথাগুলো তারা কীরকম চেঞ্জ করা দরকার, আর একটু কতটুকু ভালো করলে কীভাবে কী করা যায়, সব রকমের আর কি গাইডলাইন দেওয়া যাবে আর কি।
যারা যারা লিখতে চান তারা তারা জানাবেন আর কি, যদি আগ্রহ থাকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে লাস্টের বিষয়গুলো সম্পর্কে? লাস্টে যে দুটো, ভাইয়া হ্যাঁ আমি বলেন। হিট ম্যাপ জেনারেট যেটা সেটা মানে জানি না সেটা সম্পর্কে। আচ্ছা, হিট ম্যাপ এটা হচ্ছে আর যখন দেখাবো না তখন আমি দেখাই দিব নি আর কি, বুঝতে পারছেন? ও আচ্ছা, এটা আর এর সাথে লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই স্যাঙ্কি যেমন দেখালাম না, এগুলো হচ্ছে হিট ম্যাপ, একটা ম্যাপিং থাকে আর কি, ওই জিএস ম্যাপিং এর মধ্যেও দেখাবে, এটা তো একটা ম্যাপ বানানো হয়। ওই এটা হচ্ছে কি বিভিন্ন লোকেশনে, ধরেন হচ্ছে মানে অনেক সময় দেখবেন আপনারা কি করবে, বাংলাদেশের একটা বা ঢাকার স্পেসিফিক, ধরেন ঢাকার একটা লোকেশনের একটা ইয়া থাকে, কি বলে, ম্যাপ থাকে। ম্যাপে ওই জায়গাটাতে একটা স্পেসিফিক জায়গাতে মার্ক করে দেখবেন যে বিভিন্ন রকম মার্কিং করা থাকে। হ্যাঁ, এটা জায়গাগুলোতে মার্কিং করা থাকে, লাল 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 হয়ে থাকে কোনো কোনো জায়গায়, বিভিন্ন জায়গাতে। ধরেন ঢাকাতে কি হয়েছে, একযোগে সব জায়গাতে ফানুস উড়ানো হয়েছে, তাহলে তো সব কোন কোন লোকেশনগুলোতে ফানুস উড়ানো হয়েছে সেই জায়গাগুলোতে মার্কিং করা থাকে। আবার ওইটাতে কোনো জায়গায় বেশি করা থাকে, কোনো জায়গায় কম করা থাকে। এটা জিএস পার্সপেক্টিভটাই বলতেছি। তো এই ক্ষেত্রে বিভিন্ন রকম ম্যাপিং আকারে দেখানো হয়, দেখবেন ওই যে মার্কিং করা, এটাকে বলে হিট ম্যাপ। আবার আরেকটা ওয়েতে বলা যায় কিরকম, সেটা হচ্ছে ধরেন অ্যাটেন্ডেন্স, একটা ক্লাসে 20 জন আসছে বা 50 জন আসছে, এই 50 জনের অ্যাটেন্ডেন্স কি করবো, এখানে মেয়ে আছে ধরেন 30 জন, ছেলে আছে হচ্ছে 40 জন, কথার কথা ধরেন 70 জন। এই 70 জনের মধ্যে কেউ আসছে 10 দিন, কেউ আসছে 20 দিন, কেউ আসছে 50 দিন, কেউ আসছে 100 দিন, এরকম আসছে। তো এই জিনিসটা এরকম ইনফরমেশন দিয়ে লিখলে অনেক বড় হবে না? তো অনেক বড়, এটা আমি তাহলে বার গ্রাফ করে দেখাতে পারতাম, কিন্তু অনেকের ক্ষেত্রে কি করে, একটা ছোট হিট ম্যাপের মতো বানায় কালার দ্বারা ডিফাইন করা হয়। ধরেন ওই হিট ম্যাপের মধ্যে গাঢ় কালার থাকলে হয়তো অ্যাটেন্ডেন্স বেশি আসছে, কম কালার থাকলে অ্যাটেন্ডেন্স কম আসছে। নিচে ধরেন একটা মানদণ্ড দেওয়া থাকে যে 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন। ধরেন 20 দিনে কতজন অ্যাটেন্ড ছিল, সেরকম একটা মার্কিং থাকে, কালার কম্বিনেশনের উপরে থাকে আর কি, যে গাঢ় কালারের দিকে হয়তো বেশি আসছে আর হালকা কালারের দিকে কম আসছে, এরকম করে একটা থাকে। আমি দেখালে আপনি বুঝতে পারবেন আর কি, যখন দেখাবো তখন এক্সপ্লেন করলে বুঝতে পারবেন আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো কাছে? কারো কোনো কোশ্চেন আছে? নাই ভাই, কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, টায়ার্ড হয়েছি। ভাই রিসোর্স গুলো তো পাচ্ছি না, রিসোর্স গুলো ভাই রিসার্চগুলো গ্রুপে দিচ্ছি, আপনি দেখেন নাই? গ্রুপে সবই দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেইলি আমি দিচ্ছি। আমি কালকে গতদিন যে ক্লাস দিচ্ছি এই ডেইলি রিসোর্স গুলো একটা ড্রাইভে আপলোড করে দিতে পারেন কিনা, মানে ওই ড্রাইভে থাকলে যে হ্যাঁ ভাই, হোয়াটসঅ্যাপে কনভারসেশনে চলে যায়, তো এটা যদি একটা ড্রাইভে চলে যায় থাকে। একসাথে থাকলে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি তন্ময়কে বলবো নি, তন্ময় তাহলে ড্রাইভে উঠলে আপলোড করে দিবেনি। আর যদি না যেহেতু আমাদের আর আর হচ্ছে কি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনার যাদের জানা দরকার, আপনারা একটু ধরেন কোনো জিনিস বুঝতেছেন না, আপনারা পার্সোনালি মেসেজ দিন। হ্যাঁ, ওই গ্রুপটাতে দিলে কি হয়, ওই গ্রুপটাতে যেহেতু অনেকেই থাকে না, ওই কনভারসেশন, অনেকে এই জিনিসটা পছন্দ করেন না, যে আমি খালি ক্লাস ইনফরমেশন রাখবো, আমার ওইটুকু সম্পর্কে জানার দরকার নেই। তো আপনাদের যাদের যাদের যে জিনিসটা দরকার, আপনি একটু পার্সোনালি আস্ক করেন। আমরাও আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনারা যেটুকু আস্ক করবেন আমরা ওইটুকুর মধ্যেই থাকবো, আর বাইরে যাবো না আর কি কোনো কথাবার্তা। হ্যাঁ ভাই বলেন। ওকে ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা তন্ময়, তাহলে মনে হয় আপনাদের একটা ড্রাইভে এগুলো আপলোড করে একটা ড্রাইভ লিঙ্ক দিবেনি, কিন্তু আপাতত আপনাদের গ্রুপে দিচ্ছি ইমিডিয়েট। হ্যাঁ পরের বছর আমি একটা কাজ করেছি, আমি ওই গ্রুপে কাউকে মেসেজ দেওয়া অ্যালাউ করব, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইটাই। পারমিশনটা পে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। গ্রুপের সব মেসেজ গুলো, ইভেন গ্রুপের লিংকে ওই যে লিংক অপশন গুলো আছে না, হুম হুম। ওই যে কি বলে, কোথায় কি আছে না আছে, ওই যে মিডিয়া লিংক এন্ড ডক্স, হুম হুম। ওখানে গেলে আপনার সব পেয়ে যাবেন। আচ্ছা তাহলে গ্রুপে দিব না, যেহেতু গ্রুপে ও মানে ধরেন অ্যাডমিন ছাড়া কেউ কথা বলতে পারবে না, এরকম একটা জিনিস যদি দিয়ে রাখে, আর আপনাদের যাদের যা দরকার আপনাদের আপনারা, পার্সোনাল প্রবলেম পার্সোনালি হ্যাঁ হ্যাঁ বললে হবে। পার্সোনালি নক দিলেই হবে আর কি। তাহলে গ্রুপে দিয়ে দেবো না, গ্রুপে দিলে আপনাদের সুবিধা হবে, দেখতে সুবিধা হবে নি আর কি। আর লাস্টের দিকে ড্রাইভে আপলোড করে, একটা ড্রাইভ বানায় ড্রাইভে আপলোড করে ডিটেলস মানে পুরোটাই দেওয়া হবে আগে, ক্লাস শেষের দিকে, আগে শেষের দিকে যাতে থাকে যায় আপনাদের কাছে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, কারো তো মনে হয় কোনো কোশ্চেন নাই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ খায়ের।